চিন্তা করে দেখেন বড় বড় এআইগুলো সবগুলো কিন্তু ঘুরে ফিরে ওই দুইটা দেশের হাতে পড়ে আছে, এবং ওই দুইটা দেশের মধ্যে একটা কমন গ্রুপ আছে যেই গ্রুপ এগুলো সবগুলোকে কন্ট্রোল করছে। আমাদের একটা ধারণা আছে, আমরা মনে করি যে সৎ থেকে কোনোদিন বড়লোক হওয়া যাবে না। এটা একটা খুব বড় ভুল ধারণা। অ্যাজ এ উম্মা বা অ্যাজ এ মুসলিম আমার প্রোগ্রামিং শেখার জায়গাটাতে কিভাবে করলে ভালো হয়? 3টা ভয়েস আছে একটা মানুষের মাথায়। একটা হচ্ছে তার ফিতরার ভয়েস, আরেকটা হচ্ছে শয়তানের ভয়েস, আরেকটা হচ্ছে তার নফসের ভয়েস। এবং তাকে সবসময় চেষ্টা করে দেখতে হবে যে আমি যেন আমার ফিতরাকে প্রায়োরিটি বেশি দিই, কারণ ফিতরা নষ্ট হয়ে গেলে মানুষ আর মানুষ থাকে না, পশু হয়ে যায় সে। 10 বছর স্কুল করে যেন সব পশু বের হয়, মানুষ যাতে না বের হয় তার জন্য সব রকম প্রিপারেশন নিয়ে নিচ্ছে রাষ্ট্র। এখন মোরাল এবং এথিক্স ট্রেনিং দিবেন কিভাবে? আপনি যদি কোনো একটা বাচ্চার জীবন শেষ করে দিতে চান, সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে তাকে যার কারণে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারাই আসে তারাই খুব ডিফিকাল্ট একটা ক্যারিয়ার চ্যালেঞ্জে পড়ে, যে নেক্সট 4 বছর যে আমি ইনভেস্ট করব এই ইন্ডাস্ট্রি যে আর থাকবে, আমি যে রেলেভেন্ট থাকবো মার্কেটে, সেটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই, কেউ বলতে পারবে না। এটা একটা গ্যামলিং। প্রোগ্রামিং শেখার আদৌ আপনি প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন কিনা 2026-এ? আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা তৃতীয়বারের মতো ওমরাল জাবির ভাইকে পাওয়ার সুযোগ হয়েছে। ভাইয়া শর্ট টাইমের জন্য ঢাকাতে আসছে। সো এই সুযোগ আমরা আর হাতছাড়া করি নাই। 2026-এর প্রথম পডকাস্ট ওমরাল জাবির ভাইকে দিয়ে শুরু করার সুযোগ আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে। এবং এই পুরো পডকাস্টটার ভিতরে আমরা ওভারঅল আসলে মানুষের লাইফে চিন্তাভাবনা কেমনে করা উচিত, এবং 2025 তো অনেকের ক্ষেত্রেই হাওয়ার উপর দিয়ে চলে গেছে, বাট 2026 কীভাবে আসলে একটু বেটার করা যেতে পারে এই রিলেটেড অনেকগুলো জিনিসপত্র নিয়ে কথাবার্তা হয়েছে। মোবাইল ফোন অ্যাডিকশন বিশেষ করে, আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চা কাচ্চা বাড়িতে কীভাবে আসলে ফোনের অ্যাডিকশন বা অন্যান্য জিনিসপত্র থেকে নিজেকে বা তাদেরকে একটু অ্যাভয়েড করে কীভাবে আসলে বেটার একটা ফিউচার ডেলিভার করা যায়। অ্যাট দ্য সেম টাইম যেটা নিয়ে মোস্ট ক্রিটিক্যাল জিনিস অনেকের ইন্টারেস্টের জায়গা, যে এআই টেকনোলজি প্রোগ্রামিং এগুলোর ক্যারিয়ারের আসলে ওভারঅল কী অবস্থা, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ডিসকাস করার চেষ্টা করছি। সো আপনারা সবাই পুরো এপিসোডটা দেখতে পারেন, এবং এপিসোড দেখার পরে 3টা পয়েন্ট কমেন্টের ভিতরে লিখে দিতে পারেন যেটা আপনি শিখতে পারছেন, এবং যারা এই 3টা পয়েন্ট লিখে দিবে সেখান থেকে আমরা 3জনকে উইনার হিসেবে সিলেক্ট করবো, যেই 3জন ওমরাল জাবির ভাইয়ের 3টা অটোগ্রাফওয়ালা বই ইনশাল্লাহ পেয়ে যাবে পড়ো সিরিজের। এবং এটা ছাড়াও প্রোগ্রামিং হিরোর দিক থেকে এক্সাইটিং আর একটা গিফটেরও ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। সো অবশ্যই পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে পারলে সবচেয়ে ভালো হয়। ইভেন 1.5x স্পিডে অথবা 2x স্পিডেও পুরো জিনিসটা দেখে ফেললে 1 ঘন্টা জিনিস দেখতে অলমোস্ট 25 or 30 মিনিটসের মতো সময় লাগতে পারে। এবং পুরো জিনিসটা দেখে কী শেখা যায়, মানে কী শিখতে পারছেন সেটা একটা নোট নিয়ে অবশ্যই কমেন্টের ভিতরে লিখে দিলে যেটা সুবিধা হবে, অন্যান্য মানুষজন দেখেও সেখান থেকে উপকৃত হবে। অ্যাট দ্য সেম টাইম নিজের জন্য একটা ভালো রিফ্লেকশন হবে বলে আমার মনে হয়। সবার জন্য 2026 যাতে ভালো কাটে এবং সেই দোয়া থাকলো। পুরো এপিসোডটা এনজয় করেন, আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ। সবার শুরুতে এই যে আমরা লাস্ট যে 2টা পডকাস্টের রেকর্ডিং করছি এবং সর্বশেষ যে পডকাস্টটা ছিল সেইটাতে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্ট ছিল যে হোস্ট অনেক বেশি কথা বলে, গেস্টকে কথা বলার সুযোগ দিতে হবে। আমি আজকে চিন্তা করছি যে মানে একদম কথা না বলার চেষ্টা করবো। সবচেয়ে ভালো হয় আমার কাছে মনে হয় যে সবাই যেটা এক্সপেক্ট করে যে আমি একটা কোশ্চেন লিস্ট আপনাকে দিয়ে দিব, আপনি ওটা দেখে সবগুলোর অ্যান্সার দিন। হ্যাঁ, বেস্ট হচ্ছে আপনি একটা কাউন্টার রাখেন যে 30 সেকেন্ড যদি দেখেন আমি কথা বলে ফেলেছি, আপনি মাঝখানে একটা কথা বলবেন, কোয়েশ্চেন করবেন, আবার আমি 30 সেকেন্ড। কারণ এই মোনোটোনাস ডায়ালগ অনেক সময় লোকজন ধৈর্য থাকে না, না এটাই তো মানুষ চায়, দিকে চলে যায়। না এটা মানুষ সবাই না, আমার মনে হয় কিছু লোক চায়, বাট মেজরিটি তো অ্যাটেনশন ডেফিসিয়েন্সি সিনড্রোমে ভুগে। বেস্ট হচ্ছে যে আপনি একটা, ঠিক আছে, আপনি 10 সেকেন্ডসের মধ্যে একটা কোয়েশ্চেন করেন, আমি বলা শুরু করলাম, 30 সেকেন্ডস পর আপনি একটা ধরেন ক্ল্যারিফাইং কোয়েশ্চেন করবেন, বা এটা যদি হয় বা ওইটা যদি হয়। যে এটা আমি ইন্টেনশনালি অন রেকর্ড থাকতে মানে রাখার জন্য এডিটরকে বলতেছি, এটা একটু রেখো, মানুষের একটু জানার দরকার আছে যে অনেক সময় মানুষজন ভাবে যে আমি মনে হয় জোর করে কথা বলি। কারণ হয়েছে কি যে আমি তো হচ্ছে যে আমি নিজে অনেকগুলো পডকাস্ট দেখি, আর পডকাস্টের ফরম্যাটটা হচ্ছে যে বোথ পার্টি কথা বলে। পডকাস্ট ইটস নট লাইক এ রেগুলার টিভি ইন্টারভিউ যেখানে শুধু হোস্ট কোশ্চেন করবে এবং ক্লুলেস কোশ্চেন হয়। আপনি দেখবেন টিভি ইন্টারভিউতে মোস্টলি, বাংলাদেশি টিভি ইন্টারভিউগুলো যদি দেখেন মোস্টলি ক্লুলেস কোশ্চেন, কারণ তার কাছে একটা স্ক্রিপ্টেড কোশ্চেন থাকে, সে ওগুলোর উপর একটার পর একটা বলতে থাকে। বাট পডকাস্টের কনসেপ্টটা হচ্ছে যে বোথ পার্টি এখানে তাদের পয়েন্ট অফ ভিউটা শেয়ার করবে, এবং শুধু একটা পার্সন লম্বা সময় কথা বলতে থাকলে ওইটার একটা তৈরি হয়। আর একটা বিষয় হচ্ছে মানুষের অডিয়েন্সের একটা ইন্টারেস্টের জায়গা থাকে, তো ওই জায়গাটা থেকে আমি দেখা যায় যে বিভিন্ন সময় কথা বলে
আপনার কথাটা আবার একটু ধরাই দেওয়ার চেষ্টা করি, যাতে আপনি ওই লাইনে আরও কিছু দূর আগান, কারণ আমি চাই যে ওই লাইনে আপনি আরও কিছু ইনফরমেশন দেন। সো এই কারণে আসলে কথা বলা যায়। আমরা আজকে শুরু করে দিই, বাকিটা আল্লাহ ভরসা। সো ফার্স্ট থিং ফার্স্ট হইতেছে, এই কোশ্চেনটা সকালবেলায় আমার মাথায় আসছে, সেটা হচ্ছে মানুষজন, আমি দেখলাম যে আজকে সকালে দেখতেছিলাম যে আমাদের এখানে 2টা পডকাস্ট এবং আরও অন্যান্য জায়গা মিলে আপনি 5টা বা 6টা জায়গাতে পডকাস্ট আমি দেখলাম যে কমেন্টের ভিতরে মানুষজন আপনার ব্যাপারে সুপার ডুপার অবসেসড, এবং যারা অবসেসড, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয়, তাদের একটা মেজরিটি লোক কিন্তু ধরেন আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা টেকনোলজিক্যালি আপনি কী করেন বা ইন টার্মস অফ নলেজ বা বিজনেস আপনি কোন জায়গাতে কীভাবে কন্ট্রিবিউট করতেছেন ওইটা নিয়ে অত বেশি কিন্তু একটা জানে না। রেদার আপনি যেহেতু ধর্মীয় বিষয় নিয়ে কথাবার্তা বলেন, সো ন্যাচারালি মানুষের একটা ডিপ ইন্টারেস্টের জায়গা। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে ধর্মীয় বিষয় নিয়ে যে কেউ কথাবার্তা বলা শুরু করলে বা এটা থেকে মানুষজনের একটা অবসেশন শুরু হয়, বাট ডিপ ইনসাইড আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে একটা মানুষের সম্পর্কে তার হলিস্টিক্যালি তার সম্পর্কে জানা, নট নেসেসারি শুধু ধর্মীয় বিষয়, রেদার দেন তার অন্যান্য জায়গাতে সোশ্যাল কন্ট্রিবিউশন, এবং আমাদের প্রত্যেকটা কাজই তো আসলে ইবাদতের মতো। আপনি যদি এই বিষয়ে বলেন যে আপনার ব্যাপারে মানুষের অবসেশনের কারণ কি হইতে পারে? বিসমিল্লাহ। আমি জানি না কেন অবসেশনের কারণ আছে, শুনে ভালোই লাগছে, কিন্তু ভালো লাগাটা উচিত কিনা সেটাও বুঝতে পারছি না। তো আমি চাই না কেউ মানুষকে নিয়ে অবসেসড হোক, সবাই যেন আইডিয়াকে নিয়ে অবসেস থাকে। আমাদের একটা বড় কালচারাল সমস্যা হচ্ছে যে আমরা মানুষের প্রতি বেশি অবসেসড হয়ে যাই, মানুষকে খুব বেশি ওয়ার্শিপ করা, ফলো করা শুরু করি। করা উচিত আইডিয়াটাকে, সে যা বলছে সেই কথাটাকে, সে যে আইডিয়াটা প্রচার করছে সেই আইডিয়াটাকে আমাদের উচিত অবসেসড হয়ে যাওয়া এবং সেই আইডিয়ার জন্য কাজ করা। তো আমি সবাইকে মানা করব যে অ্যাজ এ মানুষ আমাকে কোনো রকম অবসেশনের মধ্যে যাওয়া বা আমাকে ফলো করার চেষ্টা করেন না, বরং আমি যেটা বলছি সেটাকে আপনারা দেখুন, যে আপনাদের কাছে যদি ভালো মনে হয় তাহলে সেটাকে প্রচার করুন, সেটাকে মানার চেষ্টা করুন। আর মানুষ হিসেবে আমি ভুল করতেই পারি, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। অবসেশন শুরু হয়ে গেলে যেটা হয় যে মনে করা শুরু করে এই মানুষের তো ভুল হতে পারে না, সে যেহেতু 9টা ভালো কথা বলেছে তার মধ্যে আর কোনো ভুল নেই, ওই এক লাস্টের কথাটা যে একটা বড় ধরনের ভুল হতে পারে এটা সে মানতে রাজি থাকে না। তো এদিক থেকে এই ধরনের এই অবসেশন থেকে বের হওয়াটা দরকার। সেলিব্রিটি কালচারটা একটা ডেঞ্জারাস কালচার হয়ে গেছে এখন। এই অবসেশনের জায়গা থেকে আমার যেটা মাথায় আসলো, অনেক সময় হয় কি, মানুষ হিসেবে যে মানুষের ভুল হইতে পারে, লিমিটেশন থাকতে পারে। ধরেন আপনি ধর্মীয় বিষয় নিয়ে কথাবার্তা বলতেছেন, ইভেন ধর্মের বাইরে যে আপনি ভালো কথাবার্তা বলতেছেন, বাট যখন কোনো না কোনোভাবে আপনার যদি কোনো একটা ফ্ল তাদের চোখে পড়ে, সে তখন আইডিয়াটাকেই কিন্তু রিজেক্ট করা শুরু করে। কিন্তু আসলে তো আইডিয়াটা বা যে কনসেপ্টটা আপনি ডেলিভার করছেন সেটা তো ইউনিভার্সাল ট্রুথ, সেইটার দিকে ফোকাস না করে মানুষের উপরে মোর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর একটা বড় সমস্যা হচ্ছে এই যে আপনি যেইগুলো শেয়ার করলেন, মানুষজন ব্লাইন্ডলি এটা বিশ্বাস করা শুরু করে, রেদার দেন সে তার জায়গা থেকে না খোঁজে। এই যে আমাদের যে কোনো ইনফরমেশনের ব্যাপারে আমরা সবসময় চিন্তা করি কি, কোনো একটা বড় হুজুর যদি আমাকে বলে দেয় বা তার মুখ থেকে যদি আমি শুনতে পারি তাইলে আমি সেটা বিশ্বাস করবো, কিন্তু মানুষকে যে উপরওয়ালা একটা মাথা দিচ্ছে সেটা যে ইউটিলাইজ করার একটা বিষয় আছে, এইটা নিয়ে আপনি কি বলবেন ভাই? এটাই অন্ধভাবে কারো কথা না শোনাটাই বেটার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখতে হবে সবাই কিন্তু সব ব্যাপারে স্পেশালিস্ট না। একজন ধর্মীয় দিক থেকে অনেক স্পেশালিস্ট দেখেই যে সে অন্য সব ব্যাপারে, সায়েন্সের ব্যাপারে, পলিটিক্সের ব্যাপারে, সাইকোলজির ব্যাপারে সব দিক থেকে সে স্পেশালিস্ট হয়ে যাবে, এটা মেনে না নেওয়াটাই বেটার। আমরা অনেক সময় এইসব ভুলটা করি যে আমরা যখন কাউকে খুব ভালোভাবে ফলো করা শুরু করি, সে যেই বিষয়ে মত দিক না কেন সেই মতটাকেই আমরা মনে করি যে সে নিশ্চয়ই ঠিকভাবে বলছে। সে 5টা কথা ঠিক বলেছে, বাকি 2টা কথা ডেফিনেটলি ঠিক, কিন্তু সেই 2টো কথা যে বড় ধরনের ভুল হতে পারে তার এক্সপার্টিস এরিয়ার মধ্যেই নেই, সে ভাষা জ্ঞান থেকে কথাগুলো বলছে, এটা কিন্তু আমাদের মাথায় থাকে না। তো এই পডকাস্টগুলোতে স্পেশালি পডকাস্টে যেটা হয় যে অনেক সময় তো অন দ্য স্পট কোয়েশ্চেন করা হয়, যেমন আপনি আমাকে কোনো আইডিয়াই দিচ্ছেন না কি কোয়েশ্চেন করবেন, সো আপনি কোয়েশ্চেন করবেন, আমাকে সাথে সাথে চিন্তা করে উত্তর দিতে হবে। সেই উত্তরটা দেওয়ার সময় ভুল হতেই পারে। অনেক সময় দেখা যায় যে আমি নিজের ভেতরে যা চিন্তা করে বলবো ভেবেছিলাম, বলাটা ভুল হয়ে গেছে, কিন্তু আমার চিন্তাটা ঠিক ছিল। এখন সেখান থেকে লোকজন অনেক সময় ভুল ইনফরমেশন পেতে পারে, অনেক সময় অনেক অ্যাটাকও করে। আমি তো দেখেছি যে অনেক সময় আমি ভুলভাবে কোনো একটা কথা বলেছি, আমার উদ্দেশ্য ছিল না সেই কথাটা বলার, কিন্তু বলার সময় একটা ভুল হয়ে গেছে, সেটা মানুষ ভুলভাবে নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তো এই পডকাস্টে ব্যাপারগুলোকে খুব বেশি সিরিয়াসলি না নেওয়া, এটা এমনভাবে শোনা উচিত যে হ্যাঁ এখানে আমি কিছু ভালো ইনফরমেশন পাবো, তার মধ্যে কিছু সঠিক হবে, কিছু ভুল হতে পারে, আমার নিজেকে চেক করে দেখতে হবে। অনেক সময় যে বলছে সেও হয়তো ঠিকভাবে বলতে পারেনি যা বলতে চেয়েছিল, সেই ভুলটা কিন্তু পডকাস্ট হোস্টে অনেকেরই হচ্ছে। এটা কিন্তু সাধারণত খুব কমন একটা সমস্যা। হঠাৎ করে এতগুলো কথা বলতে গেলে চিন্তা আগে থেকে প্রিপারেশন না নিয়ে বলতে গেলে একটু ভুল হবে, ডেলিভারিতে ভুল হতেই পারে। তো এগুলো মাথায় রেখেই যেন সবাই পডকাস্ট শোনে।
পডকাস্ট বা এই টাইপের অনলাইনে যে কোনো ভিডিও দেখলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ইনফরমেশনটাকে এক একটা ক্লু হিসেবে নেওয়া, অ্যান্ড দেন ওই ক্লু ধরে ধরে নিজের মতো করে রিসার্চ করতে থাকা। হ্যাঁ অবশ্যই, এটা একটা খুব ভালো আইডিয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি ভালো কথা বলেছেন যে আমাকে কেউ একজন হয়তো বলল ঘুমের ব্যাপারে, হ্যাঁ আমি সে ঘুমের ব্যাপারে একটা ভালো কথা শুনলাম, কিন্তু এক্স্যাক্টলি যা বলেছে সেটাই মানার আগে আমি একটু পড়াশোনা করে দেখি আসলে এই যে সে কিভাবে আমার মানতে হবে। মানার আগে একটু রিসার্চ করাটা বেটার, জাস্ট শুনেই মানা শুরু করে দেওয়াটা বোধহয় উচিত হবে না। এবং নিজের সাথে অবশ্যই অবশ্যই অ্যালাইন করার চেষ্টা করা যে আমি যে জিনিসটা শুনলাম এটা আমি নিজের উপরে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, বা আমার যে এই পরিবেশে আমি থাকি, যেই মানুষজনের সাথে আমি চলাফেরা করি, সেই সব কিছুর উপর ডিপেন্ড করে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব কিনা। কারণ আলটিমেটলি যেটা হয় অনেক সময় আমরা আমাদের নিজেদের উপরে রং এক্সপেকটেশনটা সেট করি। এর পরবর্তীতে আসলে যেটা জানার চেষ্টা করবো ভাই, আজকে আমরা 2025-এর লাস্ট ডেতে বসে রেকর্ডিং করতেছি। ইনশাল্লাহ এটা 2026-এ 2026-এর প্রথম পডকাস্ট হিসেবে ইনশাল্লাহ এটা রিলিজ হবে। তো এবং প্রথম সপ্তাহতে আমরা চেষ্টা করব। তো সেই জায়গাটা থেকে আসলে যেটা বলতে চাই যে অনেকের ক্ষেত্রে দেখবেন যে 2025টা সামহাও চলে গেছে, মানে পার হয়ে গেছে কোনো রকমভাবে, বুঝতেও পারি নাই যে আমাদের জীবন থেকে আসলে 365টা দিন নাই হয়ে গেছে, জীবন থেকে একটা বছর নাই হয়ে গেল। কিন্তু এই 2026-এর এই ভিডিও যখন পাবলিশ হবে ততদিনে আরও 5-7 দিনও চলে গেছে। কিন্তু এই 5-7 দিনও কিন্তু অনেকেই হয়তো বা প্রপারলি কাজে লাগাইতে পারে না। কাজে লাগানো মিন্স হইতেছে অনেক বড় কিছু করতে হবে, বিষয়টা এরকম না। আমাদের সবার জীবনে কম বেশি টুকটাক কিছু না কিছু চাওয়া পাওয়া, কিছু অ্যাক্টিভিটি, কিছু দায়িত্ব, কিছু কর্তব্য, সব কিছুই আছে। এখন এই যে আমরা ধরেন ক্লুলেসভাবে আমরা চলতে থাকি, আমরা কিন্তু জানি, কিন্তু সামহাও আমরা মনে হইতেছে যে একটা মানে উদ্দেশ্যহীনতার ভিতর দিয়ে যাই আমরা। তো সেই জায়গাটা থেকে আসলে জীবন নিয়ে কি চিন্তা ভাবনা করা যেতে পারে, আপনার কি মনে হয়? হ্যাঁ ডেফিনেটলি, আমাদের সবারই আসলে লাইফে কিছু গোল সেট করা দরকার। বেশিরভাগ প্রোডাক্টিভিটি পডকাস্টগুলোতে এই কথাটা বারবার বলা হয় যে লাইফে গোল সেট করতে হবে, আমি কি অ্যাচিভ করতে চাই। আমার এটা নিয়ে না একটা মিক্সড ফিলিং আছে। আমি দেখেছি যে আমি যখনই এরকম ভালো ভালো পডকাস্ট প্রোডাক্টিভিটি বইটি পড়ে অনেক ইন্সপায়ার্ড হচ্ছে, গোল সেট করতে হবে, একটা কাগজ কলমে লিখতে বসেছি 5 বছর পরে আমি নিজেকে এই অবস্থায় দেখতে চাই, তার জন্য নেক্সট ইয়ারে আমাকে এই মাইলস্টোন হিট করতে হবে। তারপরে দেখা যায় লাইফে এমন একটা ঘটনা ঘটলো, পরের বছর আমার সব গোল ফেলে দিয়ে আবার নতুন করে নতুন গোল সেট করতে হলো। এরকম আমার বহুবার হয়েছে। তো এই জন্য আমি এখন থেকে চিন্তা করে রেখেছি যে আমি নেক্সট 1 বছরের বেশি আসলে চিন্তা করব না। আমি দেখেছি বেশিরভাগ সময় যে লং টার্ম গোল সেট করে খুব একটা লাভ হয়নি। লাইফে এমন সব ঘটনা ঘটে হঠাৎ এসে যে লং টার্ম গোলগুলো ধরে রাখতে পারিনি, এবং তখন যেটা হয় যে এই যে ধরে রাখতে পারছি না, বারবার গোল চেঞ্জ করতে হচ্ছে, এই প্রসেসটার উপরে আমার আস্থা চলে যায়। তো এই কারণে আমি এখন সাধারণত নেক্সট 1 বছর পর্যন্ত চিন্তা করি যে নেক্সট 1 বছরে আমার কী হওয়া উচিত। আর পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা হঠাৎ করে ঘটে। যেমন রিসেন্টলি আমার সমস্ত গোল হচ্ছে এই গাজার ইনসিডেন্টের কারণে যে মুসলিমদের উপরে যে এখন একটা বড় একটা সময়, একটা খুব ডিফিকাল্ট সময় যাচ্ছে, এই যে এখন মুসলিমদের বিরুদ্ধে একটা বড় পার্টি একসাথে হয়ে গেছে, মুসলিমদেরকে অনেকভাবে হার্ম করার চেষ্টা চলছে, এগুলো নিয়ে কাজ করতে হবে। এটা একটা বড় মুহূর্ত। আমি বলবো যে যত মুসলিম আছেন আপনারা সবাই যে যেভাবে পারেন চিন্তা করা শুরু করেন যে সামনে কিভাবে আমরা অ্যাজ এ মুসলিম উম্মা এই এত বড় যে জায়নিস্ট ফোর্স এবং জায়নিস্টদের সাথে যত অ্যালাইড ফোর্স আছে এদের বিরুদ্ধে কিভাবে আমরা টিকে থাকবো। কারণ এরা কিন্তু মোটামুটি টেকনোলজি পুরোটা দখল করে নিচ্ছে। এই যে এআই রেভলিউশন যে হচ্ছে, চিন্তা করে দেখেন বড় বড় এআইগুলো সবগুলো কিন্তু ঘুরে ফিরে ওই 2টা দেশের হাতে পড়ে আছে, এবং ওই 2টা দেশের মধ্যে একটা কমন গ্রুপ আছে যে গ্রুপ এগুলো সবগুলোকে কন্ট্রোল করছে। তো এই এআই এর যুগে কিভাবে আমরা নিজেদেরকে টিকিয়ে রাখবো, মুসলিম উম্মা কিভাবে সেফ থাকবে, সেদিকে কিন্তু এখন আমাদের সবার একটু হলেও চিন্তা করা উচিত। ইন্টারনেট যখন আসছিল আপনার মুসলিম উম্মা কিন্তু রেডি ছিলাম না ইন্টারনেটের হার্ম থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাবো। যেটা হয়েছে যে কোটি কোটি মুসলিমের ব্যাপক ক্ষতি হয়েছে ইন্টারনেটের কারণে, কত মুসলিমের জীবন চলে গেছে, মারা গেছে ইন্টারনেটের কারণে। তো এখন আমাদের উচিত যে সামনে এআই রেভলিউশন আসছে, এআই মোটামুটি আমাদের জীবনের সব দিকে চলে আসবে, অ্যাজ এ মুসলিম উম্মা আমরা কি করতে পারি, কিভাবে প্রিপেয়ার্ড হতে পারি। এই জায়গাটাতে আপনি শুরুতে যেটা বলছেন ভাই, ওই যে লাইফের গোল সেট করা নিয়ে, আমার কাছে মনে হয় যে গোল আর পারপাস বা লাইফ নিয়ে আসলে হলিস্টিক চিন্তাভাবনার জায়গাতে মানে আমার নিজেরও গ্যাপ আছে, বাট আমার অবজারভেশন বা আমার অ্যাজাম্পশন হচ্ছে এরকম কাইন্ড অফ যে জীবনের একটা ফান্ডামেন্টাল পারপাস যদি সেট করা যায়, পারপাস মানে এটা আবার অনেকে অনেক বড়োভাবে চিন্তা করে। আমার কাছে জিনিসটা খুবই সিম্পল, যে জীবন থেকে আমার এক্সপেকটেশনটা কি, আমি পৃথিবীতে আসছি, সুতরাং এখানে আসার পরে আমার অবশ্যই উপরাল্লাহর অশেষ সহমত এবং তার দায়িত্ব কর্তব্য সব কিছু আমার পালন করতে হবে, এটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই। বাট আমার একটা ফ্যামিলি আছে,
এবং ফ্যামিলির সারাউন্ডিংস, আমার কিছু লোকজন আছে বা আমি যে অফিসে কাজ করি সবাই আমার উপর ডিপেন্ডেন্ট। সো তাদের সাথে আমি যদি কমিটেডভাবে আমি আমার বেস্ট বা সেরাটা যাতে দিতে পারি, অ্যাট দ্য সিম্পলেস্ট ফর্ম হইতে সেইটা। অ্যান্ড দেন আমি বছর বছর চিন্তা করবো যে এই বছর আমার এই অ্যাক্টিভিটি আছে, সেটা ফ্যামিলি লেভেলে হইতে পারে, পার্সোনাল লাইফ লেভেলে হইতে পারে, এবং ওইভাবে আস্তে আস্তে কেউ যদি আগাইতে থাকে তখন কিন্তু তার আর ওই মানে লং টার্ম গোল, মানে আমরা শুরুতেই হয় কি অনেক ভেগ চিন্তা ভাবনা করে থাকি 5 বছর পর, এবং প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন ম্যাটারিয়ালিস্টিকভাবে আমরা ডিজাইন করে ফেলি যে 5 বছর ভেতরে। হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমাদের গোলগুলো যদি বসেন হ্যাঁ। কয়জন গোল হবে, গোল নাম্বার 1 জান্নাতে যাব, এই গোল কিন্তু কেউ লিখবে না। গোল নাম্বার 1 একটা ব্যবসা করতে হবে, গোল নাম্বার 2 একটা বাড়ি কিনতে হবে। ঘুরে ফিরে হচ্ছে গোলগুলো সবই ম্যাটেরিয়ালিস্টিক গোল। আমাদের মুসলিমদের জন্য কিন্তু একটা খুব সহজ হ্যাক আছে গোল সেটিং এর জন্য। আল্লাহ আমাদের কোরআনে কিন্তু বলে দিয়েছেন যে প্রত্যেকটা মুসলিমের লাইফে 4টা গোল থাকতে হবে। আচ্ছা, আপনি সূরা আসর দেখেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে ফুরিয়ে যাওয়ার সময় শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা, যে এক্সেপ্ট হচ্ছে এই মানুষগুলো যারা এই 4টা কাজ করবে। ইল্লাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস করে, ওয়া আমিলুস সালিহাত, যে যারা কনটেক্সট স্পেসিফিক ভালো কাজ করে। যে আমালুস সালিহ বলতে আমরা অনেক সময় শুধু ভালো কাজ মনে করি, কিন্তু ব্যাপারটা তা না। আমালুস সালিহ মানে হচ্ছে যে যেই কনটেক্সটে যেই কাজটা ভালো সেটা করা, ওটাকে বলে আমালুস সালিহ। ওয়াতাওয়াসাউ বিল হক, যে একজন আরেকজনকে ট্রুথের দিকে আমরা এনকারেজ করব, সাপোর্ট করব, ট্রুথকে এস্টাবলিশ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, যে আমাদেরকে একজন আরেকজনকে এনকারেজ করতে হবে যেন যতই সমস্যা থাকুক ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। সবর মানে একটা, অনেক সময় আমরা মনে করি যে সবুর শব্দটা যে ধৈর্য ধরা, অ্যাকচুয়ালি সবর মানে কিন্তু ধৈর্য ধরা না। সবরের মানে হচ্ছে যে আমি যে গোলটা অ্যাচিভ করতে যাই সেটা অ্যাচিভ করার জন্য আমাকে চেষ্টা করে যেতে হবে, ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে যাওয়া। অনেক বিপদ আসবে, হয়তো আমি যা চাচ্ছি সেটা পাচ্ছি না, আমার লাইফে অনেক ডিফিকাল্টি আসছে, কিন্তু আমি কোনো রকম ইসলামিক রুল ভাঙবো না, না ভেঙে হালাল উপায়ে আমার গোলটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করে যাব। ওই স্ট্রাগল করাটা, ওইটাই হচ্ছে সবর। তো দেখেন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে আমাদের 4টা গোল থাকতে হবে। একটা হচ্ছে যে ইসলাম কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না, বিশ্বাসটা ঠিক রাখতে হবে। একটা হচ্ছে যে যখন যেই সময় যে কাজটা ভালো কাজ সেটাকে করার চেষ্টা করতে ওই হবে। সিচুয়েশনের জন্য। যেমন একটা এক্সাম্পল দিই, আমি অনেকে এক্সাম্পলটা দিই যে দুজন মানুষ ঝগড়া করছে, সে আমি চিন্তা করছি আমল সালি করবো, আমি পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়া শুরু করলাম, কোনো লাভ হলো না। কিন্তু ওই সময় কনটেক্সট স্পেসিফিক ভালো কাজটা কি, সেটা হচ্ছে আমাকে গিয়ে ঝগড়াটা থামাতে হবে, এটা হচ্ছে আমল সালি। মুসলিম উম্মাকে মেরে শেষ করে ফেলছে, আমি চিন্তা করছি আমি 40 দিনে চিল্লায় যাব, সেটা কিন্তু কন্টেক্সট স্পেসিফিক ভালো কাজ হলো না। আমার উচিত হবে মুসলিম উম্মাকে মারা বন্ধ করার জন্য যা যা করা দরকার সেদিকে ঝাঁপিয়ে পড়া। তো এই হচ্ছে আমল সালি, যে কনটেক্সট স্পেসিফিক ভালো কাজটা করা। আল্লাহ কিন্তু ইন জেনারেল বলে দেননি যে কোনো একটা সওয়াবের কাজ করলেই হবে, চিন্তা করো না আশেপাশে কী হচ্ছে, জাস্ট কিছু ভালো কাজ করো, ব্যাপারটা তা না। আল্লাহ বলেছেন যে আমল সালিম হচ্ছে এই কনটেক্সটে যে কাজটা ভালো কাজ, ওইটা আমাকে করতে হবে। আর অ্যাজ এ মুসলিম আল্লাহ নেক্সট বলে দিচ্ছেন যে আমাদের 3rd গোলটা যেন হয় এই হক রিলেটেড গোল। ফলসুটকে ফাইট করতে হবে, ট্রুথকে এস্টাবলিশ করতে হবে। সো দরকার হলে অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া বানাও, সেটা আমরা চেষ্টা করছি। যে এটা হচ্ছে আমাদের এই তাওয়াসাবিল হকের একটা পার্ট, যে আমরা চেষ্টা করছি ফলসুটের বিরুদ্ধে ফাইট করে ট্রুথ এস্টাবলিশ করতে হবে। এর জন্য আমাকে যা করা দরকার, টেক স্টার্টআপ ফাউন্ড করতে গেলে আমি করব, ইনভেস্ট করতে গেলে করব, দান করতে গেলে কোনো একটা ইনিশিয়েটিভে যদি আমি মনে করি ইনিশিয়েটিভটা ট্রুথের জন্য কাজ করছে, সেখানে দান করব। আর হচ্ছে তাওয়াসাবিল সবর, যে আমার নেক্সট 4th গোলের থিমটা হওয়া উচিত যে কীভাবে একজন আরেকজনকে সাপোর্ট করতে থাকবো যেন আমরা ফাইনালি ভিক্টোরি অ্যাচিভ করতে পারি। এবং সেটার জন্য নিজেকে পার্সোনালি টাইম ইনভেস্ট করা, আমার নিজের সম্পত্তি থাকলে সেটা ইনভেস্ট করা, বিভিন্নভাবে করব। তো আল্লাহ আমাদেরকে 4টা থিম দিয়ে দিয়েছেন, যে 4টা থিমে গোল সেটিং করলেই মানুষ সাকসেসফুল হবে। এবং আল্লাহ বলে দিয়েছেন এই প্রত্যেকটা হচ্ছে অ্যান্ড, অর না কিন্তু। আচ্ছা, এই 4টাই অ্যান্ড হতে হবে। 4টার মধ্যে একটা যদি মিস হয় আমরা হব আলটিমেট লুজার। প্রচুর এফোর্ট দিয়েছি কিন্তু ফাইনালি আলটিমেট লুজার হয়ে গেছে, এর চেয়ে বড় লুজার আর কি। যে অনেক এফোর্ট দিল দুনিয়াতে, কিন্তু তার একটা মেজর গোলই মিস ছিল, যার কারণে সে লুজার হয়ে গেল। তো এই 4টা থিমে আমাকে গোল সেটিং করতে হবে। তো আমি মনে করি যে আমাদের জন্য তো আল্লাহর কাছ থেকে দ্য বেস্ট প্রোডাক্টিভিটি গাইডলাইন আছে, যে এই 4টা থিমে কিছু না কিছু অ্যাচিভ করতে হবে, তাহলেই সাকসেসফুল হবে, না হলে কিন্তু সাকসেসফুল হবে না। এই যে 4টা থিমের কথা বললেন, এইটা মানে এটা অটোমেটিক্যালি এন্ড গেট মানে মিনস হইতেছে যে আপনি যদি একটা বাদ দিয়ে আরেকটা করেন, ন্যাচারালি আপনি পুরো বরকত পাবেন না। যেটা ওই যে সময়ের বিষয়টা যেটা বলছেন, কেউ যদি মনে করে যে আমি সময় নিয়ে সচেতন থাকবো না, কিন্তু অন্য 3টা আমি প্রপারলি পালন করার চেষ্টা করবো, মোস্ট লাইকলি আমি খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যেতে পারি যে 4টা আমি
প্রপার বেনিফিট একসাথে পাবো না, এবং ন্যাচারালি তখন মনে হবে যে বাকি 3টা করেও তো আমি আসলে অ্যাকচুয়াল আউটপুট পাচ্ছি না। তো ইন দ্যাট কেস আসলে 4টাই লাগবে। ভালো কাজ বলতে অনেক সময় আমরা যেটা বুঝি সেটা হইতেছে যে ফেসবুকে একটা পোস্ট করা। আমরা ভাবি যে ফেসবুকে একটা পোস্ট করবো, কিছু হ্যাশট্যাগ দিব, এবং এইটা দিলেই কি আসলে ভালো কাজ শেষ হয়ে যায়, নাকি বিষয়টা এরকম থাকে যে আমি ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব, যারা ডিসিশন মেকিং কন্ট্রোল করে এমন একটা জায়গাতে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে ওই পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। অনেকের ক্ষেত্রে মনে হইতে পারে যে ভাই আমি তো একটা দোকানদার, আমি তো আসলে ডিসিশন মেকিংয়ের জায়গায় যাবো না, কিন্তু দোকানদার হিসেবেও সে কিন্তু অনেস্ট থাকতে পারে, সে সৎ থাকতে পারে, সে ভালো জিনিস বিক্রি করতে পারে, সে ভালো জিনিসপত্রকে সাপোর্ট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি পড়াশুনো করে বা শিক্ষিত জনগোষ্ঠীর একটা পার্ট হয়, সে চিন্তা করতে পারে ঠিক আছে আমি তাইলে ডিসিশন মেকিংয়ের কোনো একটা পজিশনে যাইতে পারি, আমি হয়তো সরকারি একটা ভালো পজিশনে যাব, যেখানে যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করবো। ইভেন আমি যেটা করবো, আমি তো গেছি পরে আমি চেষ্টা করবো যে আরও কিছু মানুষকে এখানে নিয়ে আসা, কারণ আমার দল ভারী করতে পারলে, পজিটিভ জিনিসের যদি আমি দল ভারী করতে পারি, তখন আমার ডিসিশন নেওয়াটা অনেকখানি ইজিয়ার হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি টেকনোলজি ফিল্ডে থাকে, সে কিন্তু ওইটাও করতে পারে যে ভাই আমি ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা ভালো জায়গাতে যাবো, অথবা নিজে একটা কোম্পানি ফর্ম করার চেষ্টা করবো যেটা থেকে ভালো কাজ করবো। মূল জিনিস যেটা আমি জানার চেষ্টা করতেছি ভাই, ভালো কাজ কি শুধুমাত্র ফেসবুকের পোস্টের ভিতরে সীমাবদ্ধ কিনা, নাকি অন্যভাবেও করা যায়? যদি একটু এক্সাম্পল সহকারে বলতে পারেন। এটাও কিন্তু কোরআনে বলা আছে যে ভালো কাজ করার যে আমাদেরকে যে অ্যাবিলিটি দিয়েছেন, সেই অ্যাবিলিটির কতটুকু আমরা ইউজ করেছি এটা নিয়ে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আপনি সূরা তাকাসুরের লাস্ট আয়াতটা দেখেন, সুম্মা তুসআলুনা ইয়াউমাইযিন অনেকেই তো আনিন নাঈম। ভাবে যে ভাইয়া যে তারে মনে হয় দেয় নেই, তারে উপরওয়ালা মনে হয় দেয় নেই। আল্লাহ বলেছেন যে মানুষকে কিন্তু তাকে দেওয়া প্রত্যেকটা ফেভারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তার লাইফে যত ফেভার আল্লাহ দিয়েছেন, সেই ফেভারগুলো পেয়ে আমি করেছিটা কি, সেটা নিয়ে কিন্তু জিজ্ঞেস করা হবে, এভরি সিঙ্গেল ফেভার। সো একজন কারো যদি অ্যাবিলিটি থাকে ফেসবুকে পোস্ট করার এবং একই সাথে হয়তো মসজিদের সামনে দাঁড়িয়ে কিছু পোস্টার দেওয়ার, কিন্তু সে ফেসবুকে পোস্ট করে আর ওই কাজটা করেনি, কিন্তু আল্লাহ তাকে অ্যাবিলিটি দিয়েছিলেন কিন্তু সেটা করার। তা আল্লাহ তাকে অ্যাবিলিটি দিয়েছিলেন, তার একজন মামা চাচা খালু আছে যে খুব ভালো পজিশনে আছে, তাকে গিয়ে যদি একটু সে বলতো তাহলে হয়তো একটা বড় করাপশন বন্ধ করতে পারতো। সেটা না করে সে ইনডিরেক্টলি ফেসবুকে পোস্ট করে শুধু তাকে ট্যাগ করেছে। তা আল্লাহ কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে কেন, তোমার তো রিলেটিভই ছিল, জিজ্ঞেস গিয়ে বলো নাই কেন, তাকে ডিরেক্টলি বলো নাই কেন, এরকম ইনডিরেক্টলি ফেসবুকে ট্যাগ করেছো কেন? তো এই যে সেফ প্লে করা, আমি যতটুকু মিনিমাম একটু ভালো কাজ করি ব্যাক টু আমার ম্যাটেরিয়ালিস্টিক জীবন, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। আল্লাহ কিন্তু বলেছেন যে দুনিয়াতে প্রত্যেকটা ফ্যাসিলিটির যা দেওয়া হয়েছে সব কিছুর ব্যাপারে জিজ্ঞেস করা হবে, কীভাবে আমি ইউটিলাইজ করেছি। আমাদের হিসাবটা কিন্তু সহজ না। আমরা অনেক সময় মনে করি যে কালেমা পড়লাম, নামাজ রাখলাম, রোজা রাখলাম, কিছু মাঝে মধ্যে জাকাত দিলাম, দ্যাটস ইট, আমার জান্নাতের বোর্ডিং পাস পেয়ে গেছি, আর কি চিন্তা আমার। না, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা ফেভার কি কি করতে পারতাম কিন্তু করি নেই, সেটার জন্য কিন্তু অ্যান্সার দিতে হবে, কেন করি নেই। আচ্ছা, এবং এটা একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ আপনি বলছেন। আমি আপনার লাস্ট যেগুলো বললেন সেটা থেকে আরেকটা পয়েন্ট লিখে রাখছি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি যে দুনিয়াবি জিনিসপত্র নিয়ে যদি আমরা অনেক বেশি কাজকাম করি তাহলে মোস্ট লাইকলি আমরা উপরওয়ালার লাইন থেকে দূরে চলে যাব। বাট আমি রিসেন্টলি একটা ভিডিও দেখতেছিলাম, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল, যে ধরেন কোনো একটা মুসলিম ব্যক্তির যদি ইলন মাস্কের মতো সয় সম্পত্তি থাকতো, নাও ইউ ইমাজিন দ্য পাওয়ার। আপনার কিন্তু মানে মুসলিম হিসেবে কাজ করার জন্য পলিটিক্যাল পার্টি চালাইতে হবে বা নির্বাচন করতে হবে, বিষয়টা এরকম না। আপনি প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশন কিন্তু আলটিমেটলি পলিটিক্যাল পার্টিগুলোকে সামহাউ কন্ট্রোল করার চেষ্টা করে, এবং সেখানে কিন্তু তাদের ইনফ্লুয়েন্স হেভিলি থাকে। এটা বাংলাদেশ বলেন, দেশের বাইরে বলেন, প্রত্যেকটা জায়গাতে সিমিলার জিনিস, যে পলিটিক্যাল পার্টিগুলোর পিছনে কিন্তু বিহাইন্ড দ্য সিন বিজনেস অর্গানাইজেশনগুলোই আলটিমেটলি কাজ করে, এবং তারা হেভিলি পুরো জিনিসটাতে ইনফ্লুয়েন্স করে। তো সেই জায়গাটাতে আমরা অনেক ক্ষেত্রে, আপনি যদি দেখেন পুরো বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, খুব বড় বড় বিজনেসম্যান যদি তৈরি না হয় তাহলে কিন্তু এই দেশ, একটা হচ্ছে ইকোনমিস্টের দৃষ্টিকোণ থেকে দেখলেও এটা আগাবে না, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন এটা আগানো আসলে অত বেশি সম্ভব না। কিন্তু ব্যবসা তো আসলে ফান্ডামেন্টালি অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, অনেক চড়াই উচ্চাই পার করে তারপরে একটা জিনিসের ভিতরে যাইতে হয়। সো আপনি ওই জায়গাটা থেকে যদি একটু বলেন যে বাংলাদেশের তো আসলে এরকম এনাফ ব্যবসা তৈরি হয় না, এবং ব্যবসা বলতে আমরা সবসময় ভাবি যে শুধু টেকনোলজি বিজনেস হইতে হবে, কুল পশ বিজনেস হইতে হবে, বাট প্রত্যেকটা বিজনেসের মাধ্যমে আসলে ইনফ্লুয়েন্স তৈরি করা সম্ভব। ওই জায়গাটা নিয়ে যদি বলতেন যে ব্যবসায়ী কেন বাংলাদেশে আসলে অত বেশি এটা তৈরি হয় না, এটা তো আমাদের এমনিতে একটু চিন্তাভাবনা বা মন মানসিকতা হচ্ছে যে ওই যে সেফ প্লে করা, যে কোনো রকম খেয়ে পরে যদি বাঁচতে পারি, এটাই তো হইলো আর কি। কিন্তু এই 2026-এ এসে আমার ব্যবসার গণ্ডি কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে না, আমি দেশের বাইরেও করতে পারি, এবং আমার গ্লোবাল অডিয়েন্স আছে। ভাই প্লিজ।
হ্যাঁ, মুসলিমদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা জাস্ট নামাজ রোজা করব, একটু গরিব হয়ে কোনো মতে জীবনটা পার করব, ব্যাস আর কি। তারপরে তো জান্নাতে গিয়ে বাকি সব কিছু পাবো। আমার ফোকাস হবে জান্নাত। দুনিয়াতে সাকসেস হওয়ার দরকার নেই, দুনিয়াতে টাকা পয়সা আর্ন করার কোনো দরকার নেই, সব জান্নাতে গিয়েই পাবো। এখন এখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে আপনারা যদি ইসলামের ইতিহাস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যদি দেখেন, ইকোনমিক পাওয়ার ছাড়া কিন্তু অনেক কিছুই অ্যাচিভ হতো না। যেমন যুদ্ধগুলো যে হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ যেগুলো হয়েছে, সেখানে এই যে আর্মস, তারপরে ঘোড়ার সাপ্লাই, এগুলো কারা দিয়েছে? রিচ সাহাবারাই কিন্তু দিয়েছে। আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করেন, তিনি তার সমস্ত সম্পত্তি, ফুল বিজনেস তিনি ডোনেট করে দিয়েছেন এই যুদ্ধের সময়। সেটা না হলে মুসলিমরা তো খালি হাতে যেত এবং পুরোপুরি ম্যাসাকার হয়ে তারপরে ফেরত আসতো। তারপরে আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করেন, উনি তো ছিলেন সেই যুগের বিলিয়নিয়ার। উনি যে যদি ম্যাসিভ ইনভেস্টমেন্টগুলো না করতেন এই যুদ্ধগুলোর পিছনে, তারপরে মুসলিমদের যখন একটা অনেক বড় দুর্ভিক্ষ হলো, তো তখন উনি হাজার হাজার উট পাঠালেন। ওনার যদি বিজনেসটা না থাকতো, আল্লাহ যদি তাকে এই বারাকাটা না দিতেন, উনি যদি এই তার একটা বিরাট সময় বিজনেসের পিছনে দিয়ে ইকোনমিক্যালি স্ট্রং না হতেন, তাহলে না যুদ্ধগুলোতে মুসলিমরা সার্ভাইভ করতো, না দুর্ভিক্ষতে সার্ভাইভ করতো। তো আমরা একদম শুরু থেকে, সিরার শুরু থেকেই দেখতে পাই যে ইকোনমিক্যালি স্ট্রং যে সাহাবারা ছিলেন, তারা কিন্তু একটা ফাউন্ডেশন ছিলেন। তাদের কারণেই কিন্তু ইসলামের মিশনটা সাকসেসফুল হয়েছে। আল্লাহ তাদেরকে ওয়েলথ দিয়েছিলেন এবং একই সাথে গাইডেন্স দিয়েছিলেন যে তারা তাদের ওয়েলথটাকে ইসলামের জন্য ইউজ করেছে। না হলে এত বড় একটা মুভমেন্ট চালানোর জন্য যে ইকোনমিক স্ট্রেংথ দরকার, যে ফান্ডিং দরকার, মানুষকে তো খেতে হবে, মানুষকে তো চলতে হবে। যারা এই স্ট্রাগলে ফাইট করবে, তাদেরকে তো ইকোনমিক সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্টটা কারা দিবে? রিচ মুসলিমরাই কিন্তু দিবে সমাজে। তো এই কারণে আমি সবাইকেই বলি যে আমাদের ইকোনমিক স্ট্রেংথ এখন সবচেয়ে পাওয়ারফুল একটা স্ট্রেংথ হয়ে গেছে। পলিটিক্সকে ইকোনমিক্স দিয়ে কন্ট্রোল করা যায়, এডুকেশনকে ইকোনমিক্স দিয়ে কন্ট্রোল করা যায়। সব কিছুর জন্যই আসলে এখন ইকোনমিক স্ট্রেংথটা দরকার। আর আনফর্চুনেটলি আমরা মুসলিম উম্মা এদিকেই সবচেয়ে বেশি পিছিয়ে গেছি। আমাদের এখন উচিত কিন্তু সবারই চেষ্টা করা হালাল উপায়ে ইকোনমিক স্ট্রেংথ তৈরি করা। এখন ইকোনমিক স্ট্রেংথ তৈরি করতে গিয়ে যদি কেউ তার প্রিন্সিপাল কম্প্রোমাইজ করে, তাহলে তো সে সব হারালো, দুনিয়া হারালো, আখিরাতও হারালো। সেটাও করা যাবে না। সাহাবারা কিন্তু সেটা করেনি। তারা কিন্তু কোনোভাবেই তাদের প্রিন্সিপাল কম্প্রোমাইজ করেননি, কোনো হারাম কিছুতে জড়াননি। কিন্তু আল্লাহ তারপর তাদেরকে বিশাল সম্পত্তির মালিক করেছেন এবং এটা আমরা বহুবার দেখেছি। ইতিহাসে বহু মুসলিমকে দেখা গেছে যে যারা সৎ থেকেছে, তারাও কিন্তু অনেক রিচ হতে পেরেছে। আমাদের একটা ধারণা আছে, আমরা মনে করি যে সৎ থেকে কোনোদিন বড়লোক হওয়া যাবে না। এটা একটা খুব বড় ভুল ধারণা। বহু মুসলিম বড়লোক আছে যাদের ফুলি সৎ বিজনেস আছে। আপনি মিডল ইস্টে যদি দেখেন, বহু বিলিয়নিয়ার আছে যারা সৎভাবে থেকে বিলিয়ন ডলার আর্ন করেছে এবং দেখা গেছে তারা মারা যাওয়ার আগে সব ওয়াকফ করে দিয়ে চলে গেছে। এরকম অনেক মানুষও আছে, বিলিয়ন ডলার ওয়াকফ করে দিয়ে চলে গেছে। মিডল ইস্টে তো আছে, ইভেন বাংলাদেশেও আছে। বাংলাদেশে বেশ কয়েকজন আছে যারা 100% সৎ বিজনেস করেই কিন্তু যথেষ্ট বড়লোক হতে পেরেছে এবং তারপরে তারা সেই তাদের ওয়েলথকে ইনভেস্ট করছে ইসলামিক এডুকেশন ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন দাওয়ার কাজগুলো প্রচার করার জন্য। তো সৎ থেকেও বড়লোক হওয়া সম্ভব। হ্যাঁ, দুর্নীতি আছে, বাংলাদেশে অনেক দুর্নীতি আছে, কিন্তু তারপরেও চেষ্টা করলে ঠিকই সম্ভব। কিন্তু দুর্নীতি আছে দেখেই যে আমিও দুর্নীতিতে জড়িয়ে যাব, জড়িয়ে গিয়ে কোনোভাবেই হোক বড়লোক হব, এরকম হলে কিন্তু সে নিজে লুজার হবে, সে আলটিমেট লুজার হবে। অনেক সময় দেখা যায় যে কেউ যখন কোনো একটা পাওয়ারফুল পজিশনে যায় ইন টার্মস অফ ধরেন প্রাইভেট অর্গানাইজেশন বা পাবলিক অর্গানাইজেশন, ইভেন পলিটিক্যাল জায়গাতে, সে তার জায়গাটা থেকে কিন্তু অনেক ক্ষেত্রে ওই যে অনেস্ট থাকা বা তার যে রেসপন্সিবিলিটি ছিল সেটা পুরোপুরি পালন করা তার জন্য ডিফিকাল্ট হয়। অনেক ক্ষেত্রে এটা কমন জিনিস যে ভাই ওই পজিশনে তো আমার মতো আরও অনেক মানুষজন আছে, তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আসলে এটা তো ডিফিকাল্ট একটা সিচুয়েশন হয়। তো এই জায়গাটাতে একটা তো হইতেছে যে তার নিজের প্রিন্সিপাল বা মোরাল ভ্যালুস ঠিকঠাক হইতে হবে, বাট একটা পাওয়ারফুল পজিশনে থেকে তার নিজের চিন্তা ভাবনাটাকে সে কীভাবে নেভিগেট করতে পারে যাতে সে সেই জায়গাটা থেকে তার বেস্ট ইনফ্লুয়েন্সটা করতে পারে। ভাই মানে এন্ডতে তাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি আল্লাহর কাছে অ্যান্সার দিতে পারবো কিনা। তো কারো সিচুয়েশন না বুঝে তাকে দোষ দিতে যাওয়াটা উচিত হবে না, কারণ অনেকের এরকম সিচুয়েশন আছে যে তাকে বাধ্য করা হচ্ছে কিছু অন্যায় করতে। এখন অ্যাজ এ মুসলিম আমাকে যদি কোনো একটা অন্যায় করতে বাধ্য করা হয়, আমি নিজের ইচ্ছায় করছি না কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে, সেটার জন্য তো আমি রেসপন্সিবল না। আমি তখনই রেসপন্সিবল যখন আমি জানি যে আমার অন্য অপশন ছিল কিন্তু আমি সেদিকে না গিয়ে আমি অন্যায়ের দিকেই গেছি, কারণ সেটা আমার জন্য কনভিনিয়েন্ট, সেটা আমার কাছে মনে হচ্ছে আমি আরও আমার পাওয়ার ধরে রাখতে আমাকে হেল্প করবে। তখন তো সে আল্লাহর কাছে আর অ্যান্সার দিতে পারবে না। কিন্তু তার যদি এরকম সিচুয়েশন থাকে যে তাকে এমন একটা ফাঁদে ফেলা হয়েছে, এমন একটা সিচুয়েশনে ফেলা হয়েছে,
তাকে যা সার্ভাইভালের জন্য কিছু অন্যায় মেনে নিতে হবে, এবং সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি এটা জাস্টিফাই করতে পারে তাহলে তো তার জন্য ওকে। এন্ড অফ দ্য ডে আমাদেরকে তো ওইটাই চিন্তা করে দেখতে হবে যে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা আমি জাস্টিফাই করতে পারবো কিনা, এবং এই আল্লাহর সামনে দাঁড়িয়ে জাস্টিফাই করাটাকে কেউ যেন এরকম সহজভাবে না নেয়, তারা যেন মনে না করে যে আমি যেভাবে আমার অফিসের কলিগকে কোনোভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে দেই বা মামা চাচা খালুকে কোনো একটা কিছু বলে বুঝিয়ে দেই, সেভাবে আল্লাহকে বুঝিয়ে পার পেয়ে যাবো। এইভাবে কিন্তু আল্লাহর সামনে কিন্তু সেটা হবে না। সে চিন্তা করবে যে আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফিলোসফার লজিশিয়ানের সামনে তার থেকে বড় একজন এন্টিটির সামনে দাঁড়াবো, সে আমার যুক্তি শুনে তো মানে কনভিন্স হতে দূরের কথা, তার কাছে মনে হবে এটা একটা ফালতু যুক্তি, কোনো যুক্তিই না। তো ওইভাবে সিরিয়াসলি আল্লাহকে খুব সিরিয়াসলি নিতে হবে যে আমি কিন্তু কোনো সিম্পল কারোর সামনে দাঁড়াচ্ছি না। আমি যদি মনে করি আমার যুক্তি যথেষ্ট স্ট্রং, সেই যুক্তিকে ভেঙে দেওয়া তার জন্য কোনো ব্যাপারই না। মানে আমি দেখি যে মেজরিটি সময় মানুষজন বুঝতে পারে যে সে কাজটা খারাপ কাজ করতেছে, বাট স্টিল দেখা যায় যে মানে এটা একটা খুব অদৃশ্য বিষয় যে বুঝে শুনে মানুষজন আসলে খারাপ দিক বা নেগেটিভ দিকে অনেক সময় চলে যায়। যাই হোক ভাই, আমরা নেক্সট আসলে আমার যে জায়গাটাতে যাওয়ার ইচ্ছা, এই ইচ্ছাটা আমাদের টিম থেকে আমাদের আনিস ভাই বলছে যে একটা জায়গাতে আপনার খুব সিরিয়াস। আপনি এটা ভালো কথা বলেছেন, বুঝে শুনে মানুষ কেন খারাপ কাজ করে। হ্যাঁ শিওর, আপনি একটু চিন্তা করি আমরা কেন খারাপ কাজ করে একটু বলেন। আল্লাহ তো মানুষের ভিতরে ফিতরা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ফিতরাটা কিন্তু একটা মিনি মুফতি। আচ্ছা। সে কিন্তু মানুষকে বারবার বলতে থাকে যে এই যে কাজটা করছে এটা কিন্তু ভালো না, এটা করো না, এটা উচিত হবে না। সে তার ভিতরে একটা ফিলিং আছে। মানুষ ছোটবেলা থেকে খারাপ কাজ করতে গেলে বুঝতে পারে এটা খারাপ কাজ করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে সে যখন বারবার এই ফিতরাকে গলা চেপে ধরে, চুপ থাকো আমাকে এটা করতে হবে, তখন আস্তে আস্তে যেটা হয় যে ফিতরাটা দুর্বল হয়ে যায়। একটা সময় গিয়ে ফিতরার ভয়েসটা আর শোনা যায় না, তখন শুধু শয়তানের ভয়েসই সে শুনতে পায়। একটা মানুষের মনে যে চিন্তাগুলো চলে, আপনি যদি চিন্তা করে দেখেন যে তার মাথায় 3টা ভয়েস আছে একটা মানুষের মাথায়। একটা হচ্ছে তার ফিতরার ভয়েস, আরেকটা হচ্ছে শয়তানের ভয়েস, আরেকটা হচ্ছে তার নফসের ভয়েস। তার নফস হচ্ছে যে লোয়ার সেলফ, যেটা হচ্ছে একেবারে লোয়ার ডিজায়ার এগুলোকে ট্রিগার করে। তাকে কিন্তু এই 3টা ভয়েসকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, তো তাকে সবসময় দেখতে হবে যে সে কোন ভয়েসের কথা শুনছে। তার মাথায় যে চিন্তাগুলো আসছে, মাঝে মধ্যে মনে হচ্ছে মাথার মধ্যে বিভিন্ন ডায়ালগ চলছে, কথা আসছে, আইডিয়া আসছে, তাকে কিন্তু বারবার খেয়াল রাখতে হবে এই আইডিয়াটা আমাকে এই 3 ভয়েসের কে দিচ্ছে। শয়তান দিচ্ছে, এটা কি আমার লোয়ার সেলফটা আমাকে দিচ্ছে, নাকি আমার ফিতরা আমাকে দিচ্ছে। এবং তাকে সবসময় চেষ্টা করে দেখতে হবে যে আমি যেন আমার ফিতরাকে প্রায়োরিটি বেশি দিই। না হলে যেটা হবে যে ফিতরার ভয়েসটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তখন দিনে দিনে তার জন্য অন্যায় করাটা খুব সহজ হয়ে যাবে। সে অন্যায় করলেও তখন আর সেটাকে অন্যায় মনে করবে না। এই নিজের ফিতরাটাকে প্রিজার্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। যতটুকু সম্ভব চেষ্টা করে যেতে হয় যে কীভাবে আমি ফিতরাকে হেলদি রাখতে পারি। তো ফিতরাকে হেলদি রাখার জন্য অনেক রকম টেকনিক আছে, কিরকম? এরকম ইসলামিক টেকনিক আছে। একটা তো হচ্ছে যে অবশ্যই যে রেগুলারলি ইসলাম নিয়ে পড়াশোনা করা, কোরআন পড়া, নিজেকে নিয়ে চিন্তা করা, আল্লাহকে নিয়ে চিন্তা করা, নিজেকে কোয়েশ্চেন করা আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো ঠিক করছি কিনা। ফিতরাকে একটু সুযোগ দেওয়া যে সে এখন শুধু ফিতরা আমাকে চ্যালেঞ্জ করবে, আমি ফিতরাকে সুযোগ দিব আমার সমস্ত কাজ, গত কয়েকদিন আমি যে খারাপ কাজগুলো করেছি সেগুলো যেন আমাকে চ্যালেঞ্জ করে। সে তাকে একটা সুযোগ দেওয়া, বলার আমাকে যে আমি অনেকগুলো ভুল করেছি। তো এভাবে ফিতরাকে স্ট্রং করতে হবে, প্র্যাকটিস করতে হবে যে নিজের ফিতরার কথা শোনার। তো এটা একটা ওয়ে যে কীভাবে নিজের ফিতরাকে ঠিক রাখা যায়, কারণ ফিতরা নষ্ট হয়ে গেলে মানুষ আর মানুষ থাকে না, পশু হয়ে যায় সে। এমনিতে জেনারেল লাইনে যারা পড়াশুনো করে, যারা ধরেন ধর্মীয় জিনিসপত্রের সাথে হয়তো বা ক্লোজলি কানেক্টেড না, মাঝে মধ্যে ধরেন টুকটাক মাথার মধ্যে কোশ্চেন আসে। আর একটা বড় বিষয় হচ্ছে মানুষজন পাপ কাজ করে, বিভিন্ন ধরনের খারাপ জিনিসপত্রের ভিতরে অনেক ক্ষেত্রে ঢুকে। কিন্তু ওই যে বললেন যে ফিতরাকে ট্রেন করা বা ফিতরাকে আবার রিভাইভ করার জন্য তো আমার আসলে ইসলামিক জ্ঞান নেওয়া দরকার। তো তাদের জন্য আসলে একটা হচ্ছে যে আপনার বড় সিরিজের যে বইগুলো আছে 4টা বই, সেখান থেকে একটা ভালো স্টার্টিং পয়েন্ট। বাট এটা ছাড়াও আর কোনো সোর্স আপনি একটু সাজেস্ট করতে পারবেন কিনা যেখান থেকে সে অ্যাটলিস্ট সহজভাবে জিনিসপত্র সম্পর্কে অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিংটা হবে? হয়তো বাংলায় হয়তো বই আছে, আমার যেহেতু বাংলা বই খুব একটা পড়া হয় না, আমার আইডিয়া নেই, হয়তো থাকতে পারে মার্কেটে বই থাকতে পারে। আমার বড় বই লেখার একটা বড় কারণই ছিল এই ফিতরাকে স্ট্রং করার জন্য মানুষকে হেল্প করা। আমি বড় বইতে যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে মোরালিটি বা এথিক্সটাকে হাইলাইট করার। বেশিরভাগ ইসলামিক বই একটা সমস্যা হচ্ছে যে সেখানে শুধুমাত্র রিচুয়ালগুলোকে হাইলাইট করা হয়, কত সঠিকভাবে নামাজ আদায় করা যায়, কত বেশি অ্যাটেনশন দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, ওটা সেটারও ইম্পর্টেন্স আছে, কিন্তু নামাজের পরে গিয়ে বাকি 24 ঘন্টা যে অন্যায়গুলো করছে সেগুলো বন্ধ করার জন্য তো কথা বলতে হবে। সেগুলোর জন্য দরকার হচ্ছে মোরাল এবং এথিক্যাল ট্রেনিং দরকার। তো যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছে না তাদের ভিতরেও কিন্তু ফিতরাটা আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে সে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ফিতরার কথা ইগনোর করতে করতে।
তো তারও দরকার তাকে ইসলামিক বই যে পড়তে হবে তা না, ইসলামিক বইটা অবশ্যই পড়া দরকার, কোরআন তার অবশ্যই পড়া দরকার, কিন্তু এটা ছাড়াও ওয়ে আছে। এটা ছাড়াও ওয়েটা হচ্ছে যে সিম্পলি চুপচাপ বসে থেকে নিজেকে কোয়েশ্চেন করা, নিজের ডিসিশনগুলোকে চ্যালেঞ্জ করা, নিজের চিন্তা ভাবনাগুলোকে ক্রিটিসাইজ করা। কেন আমি এভাবে চিন্তা করি, কেন আমার মধ্যে এই ধরনের ডিজায়ার তৈরি হয়, কেন আমি আমার এই অন্যায়গুলো বন্ধ করার জন্য সিরিয়াসলি কিছু স্টেপ নিচ্ছি না। এই জিনিসটা খুব দরকার। আমাদের একটা বড় এখন চ্যালেঞ্জ হয়ে গেছে স্পেশালি মোবাইলের যুগে এসে, যে আমরা চুপচাপ বসে থেকে চিন্তা করি না, চুপচাপ 10 সেকেন্ড বসার সাথে সাথে পকেটে হাত চলে মোবাইলটা বের হয়ে ইভেন আমি যদি বসে চিন্তা করা শুরু করি, দেখা যাবে যে হঠাৎ কেউ আমাকে কল করেছে, নোটিফিকেশন চলে আসছে একটা, ব্যাস চিন্তা করা বন্ধ হয়ে গেল। এই চিন্তা করাটা খুব দরকার। যে অ্যাটলিস্ট কেউ যদি এখন একটা রেগুলার প্র্যাকটিসটা করতে পারে, সে চিন্তা করে যে শুক্রবার সকালে উঠে আধা ঘন্টা আমি বসে বসে চিন্তা করব, চিন্তা করার দিন। মোবাইল ধরবো না, কারোর সাথে কথা বলবো না, দরকার হলে বাইরে চলে যাব, রাস্তায় গিয়ে পার্কে বসে বসে আমি শুধু আমার নিজের লাইফ নিয়ে চিন্তা করব, যে গত একটা সপ্তাহে আমি কি করলাম, গত এক সপ্তাহে কি আমি কি আসলে আমার সময়টা খুব ভালোভাবে ইউজ করেছি, গত একটা সপ্তাহে এই যে ভুলগুলো করেছি, এই একই ভুলগুলো তো অনেক দিন থেকে করে আসছি, চেঞ্জ হচ্ছে না কেন, কেন আমি নিজেকে পাল্টাতে পারি না, এই ভুলগুলো করা বন্ধ করতে পারছি না কেন আমি নিজেকে, বা এই ভুলগুলো বন্ধ করার জন্য আসলেই কি আমি সিরিয়াসলি কিছু স্টেপ নিয়েছি, আসলে কি সিরিয়াসলি আমি আমার মোবাইলটাকে পার্মানেন্টলি সারাদিন সাইলেন্ট করে রাখার চেষ্টা করে দেখেছি কখনো কি হয়, আসলে কি আমি নোটিফিকেশন সব বন্ধ করে সেটিংসে গিয়ে বন্ধ করে একবার চেষ্টা করে দেখেছি কি হয়। আমি নিজেকে বলছি যে আমার ভালো হওয়া দরকার, কিন্তু সে ভালো হওয়ার জন্য অ্যাকচুয়ালি ট্যাঞ্জিবল স্টেপ আমি কি নিয়েছি। এই যে এই রিফ্লেকশনগুলো, যে সপ্তাহে অ্যাটলিস্ট 10 মিনিট হোক বা 15 মিনিট হোক, যে চুপচাপ বসে থেকে রিফ্লেকশন করা, এটা করলেই কিন্তু আস্তে আস্তে আবার ফিতরা স্ট্রং হওয়া শুরু হবে এবং তাকে মানুষকে ভালো হতে হেল্প করবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে, এই যে চিন্তা করার বিষয়টা, এটা কিন্তু খুবই আনকমফোর্টেবল। আপনি শুনতে যতটা এটা মনে হচ্ছে খুবই সহজ জিনিস, যে এটার কি জিনিস যে আমি আমার নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করবো, বাট আপনি যখন আপনার নিজের খারাপ কাজ সম্পর্কে আবার রিভাইজ করতে যাবেন, আবার পিছনে যাবেন, তখন ভয়াবহ রকমের অনুশোচনা কাজ করে, শেম, গিল্টি। এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু একটা কমন প্যাটার্ন দেখি, কেউ যখন ভুলে একটা মিথ্যা কথা বলে ফেলে, এর পরবর্তীতে সে কিন্তু একটা পর একটা মিথ্যা কথা বলতে থাকে। কারণ এটা কেন করে? কারণ হইতেছে সে তার লজ্জাটাকে ঢাকতে চায়। কারণ সে প্রথমটা যদি স্বীকার করে, ন্যাচারালি তাকে একটা লজ্জার ভিতর দিয়ে যাইতে হবে। এই কারণে সে কিন্তু সিরিজ অফ মিথ্যা কথা বলতে থাকে এবং পরবর্তীতে এটা কিন্তু আর ক্লোজিংয়ের দিকে যায় না। আলটিমেটলি দেখা যায় ওই মিথ্যা কিন্তু একটা সময় প্রকাশিত হয়, তখন কিন্তু আরও বেশি লজ্জার ভিতরে তাকে পড়ে যেতে হয়। তো ওই জায়গাটা থেকে যদি একটু বলতেন ভাই, যে এই চিন্তা ভাবনা করতে গেলে তো আসলে শুরুতে খুবই আনকমফোর্টেবল, অত মজাও লাগবে না, এবং সেম গিল্টি ফিলিংস, ডিফারেন্ট জিনিসপত্র আসবে, বাট আলটিমেটলি তার যেটা প্রবলেম আছে সেই প্রবলেমটা তো সলভ করা দরকার। বাট দেখা যাইতেছে যে সে ওই লজ্জার ভয়ে ইনস্ট্যান্টলি ফোনটা হাতে নিয়ে নিবে। ইভেন একটা কাজ করা যেতে পারে অনেক ক্ষেত্রে, এটা আপনার কথা শুনে আমার মনে হলো যে ফোনটা বাসায় রেখে জাস্ট পার্কে চলে যাওয়া। কারণ এখন ওইরকম বিপদ আপদ হওয়ার মোস্ট লাইকলি পসিবিলিটি নাই, এবং যদি বিপদে পড়িও চারপাশে মানুষজনের এত মোবাইল ফোন আছে, আমি যদি আমার নিজের নাম্বারেও কল দিই, বাসা থেকে এসে আমাকে রেস্কিউ করতে পারবে। ভাই এটা নিয়ে যদি বলতেন যে শেম অ্যান্ড গিল্টি ফিলিংসটাকে ওভারকাম করে কীভাবে আমি আমার প্রবলেমটাকে সলভ করতে পারি। সাইকোলজিতে একটা বড় প্রবলেম, স্পেশালি সেকুলার সাইকোলজিতে, যে তারা আপনাকে শেখাবে যে আপনার শেম বা গিল্ট রাখবেন না, এগুলো সব ভুলে যান, সামনে এগিয়ে যান, শেম গিল্ট নিয়ে কোনো চিন্তা করবেন না। প্রোডাক্টিভিটি কোচ যারা আছে তারাও বলে জাস্ট মুভ অন, ফরগেট অ্যাবাউট মিস্টেকস, মিস্টেক নিয়ে চিন্তা করবেন না, লাইফে কি মিস্টেক করেছেন, ভুল করেছেন, এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না, চিন্তা করেন সামনে যেতে হবে। এখন এটাকে ব্যালেন্স করাটা দরকার, কারণ ইসলাম কিন্তু বলে না যে মিস্টেক এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তাওবার যে কনসেপ্টটা আসছে, আল্লাহ যে কোরআনে এতবার বলেছেন তাওবা করতে, তাওবা মানে কি? তাওবা মানে কিন্তু জাস্ট আস্তাগফিরুল্লাহ বলা না, না বুঝে আস্তাগফিরুল্লাহ বললে সেটার জন্য একটা আরেকবার আস্তাগফিরুল্লাহ বলা দরকার। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে যে আমি নিজের একটা ভুল করেছি, সেটা চিন্তা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহর মানে। আমরা জাস্ট মনে করি আমাকে দিনে 70 বার আস্তাগফিরুল্লাহ বলতে হবে, এই আস্তাগফিরুল্লাহর জন্য আস্তাগফিরুল্লাহ করা উচিত। তো তাওবা হচ্ছে যে 3টা কন্ডিশন। একটা হচ্ছে যে আপনি প্রথমত আপনার নিজের ভুলটাকে স্বীকার করবেন, সেকেন্ড হচ্ছে এই ভুলটা করার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, থার্ড হচ্ছে এই ভুলের কারণে মানুষের যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ আন্ডু করার জন্য আপনাকে এখন চেষ্টা করতে হবে। এই 3টা হলেই কিন্তু তাওবা হচ্ছে। তাওবা মানে কিন্তু এই না আল্লাহ আমাকে মাফ করে দাও, ভুল করেছি, আবার ব্যাক টু লাইফ, তা কিন্তু না। আপনাকে কিন্তু সিরিয়াসলি নিজেকে প্ল্যান করতে হবে, এই ভুল আমি আর কখনো করব না, আর যেই মানুষগুলোর ক্ষতি করেছি ওই মানুষগুলোর ক্ষতি পূরণ দিতে হবে আমাকে, তাহলেই কিন্তু তাওবা হচ্ছে। তো এই যে তাওবার যে কনসেপ্টটা, এটার প্রথম স্টেপটাই তো হচ্ছে নিজের ভুলকে নিয়ে চিন্তা করতে হবে, নিজের ভুল বুঝতে হবে, অনুশোচনা থাকতে হবে, তারপরে আল্লাহর কাছে মাফ চেয়ে
ভুল শুধিয়ে সামনে আগাতে হবে, এটি হচ্ছে তাওবা। তো এটাই হচ্ছে পারফেক্ট ব্যালেন্স। কিন্তু আমাদের সেকুলার সাইকোলজি আর এই যে প্রোডাক্টিভিটি কোচরা এটা খুব ভুল জিনিস শেখায়। ভুলে যাও, সব ধামাচাপা দিয়ে দাও, ওগুলো নিয়ে চিন্তা করবে না, জাস্ট সামনে আগাও, সামনে কি করবে, এটা উচিত না। কিন্তু নিজের মিস্টেক নিয়ে চিন্তা করাটা, রেগুলারলি নিজের মিস্টেক নিয়ে রিফ্লেক্ট করাটা দরকার। প্রথম দিকে খুব আনকমফোর্টেবল লাগে, খুবই খারাপ লাগে, এত অন্যায় করে ফেলেছি, আমার আর কোনো হোপ নেই। কিন্তু হোপলেস হতে আল্লাহ কখনো বলেনি। মানুষের হোপের মানে আপনি যদি কোরআনে পড়ে দেখেন, আল্লাহ তো সূরা জুমারে বলেছেন যে আমার বান্দা নিজের উপরে যত বড় অন্যায় করুন না কেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন যদি সে ঠিক হয়ে যায়, যদি সে তওবা করে ঠিক হয়ে যায়। তো কোরআন ভর্তি হচ্ছে হোপের কোনো কিন্তু অভাব নেই। তো রেগুলারলি রিফ্লেক্ট করাটা খুব দরকার নিজের ভুলের উপরে। প্রথম দিকে এই প্র্যাকটিস, প্রথম সমস্যা হচ্ছে যে আমরা যখনই একটু চুপচাপ বসবো নিজেকে নিয়ে চিন্তা করার জন্য, শয়তান এসে মাথা শেষ করে দিবে। শয়তান এসে এমন সব চিন্তা দিবে যে আমি কোনোভাবে থাকতে পারবো না, অস্থির হয়ে পাগল হয়ে যাব। এটার কারণ হচ্ছে যে এতদিন আমি শয়তানকে অনেক পাওয়ার দিয়েছি আমার উপরে। শয়তান কিন্তু আমাকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করেছে। তো এই কারণে যখনই আমি নিজেকে ফিক্স করতে যাব, শয়তান এসে আমাকে শেষ করে দিবে। কিন্তু আমাকে ফাইট করতে হবে। প্রথম ফাইটটা খুব কঠিন হবে, এর পরের উইকে ফাইটটা একটু ইজি হবে, তারপরের উইকে আরও ইজি হবে। এক সময় গিয়ে ফাইট করতেই হবে না। আমি জাস্ট চুপচাপ বসে থিঙ্ক করবো, গত এক সপ্তাহে ভুলগুলো করেছি, ওকে এখন থেকে এই ভুলগুলো করবো না, এর জন্য আমি এখন থেকে এই স্টেপগুলো চেঞ্জ করবো আমার লাইফে। ওকে, ব্যাক টু বাসা, স্টেপ ইমপ্লিমেন্ট করতে যাব। সব কিছু প্র্যাকটিস দরকার। প্রথমবার যে কোনো কিছু করতে গেলে কষ্ট হবেই। রাইট, হ্যাঁ। সো ওই এখন আমাদের ব্যাক টু দ্য কোশ্চেন যেটা শুরু করছিলাম, যে আমাদের আনিস ভাই একটা জিনিস আমাকে জানাইছে যে একটা জায়গাতে আপনার এক্সপার্টিস আছে। আনিস কীভাবে জানি এটা রিসার্চ করে বের করছে যে বাচ্চাদেরকে কিভাবে মোবাইল ফোন ছাড়া বা মোবাইল ফোনের অ্যাডিকশন থেকে দূরে রাখা যায়। এইটা নিয়ে আপনি সম্ভবত ক্লাসও নেন কোনো জায়গাতে এবং সেশন নেন। তো এটা আনিস খুঁজে বের করছে। সো ওই জিনিসপত্রগুলোর যতটুকু আসলে সম্ভব মানুষজনের সাথে শেয়ার করার, ইভেন ওই সেশনগুলো আপনার কাছ থেকে কীভাবে বিভিন্ন জায়গা থেকে নিতে পারে সেটা সম্পর্কে আপনি ডিটেলস বলতে পারেন। মূল সমস্যাটা হচ্ছে আনিস আমাকে আরও কিছু অ্যাডিশনাল পয়েন্ট বলছে যে আমরা তো ভাই এই যে 2026-এ অলরেডি চলে আসছি। সো ন্যাচারালি আপনি যদি বাচ্চা কাচ্চাকে একদম মোবাইল ফোন না দেন বা ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড রাখেন, তো ও বড় হইতে দেখা যাবে যে অনেক কিছু সম্পর্কে ওর ধারণা থাকবে না, যেগুলো ভালো জিনিস, যেটা আসলে ওর জানা দরকার ছিল। পরবর্তীতে কিন্তু ওর সমসাময়িক মানুষজন থেকে অনেকখানি পিছিয়ে যাবে। আবার আপনি লাস্ট টাইম যখন আপনার সাথে দেখা হয়েছিল, আপনি একটা চমৎকার জিনিস বলছিলেন যে আপনার যেই দুইটা ছেলে ওরা মাশাআল্লাহ চমৎকারভাবে একটা টেকনোলজি প্রোডাক্ট তৈরি করে ফেলছে কয়েকদিনের ভিতরে, এবং ওরা কোডিংয়ের সাথে মোটামুটি ইনভলভ। সো ন্যাচারালি আপনি তো ওদেরকে আসলে ইন্টারনেট, কম্পিউটার সব কিছুরই অ্যাক্সেস দিচ্ছেন। এখন সবার ভিতরে তো আসলে ওই নলেজ থাকে না, আবার সবাই এইভাবে সময় বের করে উঠতে পারে না। আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন রেস্ট্রিকশনের জন্য যে টুলগুলো কিনতে হয় সেটাও একটু প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সেটারও একটু টাকা পয়সার বিষয় আছে। বাট একদম জিরো থেকে স্টার্ট করে কিভাবে আসলে বাচ্চাদেরকে ওই হার্মফুল জিনিসপত্র থেকে দূরে রাখা যায়, আর একটা হচ্ছে যেগুলো ভালো জিনিস সেগুলোতে ইনফ্লুয়েন্স করা যায়। ভাই এখন কিন্তু মোবাইল এডিকশন একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। আমাদের জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল এডিকশনের কারণে। আমাদের এই যুগের প্যারেন্টসদের একটু উচিত হবে যে ইন্টারনেটের যে ক্ষতিগুলো আছে সেগুলো নিয়ে একটু অ্যাওয়্যার হওয়া। আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে নিয়ে আমাদের বাবা মাদের অত চিন্তা করতে হয়নি। আমরা আমি অনেকটা একটু ছোটো করে চিন্তা করতে হইতো। আমার আব্বা যেটা করতো, আমি ধরেন প্রাইমারি স্কুলে পড়ছি, এরপরে হাই স্কুলে, তো আমার আব্বা সবসময় খোঁজ খবর রাখতো যে আমার বন্ধু বান্ধব কারা। এবং একটা খুব কমন প্যাটার্ন ছিল যে আমার খুব ক্লোজ বন্ধু বান্ধব হইলে তাদেরকে বাসায় ইনভাইট করা হইতো, অথবা তার আব্বা আম্মা কী করে এগুলো নিয়ে আমার আব্বার দেখা যেত খোঁজ খবর নিত। বাট আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যুগে আপনার ফেসবুকে হয়তো 500 ফ্রেন্ড থাকবে আপনার বাচ্চার, সবার বাবা মা সম্পর্কে খোঁজ নেওয়া কিন্তু একটু মুশকিল। ভাই প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, ওটাই দেখেন যে আমাদের সময় ছোটবেলায় আমাদেরকে কারা হার্ম করতে পারতো, যাদের সাথে আমরা ফিজিক্যালি মিশতাম, হয় আমার ফ্রেন্ডরা বা আমার চারপাশের নেইবাররা। এখন আমার বাচ্চাকে ওই আমেরিকাতে এক ডানজনে থাকা এক ড্রাগ এডিক্ট এসে আমার বাচ্চার জীবন শেষ করে দিতে পারে। এক ফিলিপাইনের এক ড্রাগ ট্রাফিকার এসে আমার বাচ্চাকে একটা ড্রাগ সেল করে দিতে পারে। সারা পৃথিবীর যত খারাপ মানুষ আছে তারা এখন আমার বাচ্চাকে কিন্তু গিয়ে রিচ করতে পারছে এই ইন্টারনেটের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে। তো এই কারণে বাবা মাদেরকে এখন এই ব্যাপারে একটু খুব কেয়ারফুল হতে হবে যে এখন আমার বাচ্চাদেরকে আমার পরিবার বা আশেপাশের লোকজনরা যে শুধু হার্ম করতে পারে তা না, এখন সারা পৃথিবীর যে কেউ এসে ডিভাইসটা দিয়ে আমার বাচ্চাকে ক্ষতি করতে পারে। তো এই ডিভাইসটাকে সিকিউর করাটা আমাদের জন্য এখন একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন এই ডিভাইস সিকিউর করার জন্য আসলে অতটা কিন্তু কঠিন তাও না, খুব সিম্পল কিছু স্টেপ নিলেই মোটামুটি 80% হার্ম থেকে বাচ্চাদেরকে বাঁচানো যায়। এবং এটা নিয়ে তো আমরা আমাদের কোম্পানিতে কাজ করেছি, আমাদের কাফ কোম্পানিতে কাফ গার্ড নামে যে অ্যাপটা বানিয়েছি
ওটা বানানোই হয়েছে যে এই মেজরিটি অফ হার্মগুলো থেকে মানুষকে বাঁচানো। এটা ইনস্টল করলে ডিভাইসে বা কম্পিউটারে, তখন সেই কম্পিউটার থেকে আর খারাপ কোনো সাইটে যাওয়া যায় না। পর্ন, গ্যামলিং, যেটা জুয়া শুনলাম বাংলাদেশে একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে এখন। তো ওই প্রবলেমগুলো থেকে বাঁচানো যাবে। ওই সাইটগুলোতে বা অ্যাপগুলো আর ঠিক মতো চলবে না। তারপরে অ্যান্টি ইসলামিক ওয়েবসাইটগুলোতে গিয়ে ইসলাম সম্পর্কে ভুলভাল তথ্য পাচ্ছে বাচ্চারা, ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, ওইটাও তখন বন্ধ করতে পারবে। মোবাইল ডিভাইস এডিকশন, যে 1 ঘন্টার বেশি সে হয়তো সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে না দিনে, বা 1 ঘন্টার বেশি গেম খেলতে পারবে না দিনে, এই লিমিটগুলো সবই এখন কাফ গার্ড দিয়ে সেট করে দেওয়া যায়। সেরকম কাফ কিডস আছে, যেখানে আমরা চেষ্টা করেছি যে ইউটিউবের একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম নিয়ে আসার, যেখানে শুধু ভালো ভিডিও থাকবে। আমরা তো প্রায় 1 লক্ষের উপরে ভিডিও ইউটিউবে দেখে 20,000-এর মতো ভিডিও সিলেক্ট করেছি, যেগুলো আমরা দেখেছি ভালো কন্টেন্ট। তো ওই কন্টেন্টগুলো সেফলি বাচ্চাদেরকে দেওয়া যায়। প্লাস বাচ্চাদের জন্য আরও ইউজফুল কিছু জিনিসপত্র নিয়ে আসছি। আমরা চাচ্ছি না জাস্ট ইউটিউব, যে তাকে ভালো কোর্স দেওয়া, ভালো বই দেওয়া, ভালো বুক নিয়ে আসা, এরকম বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম দাঁড় করানোর, বাচ্চাদের জন্য বেনিফিশিয়াল। তো এই হার্মফুল জিনিসগুলোকে বেনিফিশিয়াল জিনিস দিয়ে রিপ্লেস করে ফেলাটা খুব দরকার। প্যারেন্টসদের সবারই উচিত যে একটু চিন্তা করা, যে কীভাবে আমি খারাপ গেমগুলো আনইনস্টল করে বা ব্লক করে ভালো গেম দিতে পারি বাচ্চাদেরকে। কীভাবে আমি এই অরিজিনাল ইউটিউব অ্যাপটা, খুব ডেঞ্জারাস একটা অ্যাপ বাচ্চাদের জন্য, এইটা বন্ধ করে একটা ভালো হালাল ইউটিউব দিতে পারি, কাফ কিডসের মতো একটা ভালো প্রোডাক্ট দিতে পারি। এরকম আরও প্রোডাক্ট আছে, দুরিও নামে একটা ইন্দোনেশিয়ার প্রোডাক্ট আছে, যেটা দেওয়া যেতে পারে। অনেক ভালো ভালো প্রোডাক্ট অলরেডি তৈরি হয়ে গেছে মুসলিমদের জন্য। তো ওগুলো দিয়ে রিপ্লেস করাটা খুব দরকার। বাচ্চাকে বন্ধ করলে আসলে সমস্যা, বাচ্চা তারপরে করবেটা কি? এখন তো আর বাচ্চারা খুব সহজে মাঠে গিয়ে খেলাধুলা করতে পারে না। বাচ্চাকে তো কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো তাকে সব কিছু বন্ধ না করে খারাপ জিনিসগুলোকে ভালো জিনিস দিয়ে রিপ্লেস করে দেওয়া, খারাপ ব্রাউজারকে ভালো ব্রাউজার, কাফ ব্রাউজার দিয়ে রিপ্লেস করে দেওয়া। তো এই রিপ্লেসমেন্টটা দিতে হবে আর কি, ভালো রিপ্লেসমেন্ট দেওয়াটা দরকার। তো একবার ভালো রিপ্লেসমেন্ট দিয়ে দিলে আর বাবা মাকে খুব একটা কষ্ট করতে হয় না। ডিভাইসটা সেফ হয়ে গেলে অনেক হার্ম থেকে বাচ্চা নিজে নিজেই বেঁচে যাবে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চাকেও শেখাতে হবে যে হার্মগুলো কী। তার আগে অবশ্য বাবা মাদেরকে জানতে হবে হার্মগুলো কী। রাইট। একটু পড়াশোনা করাটা আসলে দরকার। আপনি দেখেন যে আমরা যখন ছোট ছিলাম, তখন এই সোশ্যাল মিডিয়া এডিকশন, গেম এডিকশন, এই ম্যাসিভ স্কেলে ড্রাগ এডিকশন, ম্যাসিভ স্কেলে ফ্রি মিক্সিং, এত প্রবলেম কিন্তু ছিল না। কিন্তু এখন কিন্তু এই সমস্ত প্রবলেম চলে আসছে, একটা এপিডেমিক হয়ে গেছে, মহামারীর আকারে এই প্রবলেমগুলো হচ্ছে। তো এগুলো নিয়ে বাবা মাদের জানাটা খুব দরকার, এবং একই সাথে বাচ্চাদেরকেও ওয়ার্নিং দেওয়াটা, শেখানোটা যে কীভাবে এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে, এগুলো নিয়ে কথাবার্তা বলাটাও দরকার। আমি যেরকম আমার বাচ্চাদের সাথে তো আমি রেগুলারলি কনভারসেশন করে তাদেরকে হার্ম বলি। যখনই আমি নতুন কোনো দেখি যে ট্রেন্ড চালু হয়েছে, যে ট্রেন্ডগুলোর কারণে বাচ্চাগুলোর অনেক ক্ষতি হচ্ছে, এগুলো আমি আমার বাচ্চাকে আগে ভাগে বলে দিই, যেন তারা এই ট্রেন্ডের মধ্যে চলে না যায়। গেমগুলোতে যে খারাপ জিনিসগুলো আছে, আমি রিসেন্টলি খুব জিনিস অবাক হলাম, দেখলাম বাংলাদেশে ঘরে ঘরে বাচ্চারা রোবলক্স খেলছে। রোবলক্স কিন্তু একটা খুবই ডেঞ্জারাস গেম। এটা প্রায় 10টার উপরে দেশে ব্যান করে দেওয়া হয়েছে, এই গেমটা এত খারাপ দেখে। তো রোবলক্সের মধ্যে আমি যদি বলি, রোবলক্স কি জঘন্য রকমের গেম। রোবলক্সের মধ্যে নিউড পার্টি হয়, যেখানে বাচ্চারা যাচ্ছে কোনো রকম কাপড় চোপড় ছাড়া অ্যাভাতার বানিয়ে যাচ্ছে। রোবলক্সের নাইট ক্লাব আছে, যেখানে গিয়ে, আর মানে না বলাটাই বোধহয় বেটার, ওখানে গিয়ে কী করে তারা। তারপরে রোবলক্সে খুব ভায়োলেন্ট গেম আছে, একেবারে মাথা গুলি করে ফাটিয়ে ফেলা হচ্ছে, রক্ত ছিটিয়ে যাচ্ছে চারিদিকে। আর রোবলক্সের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে এখানে অন্য প্লেয়ারদের সাথে চ্যাট করা যায়, এবং ইভেন ভয়েস কনভারসেশনও করা যায়। এখন আমরা বাবা মারা যদি মনে করি যে আমার বাচ্চা অন্য বাচ্চাদের সাথে কথা বলছে গেমের, সমস্যাটা কি? রোবলক্সের সব প্লেয়াররা কিন্তু বাচ্চা না। রোবলক্স ভর্তি হচ্ছে পেডোফাইলরা এখন খুঁজে পেয়েছে এই প্ল্যাটফর্মে বাচ্চাদেরকে পাওয়া যায়, বাচ্চাদের সাথে তারা জঘন্য সব কনভারসেশন করছে। তো এই রোবলক্স থেকে বাচ্চাদেরকে বাঁচাতে হবে। যে কোনো গেম, যেই গেমেই কোনো চ্যাট ফিচার আছে, সেই গেমটি হচ্ছে বাচ্চাদের জন্য ভয়ঙ্কর। চ্যাট মানেই হচ্ছে সেই গিয়ে পৃথিবীর যে কারোর সাথে গিয়ে কথা বলতে পারবে। এটা তো খুবই ডেঞ্জারাস। আমি কি অ্যালাউ করবো আমার বাসায় পৃথিবীর যে কেউ এসে আমার বাচ্চার সাথে কথা বলুক? এটা কিন্তু আমি কখনো অ্যালাউ করবো না, আমি বাসার মধ্যে ঢুকতেই দিব না। কিন্তু এই মোবাইল বা কম্পিউটার তো এসেনশিয়ালি তাই হচ্ছে, আমার বাচ্চার সাথে ডিরেক্টলি পৃথিবীর যে কোনো খারাপ মানুষ এসে কথা বলতে পারছে। তো এই ব্যাপারে খুব সাবধান থাকা তো দরকার। এই জায়গাটাতে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, এটা আমার বউয়ের পার্সপেক্টিভ আর কি। বউ যেটা বলে যে রেস্ট্রিকশন দিয়ে একটা লেভেল পর্যন্ত বন্ধ করা যায়, কিন্তু তার যদি মোরাল ভ্যালুস বা তার ভিতরের জিনিসটাকে চেঞ্জ না করা যায়, আমি যত রেস্ট্রিকশনে দিই সে কোনো না কোনো একটা ওয়ে আলটিমেটলি ফাইন্ড আউট করেই ফেলবে। সো একটা বাচ্চার মাইন্ডসেটটাকে ওইভাবে একটু ট্রেন করা বা ওইভাবে বোঝানোর কোনো উপায় আছে কিনা, সেটা করতে হলে অবশ্যই বাবা মাকে সিরিয়াস রকম এফোর্ট দিতে হবে। কারণ বাবা মাকে নিজে থেকেও আগে থেকে জানতে হবে, বুঝতে হবে, ওদের সাথে ট্রান্সপারেন্টলি কমিউনিকেট করতে হবে, বুঝাইতে হবে, মাথায় হাত বুলায়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের অধিকাংশ বাবা মাই কিন্তু তার ফ্যামিলি, তার
ক্যারিয়ার লাইফ এগুলো নিয়ে অনেক প্রবলেমের ভিতরে থাকে, সেগুলো তো আসলে সলভ করা খুবই মুশকিল হয়ে যায়, আবার হয়তো বা সলভ করা পসিবল, বুঝে উঠতে পারে না কেমনি কী করবে। এখন ওই জায়গাটা থেকে আসলে কি করা যায়, একটা বাচ্চার মেন্টাল স্টেট বা তার যে একটা ওই যে নিজস্ব চিন্তাভাবনার জগৎ, সেটাকে কিভাবে একটু শেপ করা যায় যাতে করে সে ধরেন এই সমস্ত হাম থেকে নিজে থেকেই কিছুটা বুঝতে পারে, রেস্ট্রিকশন ছাড়াও। কারণ সবগুলোতে হয়তো বা সবাই রেস্ট্রিকশন দিয়ে উঠতে পারবে না ভাই। দেখা গেল আপনি তার নিজের ডিভাইসে রেস্ট্রিকশন দিলেন, সে স্কুলে গেছে, ওখানে তার একটা ফ্রেন্ড আছে যার কাছে মানে ওপেন একটা ফোন আছে, সে ওখান থেকে হয়তো বা কোনো কিছু একটা দেখলো বা গেম খেললো বা কিছু একটা করলো, ওই জায়গাটা থেকে যদি বলতেন ভাই। আমাদের লাইফে প্রায়োরিটিটা সেট করাটা খুব জরুরি। আমি ক্যারিয়ারে খুব সাকসেসফুল হলাম কিন্তু আমার বাচ্চা নষ্ট হয়ে গেল, আমি কি সেটা চাই? সেটা চাই না। তখন কিন্তু আমার পুরো লাইফ সবই রিগ্রেট আর রিগ্রেট। আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার আগের মুহূর্তটা হবে হচ্ছে আমার পুরো লাইফ নিয়ে রিগ্রেট। কেন আমি ক্যারিয়ারের পিছনে এত সময় দিয়েছিলাম, আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। আমি চাই না যে আমার লাইফটা এভাবে রিগ্রেট নিয়ে শেষ হোক। তো সেই কারণে আমার ক্যারিয়ার এবং আমার ফ্যামিলি টাইমকে কিন্তু ব্যালেন্স করতে হবেই। তো এই বাচ্চাদেরকে সময় দেওয়া নিয়ে বেশিরভাগ প্যারেন্টসের একটাই এক্সকিউজ যে আমি সারাদিন খুব বিজি থাকি, বাচ্চাদেরকে সময় দিতে পারছি না, কি করা যায়, আমাকে একটা সলিউশন দেন, কোন অ্যাপ ইনস্টল করলে আমার আর বাচ্চাদেরকে সময় দিতে হবে না। এই মাইন্ডসেটটাই তো একটা খুব ডেঞ্জারাস মাইন্ডসেট, তাই না? সে তার লাইফে সে রং প্রায়োরিটি সেট করেছে, এটা কিন্তু একটা বিরাট প্রায়োরিটি ডিসিশন মিস্টেক করে ফেলেছে সে প্রায়োরিটি ব্যালেন্স করতে হবে, যে আমার ক্যারিয়ারও মেনটেন করতে হবে, প্লাস ওইদিকে আমার বাচ্চাগুলোকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে। কারণ যেই ফ্যামিলিতে বাচ্চা নষ্ট হয়ে গেছে, সেই ফ্যামিলির যে কী অবস্থা, এটা যে নিজের চোখে না দেখেছে সে কিন্তু রিয়েলাইজ করবে না। যেই ফ্যামিলির বাচ্চা ড্রাগ এডিক্ট বা যেই ফ্যামিলির বাচ্চা পর্ন এডিক্ট হয়ে এমন একটা কাজ করে ফেলেছে যে ফ্যামিলি এখন সমাজে মুখ দেখাতে পারছে না, সেই ফ্যামিলির যে কী অবস্থা হয়, এটা যারা নিজের চোখে দেখেছে ওরা বুঝবে যে এটা কীভাবে, যেভাবেই হোক এটা প্রিভেন্ট করতে হবে। এটা খুব দরকার যে আমরা চাই না যে আমাদের লাইফে এমন কিছু হয়ে যাক যেটার কারণে আমি বাকি জীবনটা রিগ্রেট করি। তো আমার বাচ্চা অবশ্যই, যে বাচ্চাকে মোরাল এবং ইথিক্স সাইডে স্ট্রং করার জন্য ট্রেনিং দিতে হবে। অটোমেটিক্যালি এটা খুব রেয়ার কেসে হয়, ট্রেনিং না দিলে হয় না। তো ট্রেনিং দেওয়া দরকার। আমরা যেরকম বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি ম্যাথমেটিক্স ট্রেনিং দেওয়ার জন্য, ইংলিশ ট্রেনিং দেওয়ার জন্য, আমরা কোথায় পাঠাচ্ছি বাচ্চাদেরকে মোরাল ট্রেনিং দেওয়ার জন্য, ইথিক্স ট্রেনিং দেওয়ার জন্য। এই ট্রেনিং দেওয়ার কিছু জায়গার নাম কোনো বলতে পারবেন? কোচিং সেন্টার আছে এখানে মোরালিটি এবং ইথিক্স শেখানো হয়? ট্রেনিং সেন্টার? কোনো গাইডবুক পাবেন? পাঞ্জেরি গাইডবুকের কোনো এডিশন আছে মোরালিটি এবং ইথিক্স? নাই, তাই না? কোনো প্রাইভেট টিউটর আছে যে সে মোরালিটি এবং ইথিক্স শিখিয়ে বেড়ায়? না। তাহলে আমরা কি তৈরি করছি? আমরা তো মোরাল এবং ইথিক্স বিহীন কিছু পশু তৈরি করছি সমাজে। তখন সেই সমাজের অবস্থাটা কি হবে? তো এটাই যে আমাদের প্রায়োরিটি পুরোপুরি ভুল হয়ে গেছে। আমরা একেবারে ভুল প্রায়োরিটিতে জীবন পার করে দিচ্ছি, গা ভাসিয়ে দিয়েছি আর কি। অনেকটা এরকম একটা জীবনে চলে গেছি আমরা। এখন মোরাল এবং এথিক্স ট্রেনিং দিবেন কিভাবে? এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, এখন কোথাও কোনো ফ্যাসিলিটি নেই, সমাজেও কোনো ব্যবস্থা নেই, রাষ্ট্র থেকেও কোনো সুযোগ নেওয়া হচ্ছে না, বরং রাষ্ট্র এমন চেষ্টা করছে যেন এডুকেশন সিস্টেমে মোরালিটি এথিক্স কিছুই বাকি না থাকে। 10 বছর স্কুল করে যেন সব পশু বের হয়, মানুষ যাতে না বের হয় তার জন্য সব রকম প্রিপারেশন নিয়ে নিচ্ছে রাষ্ট্র। এখন আপনি কিভাবে শেখাবেন? তো এর জন্য আপনাকে নিজেকে কিছুটা ইনভেস্ট করতে হবেই। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে বেশ কিছু প্যারেন্টিং অর্গানাইজেশন শুরু হয়ে গেছে যারা প্যারেন্টসদেরকে হেল্প করে এই ব্যাপারগুলোতে। একটু কয়েকটা নাম কি বলা যাবে? তারবিয়া নামে একটা অর্গানাইজেশন আছে যারা বেশ ভালো কাজ করছে। ওখানে হাজার হাজার প্যারেন্টসরা আছে, তারা রেগুলারলি প্যারেন্টসদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে, বাচ্চাদেরকে নিয়েও করে। আপনি যেখানে সেশন নেন ওইটার নাম কি? ওই তারবিয়াতে একবার আমি একটা সেশন নিয়েছিলাম, আর আরও বেশ কিছু জায়গায় নিয়েছিলাম। আমি মোস্টলি ইউকেতে করি। আমি ইউকেতে বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে এরকম সেশন করি, ইউথ ক্লাবগুলোতে গিয়ে সেশন করি। বাংলাদেশের জন্য আপনি করবেন না? বাংলাদেশে আসলে ইনশাআল্লাহ ডেফিনেটলি। না, আপনি অনলাইনে করেন, কাহাফ কিডসের মাধ্যমে করেন? কাহাফ কিডসের মাধ্যমে আমরা একবার এরকম একটা শুরু করেছিলাম ইনিশিয়েটিভ। ইনফ্যাক্ট কয়েকদিন আগে একটা হয়ে গেল কাহাফ কিডসে। ওখানে কি আপনি সেশন নিয়েছিলেন? আমি নিজে পার্সোনালি সেশন না নিলেও অন্য যারা এক্সপার্ট আছে তারা নিয়েছে। তো ইনশাআল্লাহ এরকম আমাদেরও প্ল্যান আছে। এটার জন্য কি কাহাফ কিডসের ভিতরে যদি কেউ কানেক্টেড থাকে সেখানে এই সেশনগুলো সম্পর্কে জানতে পারবে, তাই তো? আমাদের ফেসবুক পেজটা ফলো করলেই জানতে পারবে, অ্যাপটা থাকারও দরকার নেই। ফেসবুক পেজে আমরা ওই প্রোগ্রামগুলো কবে হয় বলি, সেখান থেকে একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে চলে যেতে পারে। আমরা খুবই নামমাত্র মূল্যে রেজিস্ট্রেশন ফি দিয়ে নিচ্ছি যাতে কিছু ফিল্টার করা যায় অডিয়েন্স। আমরা চাই সিরিয়াস লোকজনই আসুক, আমরা চাই না যে জাস্ট ফর ফান লোকজন আসছে দেখতে। তো যারা সিরিয়াস তারাই আসুক, সেটা আমরা চাই। তো এরকম বেশ কিছু ইনিশিয়েটিভ বাংলাদেশে হচ্ছে। আমি শুনেছি অনেকের মুখে যে বাংলাদেশে বেশ কিছু অর্গানাইজেশন দাঁড়িয়ে গেছে যারা এখন বাচ্চাদেরকে নিয়ে খুব ভালো মতোই কাজ করছে। আমার মনে হয় একটু খোঁজ খবর নিয়ে তাদেরকে সাপোর্ট করাটা আমাদের জন্য জরুরি।
আমরা তাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট করি, তারা তাদের কাজ বড় করে করুক, প্লাস তাদের কাছ থেকে বেনিফিট হই। আরেকটা জিনিস নিয়ে আসলে ভাইয়া কথা বলবো করে মিস করে ফেলছি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখা যায় যে এখন স্কুল কলেজগুলোতে আইসিটি বই আছে, তো আইসিটি বই থাকার কারণে বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের আবার আইসিটি বইয়ের ভিতরে যে কারিকুলাম বা যেটা আছে সেটার জন্য ল্যাপটপ কম্পিউটারের একটা ভালো প্রয়োজনীয়তা আছে, কারণ প্র্যাকটিস করতে হয়। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার যে ডেডিকেটেড রুম আছে সেই রুমের ভিতরে ল্যাপটপ বা কম্পিউটারটা সেট আপ করা হয়, বাট এটা কিন্তু চাইলে আপনি কমন স্পেসে রাখতে পারেন, ড্রয়িং রুম আছে, ডাইনিংয়ের আশেপাশে কোনো একটা জায়গাতে, যাতে করে সে আসলে কী করতেছে সে নিজেও যাতে সচেতনভাবে করে। এখন এই যে বাচ্চা কাচ্চা প্রাইভেসির বিষয়, ধরেন ওই বাচ্চাটা হয়তো বড়ই হয় না, মানে তার ওরকম প্রাইভেসি কিছুই আসে না, বাট স্টিল আমরা ছোটোবেলা থেকেই ওরকম একটা জিনিস তৈরি করতেছি যে তার মানে প্রাইভেসি অবশ্যই দরকার। দ্যার আর সার্টেন থিংস যেটা প্রাইভেসি, জামা কাপড় বা বিভিন্ন জিনিসপত্র বিষয় আছে, বাট বিষয়টা এরকম না যে তাকে একটা প্রাইভেট কম্পিউটার দিতে হবে, প্রাইভেট একটা ল্যাপটপ দিতে হবে, প্রাইভেট একটা মোবাইল ফোন, প্রাইভেট রুমে সে রাতের বেলা রুমের দরজা লক করে ঘুমাবে। এই জিনিসটা নিয়ে আপনি যদি একটু শেয়ার করতেন ভাই। হ্যাঁ, আপনি যদি কোনো একটা বাচ্চার জীবন শেষ করে দিতে চান, সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে তাকে একটা কম্পিউটার দিবেন, যেটা সে বেডরুমের দরজা বন্ধ করে রাতের বেলা, এবং হাই স্পিড ইন্টারনেট দিবেন, ভুলবেন না এটা দিয়ে দিবেন। একটা মোবাইলও দিবেন, ভালো মডেলের মোবাইল দিবেন, স্যামসাং মডেল বা আইফোন টাইপের ভালো মোবাইল দিবেন, ব্যাস, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, সেই বাচ্চা শেষ। তো এটা খুবই শকিং যে আমাদের আজকালকার বাবা মাদের এই কমন সেন্সটাও নাই, যে তারা চিন্তা করে দেখে না যে একটা বাচ্চাকে আমি এরকম একটা কম্পিউটার দিচ্ছি, সেটা দিয়ে সে রাতের বেলা একা যা খুশি তাই করতে পারে, যার তার সাথে কথা বলতে পারে, এবং এটাকে তারা কোনো অ্যাবনর্মাল কিছু মনে করে না, তাদের কাছে নর্মাল হয়ে গেছে। তো কমন সেন্সও যে কমন না, এটার একটা পারফেক্ট এক্সাম্পল এটা। তো এটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস একটা বাচ্চাকে দেওয়া মানে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত অনলাইন প্রেডেটর, চাইল্ড প্রেডেটর যারা আছে তাদেরকে সিম্পলি আমার বাসায় ইনভাইট করে নিয়ে আসা। এবং আপনি স্ট্যাটিস্টিক যদি আপনাকে বলি যে ইউকে হোম অফিস একবার একটা রেজিস্ট্রি বানিয়েছিল, যে প্রায় 2.88 মিলিয়ন চাইল্ড প্রেডেটরের একটা রেজিস্ট্রি তারা বানিয়েছে, তারা খুঁজে পেয়েছে এতগুলাকে। তো এই হচ্ছে ভলিউম। তারপরে আরেকটা চাইল্ড সেফটি অর্গানাইজেশন তারা হিসাব করে দেখেছে যে ডেইলি প্রায় 500,000 চাইল্ড প্রেডেটর ইন্টারনেটে ঘুরে বেড়ায় বাচ্চাদেরকে হার্ম করার জন্য। এবং এরা এই ধরনের বাচ্চাদেরকেই খুঁজে যে যারা এমন ডিভাইস ইউজ করছে যে এই ডিভাইসে খুব একটা প্রোটেকশন নেই, সেও জানেও না অনলাইন সেফটির ব্যাপারে কিছু, তার বাবা মাও তাকে ছেড়ে দিয়েছে, ওই ধরনের বাচ্চাদেরকেই কিন্তু তারা প্রাইমারি টার্গেট করে। তো এই জন্য আমি প্যারেন্টসদেরকে বারবার এটা বলি যে আপনারা কখনোই ভুলেও বাচ্চাদেরকে প্রাইভেট ডিভাইস দিয়েন না, সেটা মোবাইল হোক বা ট্যাবলেট হোক বা কম্পিউটার হোক। অলওয়েজ কম্পিউটারটা যেন একটা ওপেন জায়গায় থাকে, লিভিং রুমে বা ডাইনিং রুমে এমনভাবে থাকবে, স্ক্রিনটা বাইরের দিকে থাকবে, কি হচ্ছে না হচ্ছে যে কেউ যেন যে কোনো সময় দেখতে পারে। এবং এরকম একটা ফিয়ার যখন বাচ্চার মধ্যে থাকে যে আমি কিন্তু খারাপ কিছু করলে সাথে সাথে সবাই দেখে ফেলবে, তখনই তো সে খারাপ কিছু করবে না। যখন আমার বাচ্চা একটা রুমে দরজা বন্ধ করে একা কম্পিউটারের সামনে বসে, সে কিন্তু ওই রুমে একা নাই, তার সাথে আরেকজন আছে। কে আছে তো বুঝতেই পারছেন, তার সাথে কে আছে, শয়তান আছে। কিন্তু শয়তান কিন্তু ওই বাচ্চার মাথায় কন্টিনিউয়াসলি তখন আইডিয়া দিতে থাকবে খারাপ কিছু করার। সে হয়তো 10 মিনিট একটু পড়বে, তারপরে শয়তান তার মাথা শেষ করে ফেলবে যে একটু ফেসবুকে যাও, একটু গেমটা খুলো। অনেক সময় যেটা হয় যে আমি দেখেছি যে কিছু কিছু প্যারেন্টস যখন রিয়েলাইজ করেন যে বাচ্চাদের প্রাইভেট কম্পিউটারটা সরিয়ে ফেলতে হবে, তারা যখন বাচ্চাকে বলেন যে কম্পিউটারটাকে বাইরে নিয়ে আসতে হবে, তখন বাচ্চা অনেক এক্সকিউজ দেখায়, বলে যে বাইরে থাকলে এত লোকের মধ্যে আমি পড়াশোনা করবো কীভাবে, লোকজন যাওয়া আসা করে, আমার ডিস্ট্র্যাকশন হয়, আমি অ্যাটেনশন দিতে পারি না, রুমে থাকলে আমি অ্যাটেনশন দিয়ে পড়তে পারি। হ্যাঁ, সে রুমে অ্যাটেনশন দিয়ে 10 মিনিট পড়বে, বাকি 20 মিনিট কিন্তু অন্য কাজ করবে। আর বাইরে থাকলে সে অ্যাটেনশন কম দিয়ে হলেও 30 মিনিটই কিন্তু সে পড়াশোনাই করবে, সে অন্য কিছু করার সুযোগ নেই। শেষ পর্যন্ত কিন্তু লাভই বেশি হচ্ছে বাইরে কম্পিউটার থাকলে। তো আজকালকার টিনেজাররা খুব স্মার্ট হয়ে গেছে, বাবা মার সাথে অনেক তর্ক করবে, অনেক আর্গুমেন্ট দেখিয়ে বোঝাবে যে তার রুমের মধ্যে একটা কম্পিউটার দরকার, না হলে তার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, অ্যাটেনশন দিতে পারবে না। তো এই ধরনের তর্ক শুনতে যাবে না, বাবা মাদের বুঝতে হবে যে বাচ্চারা এখনও নিজেদের ভালো বোঝে না। একটা 15-16 বছরের বাচ্চা কিন্তু নিজের ভালো বোঝে না, সে বায়োলজিক্যালি রেডি না। বায়োলজিক্যালি তার ব্রেইন কিন্তু ইমব্যালেন্স স্টেটে আছে, ব্রেইনের যে ইমোশনাল পার্ট, ডিজায়ার পার্ট, সেটা বেশি বড়, কিন্তু তার ফ্রন্টাল লোব যেটা লজিক চিন্তা করে নিজেকে কারেক্ট করে, সেটা কিন্তু ছোট, আন্ডার ডেভেলপড। এটা প্রায় 20 বছর পর্যন্ত এরকম থাকে, 20 বছরের পরে গিয়ে আস্তে আস্তে ব্যালেন্স হতে থাকে, 25 বছর পরে গিয়ে মোটামুটি ব্যালেন্স হয়। 25 বছর পর থেকে একটা মানুষ তার ডিজায়ার আর ইমোশনের জন্য যে ব্রেনের যে পার্টটা আর সামনে যে লজিক কন্ট্রোল নিজেকে ঠিক রাখা পার্টটা মোটামুটি ব্যালেন্সে আসছে। এর আগে পর্যন্ত কিন্তু সে একটা খুবই একটা ইমোশনাল আনকন্ট্রোলেবল ক্রিয়েচার ছাড়া আর কিছুই না। তো
তো এই কারণে বাবা মাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি একটা ইমোশনাল আনকন্ট্রোলেবল, নিজের ভালো বোঝে না এরকম একটা ক্রিয়েচারকে ডিল করছি। একটা 15-16 বছর বয়সের বাচ্চা মানে হচ্ছে এরকম একটা ইমব্যালেন্সড ব্রেইনের একটা ক্রিয়েচার। আমি অ্যাজ এ অ্যাডাল্ট আমার তাকে হেল্প করতে হবে, তার সব কথা শুনলে হবে না। তো ওইভাবে রেখে একটু হেল্প করতে হবে, আমাদের ইয়াং জেনারেশনকে হেল্প করাটা খুব দরকার। অনেক ক্ষেত্রে তো বাচ্চা কাচ্চা ধরেন ওই যে তার কথা না শুনলে কান্নাকাটি করে, মন খারাপ করে, দেখা যায় যে ভাত খাওয়া বন্ধ করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো সেই জায়গাটাতে তো বাবা মারও একটু ইমোশনাল ট্র্যাপের ভিতরে পড়ে যায়, সেখানে কি করা যায়? যদি আপনি বাচ্চা কাচ্চার কথা শোনেন, হুম। একদিন আপনি মন খারাপ করে খাওয়া দাওয়া বন্ধ করে বসে বসে আফসোস করতে থাকবেন। আচ্ছা, কোনটা চান? তার মানে আসলে ওই মন খারাপ করুক বা যাই করুক, হ্যাঁ, তার ওইটার ভিতরে বাইন করার আসলে সুযোগ নাই আর কি। মন খারাপ করবি, তার ব্রেনের তো ওই যে কান্নাকাটির পার্টটা তো সুপার ডেভেলপড। কিছু হলেই সে কেঁদে দিবে, কিছু হলেই সে চিৎকার করবে, কিছু হলেই সে ইমোশন দেখাবে, কিছু হলেই সে অভিমান করবে, কারণ তার ব্রেনের ওই পার্টটা বেশি বড় হয়ে গেছে। মাথার সামনের পার্টটা ছোট, পিছনের পার্টটা বড়, এটা বেশি ওভার ডেভেলপড হয়ে গেছে। তো সে ইমোশন দেখাবেই, সে কারণ সে এখন একটা ইমোশনাল ক্রিয়েচার। তার বয়স হোক 20 বছর পার হোক, তারপরে সে গিয়ে আস্তে আস্তে একজন লজিক্যাল ক্রিয়েচার হবে। আপনার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে ওই যে আপনার যে ছেলে দুইজন আছে, তারা যে এখনই মোটামুটি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোডিংয়ের সাথে ওরা কম বেশি ইনভলভ, তো ওদেরকে আসলে আপনি কিভাবে গাইড করছেন? যেখানে ধরেন ওরা এখন এই যুগে এসে তো কোডিংয়ের সাথে কানেক্টেড না হয়ে থাকা একটা মুশকিল। তো ওদেরকে আসলে কিভাবে আপনি ওভারঅল ডেইলি লাইফে ব্যালেন্স করে ওদের জিনিসপত্রগুলো চালান? কারণ ওরাও তো আসলে সোশ্যালাইজ করে, ওরাও অন্য মানুষজনের সাথে মিশে, ওদের কাছেও ইন্টারনেটের অ্যাক্সেস থাকে। সো ওই জিনিসটাকে কীভাবে ম্যানেজ করেন? আমরা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করি আমাদের বাচ্চারা কি দেখছে, কি শুনছে, কাদের সাথে মিশছে, এটা আমরা একটু খুব কেয়ারফুলি কন্ট্রোল করি। কারণ না করলেই সমস্যা, না করলে যে হার্মটা হয় সেটা তো আমি নিজের চোখে মেটাতে থাকতে দেখে এসেছি। তো এই কারণে আমরা এই ব্যাপারে খুব সিরিয়াস। তো আমরা বাচ্চারা ইউটিউবে কি দেখে সেটাকে কন্ট্রোল করি। সে যেন ইউটিউবে খারাপ কোনো চ্যানেলে যেতে না পারে, সেটার জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়ে রেখেছি। যেমন এটা অনেকেই জানেন না যে ইউটিউবকে খুব সহজেই বাচ্চাদের জন্য সেভ করে ফেলা যায়। ইউটিউবের সেটিংসে গেলে রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশন আছে, ওটা অন করে দিলেই হয়। তখন ইউটিউব অনেক চাইল্ড সেফ না এরকম ভিডিও দেখানো বন্ধ করে দেয়। কিন্তু তারপরেও যেটা হয় যে যেহেতু ওয়েস্টার্ন কালচার স্ট্যান্ডার্ড, ওই এলজিবিটি কন্টেন্ট আসবেই, মিউজিক, ড্যান্সিং এরকম আজেবাজে কন্টেন্ট আসবেই। তো সেগুলো থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য যেটা করতে হবে যে ভালো ভালো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে, যেন হোম ফিডে ওই চ্যানেলগুলোর কন্টেন্ট বেশি করে আসে। ইসলামিক চ্যানেলগুলো হয়তো বেশি করে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। আর হচ্ছে এআইকে ট্রেন করা, হোম ফিডে যে ভিডিওগুলো আমি চাই না বা আর আসুক, সেগুলোর উপরে ক্লিক করে নট ইন্টারেস্টেড বলে দেওয়া। তো আমরা সাধারণত এটা করি, আমরা মাসে একদিন এরকম স্পেন্ড করি যে ইউটিউবের হোম ফিডটাকে পরিষ্কার করতে হবে। যখনই দেখি কোনো একটা ভিডিও আসছে আমি চাই না আমার বাচ্চা দেখুক, ওটাকে সিলেক্ট করে নট ইন্টারেস্টেড করে দিই। তারপর থেকে ইউটিউব ওই ধরনের ভিডিও বেশ কয়েক সপ্তাহ পর্যন্ত আর দেখে না। কিন্তু আবার ওই বাচ্চা তো যেটা হয় যে একটা ভিডিও দেখার পর রিলেটেড ভিডিওতে ক্লিক করে, সেটার রিলেটেড ভিডিওতে যায়, এভাবে গিয়ে আস্তে আস্তে আজে বাজে ভিডিও আবার চলে আসা শুরু হয়। ওই কয়েকদিন পর পর গিয়ে একটু ক্লিন করতে হয়। ক্লিন করলে মোটামুটি ইউটিউবের ফিড সুন্দর ক্লিন থাকে। ইউটিউবের ফিড ক্লিন থাকলে বাচ্চাকে একটু সেফলি ইউটিউবটা দিয়ে চলে যাওয়া যায়, তখন বাচ্চা ভালো জিনিসই দেখে। ভালো জিনিস দেখলে এসে আস্তে আস্তে তার ভালো জিনিসের প্রতি আগ্রহ বাড়ে। আমি এটা দেখেছি যে বাচ্চাকে যদি ভালো জিনিসের মধ্যে রেস্ট্রিক্টেড করে রাখা যায়, এমন না যে বাচ্চা বোর ফিল করে, সে আস্তে আস্তে ভালো জিনিসের প্রতি তার আকর্ষণটা জন্মায়, সে নিজেই তখন ভালো জিনিস খুঁজে বের করে দেখতে থাকে। আর যখন বাচ্চাকে আপনি ধরেন গেমিংয়ের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে দিচ্ছেন না, বা ইউটিউবে ফালতু কন্টেন্ট দেখে সময় নষ্ট করতে দিচ্ছেন না, প্রতিদিন কিন্তু তার কয়েক ঘন্টা ফ্রি হয়ে যাচ্ছে। সে সেই কয়েক ঘন্টা করবেটা কি? তাই না? আমরা অনেক সময় বাবা মনে করি সে তো বোর্ড ফিল করবে, ওকে কিছু একটা দেই। বোর্ড থাকাটা খুব দরকার মানুষের জন্য, সেটা ছোটবেলা থেকে হোক, বড়দের জন্য হোক, সবার জন্যই বোর্ড হওয়াটা দরকার। কারণ মানুষ যখন বোর্ড হয় তখন সে চিন্তা করে, আর মানুষ যত চিন্তা করে তত কিন্তু তার ক্রিয়েটিভিটি বাড়ে, তত সে নিজেকে সংশোধন করে, তত সে পজিটিভ কাজগুলো করে। আমরা এই চিন্তা করাটা বন্ধ করে দিয়েছি। আমরা যখনই দেখি একটু বোর্ড হচ্ছি, সাথে সাথে কিছু না কিছু একটা ডিভাইস নিয়ে বসে পড়ি নিজেকে বিজি করার জন্য। এটা করাটা উচিত না। বাচ্চারা বোর্ড হবে, ঘ্যান ঘ্যান করবে, বিরক্ত করবে, কিছুক্ষণ পরে সে নিজেই নিজের বোর্ড হওয়াটাকে ফিক্স করার জন্য কিছু না কিছু একটা খেলার সুযোগ খুঁজে বের করবে। সে লিগো নিয়ে বসবে বানাতে, বা সে বই খুঁজে একটা বের করবে, কিছু একটা বই পাওয়া যায় কিনা, আমাকে তো সময় পার করতে হবে। বা সে হয়তো কম্পিউটারে তার প্রোগ্রামিং করা ছাড়ার কোনো অপশন নেই, সে করবে। তো আমার বাচ্চাদের বেলাটা এটাই হচ্ছে যে তারা প্রোগ্রামিং করা ছাড়া তার তো আর কোনো অপশন নেই, সে করবে নাকি? কম্পিউটারে সব কিছু বন্ধ করা, সে গেমও খেলতে পারছে না, টিভিও দেখতে পারছে না, কোনো ভিডিও গেম কনসোলও নাই বাসায়, লাইভ টিভি তো প্রশ্নই ওঠে না রাখার বাসায়। তো তখন সে করবেটা কি? তখন তার দুটোই অপশন, হয় বই পড়ো নাহলে প্রোগ্রামিং করো।
এবং তারা এই দুটো করতে করতে তারা এই দুটোই এখন পছন্দ করে করা। তার মানে ভালো জিনিসের ভিতরে আসলে রেস্ট্রিক্টেড রাখা আর কি, যাতে করে খারাপ জিনিসপত্রের ভিতরে আলটিমেটলি না যায়। আমরা ভাই এখন একটু, আপনি যেহেতু আসছেন, অনেকেই হয়তো বা জানে, অনেকে আবার জানে না, আপনি টেকনোলজির মানুষ, তো টেকনোলজি নিয়ে হালকা পাতলা কথাবার্তা না বললে একটু অপরাধ হয়ে যাবে এক প্রকার। তো সেই অপরাধ থেকে বাঁচার জন্য একটা জিনিস একটু জানার চেষ্টা করি যে 2026-এ আসলে আপনি ওভারঅল টেকনোলজি ফিল্ডটা কেমন দেখতে পাচ্ছেন। তার আগে আমি একটা জিনিস একটু জানতে চাই। একটা হচ্ছে ওই শুরুতে আমরা বলতেছিলাম যে অ্যাজ এ মুসলিম আমরা যদি আসলে খুব বেশি ইনফ্লুয়েন্স তৈরি করতে চাই পুরো পৃথিবীর উপরে, অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে যাইতে হবে, ইকোনমির কন্ট্রোলের দিকে যাইতে হবে। অ্যাট দ্য সেম টাইম এখন আমরা যত কিছুই করব, প্রত্যেকটা জিনিসের ভিতরে আসলে টেকনোলজি আছে, সেটার ভিতরে কোডিং আছে, প্রোগ্রামিং আছে, এই টাইপের জিনিসপত্র কম বেশি সব কিছুর ভিতরে আলটিমেটলি আছে। প্রবলেম যেটা হয়েছে যে এখন যেহেতু এআই এর যুগে অনেকগুলা আসলে এআই অটোমেশন টুলস থেকে শুরু করে কোডিংয়ের জায়গাটাতে হেল্প করার জায়গাতে কার্সার থেকে শুরু করে ক্লড কোড, এরপর অ্যান্টিগ্র্যাভিটি, মানে অনেক জিনিসপত্র আছে, V0 আছে, মানে প্রচুর পরিমাণে জিনিসপত্র। অনেক ক্ষেত্রে আমাদের একটা পারসেপশন হচ্ছে এরকম, যেহেতু এই টুলগুলো চলে আসছে তাইলে হয়তো বা প্রোগ্রামারের অত বেশি একটা প্রয়োজনীয়তা পড়বে না। আবার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে তাইলে তো কোডিং করার জন্য আমার আর টাইপ করতে হবে না, কোডও করতে হবে না, এটা মনে হয় হাওয়ার উপরে এমনিতেই হয়ে যাবে। বাট আলটিমেটলি তো আসলে আমার কাছে আমার পার্সপেক্টিভটা হচ্ছে যে প্রোগ্রামিং করার জন্য মানুষজন লাগবে, ওই টুলগুলো ইউটিলাইজ হবে, টুলগুলো ইউটিলাইজ হয়ে আমরা বেটার এফিসিয়েন্টলি কোড করতে পারবো, ফাস্টার ওয়েতে জিনিসপত্র বানাইতে পারবো এবং আরও বেশি বেশি ফিচার ডেলিভার করতে পারবো। যেমন আগে একটা সময় এই ফেসবুক আর আজকের দিনে আসতে কিন্তু অলমোস্ট 20 বছরের কাছাকাছি সময় লাগছে, কিন্তু এখন আর একটা ফেসবুক বানাতে হয়তো 5-7 বছরের ভিতরে বানিয়ে ফেলা পসিবল হবে, কারণ এখন টেকনোলজি তো অনেক বেশি ফাস্টার, খুব ফাস্ট কুইক ওয়েতে ওই জায়গা পর্যন্ত অ্যাচিভ করা আলটিমেটলি পসিবল। সো এই যে অ্যাজ এ উম্মা বা অ্যাজ এ মুসলিম আমার প্রোগ্রামিং শেখার জায়গাটাতে কীভাবে করলে ভালো হয়, বা প্রোগ্রামিং শেখার আদৌ আপনি প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন কিনা 2026-এ? এআই যে কোডটা জেনারেট করছে সেটা যদি আমি না বুঝি, তাহলে সেই কোডে যখন সমস্যা হবে, প্রোডাকশনে যাওয়ার পরে যখন বিভিন্ন সমস্যা হবে, সেটা ফিক্স করব কিভাবে? আমাকে তো জানতে হবে যে যে কোডটা প্রডিউস করেছে সেই কোডটা কীভাবে কাজ করে। হ্যাঁ, ট্রায়াল অ্যান্ড এরর করে করে সে হয়তো এআইকে দিয়ে বিভিন্নভাবে ট্রাই করতেই থাকবে, একদিন যদি গিয়ে প্রবলেমটা সলভ হয়, কিন্তু সেটা তো এফিশিয়েন্ট হবে না। আর বিজনেসগুলো, যেমন টেক স্টার্টআপগুলোতে তো সময় একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, ফাস্ট মুভ করতে হবে। সে খুব র্যাপিডলি অনেকগুলো ফিচার বানিয়ে প্রোডাকশনে ডিপ্লয় করলো, কিন্তু তারপর রিয়েল ইউজার ইউজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কীভাবে ফিক্স করতে হয় সে জানে না, তখন তাকে একজন রিয়েল প্রোগ্রামার খুঁজে বের করতে হবে। এখন আজ থেকে 10 বছর পরে সেই রিয়েল প্রোগ্রামারগুলো যদি আর না থাকে, তখন সে কোথায় যাবে? তো এই সফটওয়্যার একটা প্রোটোটাইপ বানানো, এআই প্রোটোটাইপ বানানো বা ভার্সন 1 বানানোর জন্য খুব ভালো, কিন্তু ভার্সন 2, 3, 4-এ গিয়ে যখন বিভিন্ন কমপ্লেক্স সিচুয়েশন তৈরি, রিয়েল ইউজার যখন ইউজ যখন শুরু হয়, সেগুলোর জন্য এআই এখনও ভালো না। হতে পারে হয়তো আজ থেকে 5 বছর পরে গিয়ে এআই হয়তো সেগুলো হ্যান্ডেল করতে পারবে। এআই গিয়ে আমি কাস্টমারের কোনো প্রবলেম বলে দিলে সেই হয়তো খুঁজে বের করে ফিক্স করে দিতে পারবে, এটা হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে মানুষের প্রয়োজন একেবারে চলে যাবে। এখনও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অনেক হার্ড প্রবলেম আছে যেগুলো এআই কোনোভাবেই ডিল করতে পারে না। আজ থেকে 5 বছর পরে গিয়েও অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রবলেম থাকবে যেগুলো হয়তো এআই কোনোভাবেই ডিল করতে পারে না। তো আমাদের সেদিকে হয়তো ফোকাস করাটা জরুরি হতে পারে। সেটা হয়তো ক্যারিয়ারের জন্য বেটার হতে পারে যে আমি যেন ফিউচারে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে গিয়ে রিলেভেন্ট হয়ে না যায়, এআই আমার যেখানে যেন রিপ্লেস করে না দেয়, সেজন্য ওই এরিয়াগুলো খুঁজে বের করা দরকার যে এরিয়াগুলো খুব সম্ভবত এআই টেক ওভার করতে পারবে না। তো সেদিকে হয়তো আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে অ্যাটেনশন ডাইভার্ট করাটা দরকার। আমি আরেকটা জিনিস আপনার কথা শুনতে শুনতে মাথায় আসলো, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বিশেষ করে প্রোগ্রামিংয়ের জায়গাটাতে আমি দেখি যে একটা এলিট গ্রুপ আছে আর কি। এলিট গ্রুপ মিনস হচ্ছে প্রোগ্রামিংটাকে আমরা এমনভাবে দেখার চেষ্টা করি যে এটা সবাই করতে পারবে না, এটা সবাই শিখতে পারবে না, এটা সবাইকে দিয়ে হবে না। এখন প্রোগ্রামিংয়ের আসলে ডিফারেন্ট ধাপ আছে। ধরেন বাংলা হোটেলে একটা লোক ভাত রান্না করে আর 5 স্টারে একটা লোক ভাত রান্না করে। আপনি 5 স্টারে যে ভাত রান্না করে তার কাছে যদি প্রসিডিওর শুনতে যান, সে বিশাল বড় একটা চেকলিস্ট বলবে। সে বলবে প্রথমে চালটা আসবে, সেটা ইন্সপেকশন হবে, সেটা দেখা হবে কোনো পোকা আছে কি না, তারপরে এটাকে আবার যদি আমার ড্রাই করতে হয় ড্রাই করব, এরপরে আমি ধুবো কয়েকবার, এরপর ফিল্টার আরও পানি দিয়ে ফিল্টার হবে, এরপরে ধুবো, এরপর আমি এটাকে বয়েল করব নির্দিষ্ট টেম্পারেচারে। ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। অথচ আপনি রাস্তার পাশে একটা হোটেল দেখেন, ও চাল কোনো মতে কিনে নিয়ে আসছে, ও কিন্তু সিদ্ধ করে খাওয়ানো শুরু করছে। এখন এই যেই লোকটা আসলে একটা হোটেল দিছে, বাংলা হোটেল,
তার হোটেলেও কিন্তু লোকজন যায়, আবার 5 স্টারেও কিন্তু লোকজন যায়। তো আমার কাছে মনে হয় যে ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আসলে ডিফারেন্ট টাইপ অফ পিপল থাকে। তো এই যে এলিট চিন্তাভাবনা যে এটা সবাইকে দিয়ে হবে না, এটা হবে না, সেটা হবে না, এটা একটা চিন্তা, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন ভাই? মানে প্রোগ্রামিং কি আসলে এরকম দুর্বোধ্য জিনিস কিনা? প্রোগ্রামিং এর কমপ্লেক্সিটি লেভেল আছে। লেভেল 1 কমপ্লেক্সিটির কাজ হয়তো 80% পপুলেশন পিক আপ করতে পারবে, লেভেল 2 হয়তো 50% পারবে, লেভেল 3 হয়তো 10% পারবে। এই কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে আর কি। তো আপনি হয়তো এআইকে দিয়ে এই লেভেল 1 অ্যান্ড 2 করিয়ে ফেলতে পারবেন, কিন্তু লেভেল 2 জন্য হিউম্যান বিং লাগবে। যেমন আপনি চিন্তা করে দেখেন, এমআরআই মেশিনের জন্য সফটওয়্যার লিখতে হবে, এটাকে আপনি ক্লড কোড দিয়ে জেনারেট করার কথা চিন্তাও করবেন না। রকেটের জন্য সফটওয়্যার লিখতে হবে, রকেট ইঞ্জিন অপারেট করার জন্য করবেন না। বা প্লেনের সেফটি কন্ট্রোলের জন্য সফটওয়্যার লিখবেন, সেটাকে আপনি এআইকে দিয়ে জেনারেট করে শিপ করে দিবেন, অসম্ভব, চিন্তাই করা যায় না। তো ওগুলোর জন্য মানুষের দরকার হবেই, এবং সেগুলোর জন্য ওই কমপ্লেক্স লেভেলে প্রোগ্রামিং স্কিল আছে সেরকম ইঞ্জিনিয়ার লাগবেই। সেগুলো কিন্তু বিগিনার লেভেলে বা নন সফিস্টিকেটেড প্রোগ্রামারদেরকে দিয়েও সেই কোডগুলো লেখানো যাবে না। তো এরকম কিছু ইন্ডাস্ট্রিতে সবসময় নিড থাকবে যেগুলো খুবই লাইফ ক্রিটিক্যাল, যেগুলোর সাথে মানুষের লাইফ রিলেটেড। সেগুলোর জন্য ওই হাই স্কিল ইঞ্জিনিয়ার লাগবে এবং হিউম্যান ইঞ্জিনিয়ার লাগবেই। হ্যাঁ, এআই হয়তো এসে তো ভার্সন 1 তৈরি করে দিতে পারে, কিন্তু সেটাকে প্রোডাকশনে ডিপ্লয় করার আগে যে ভার্সন 2, 3, 4 এর মধ্যে দিয়ে যাবে, সেগুলো মানুষের হাত লাগবেই। আর এআই যেটা হবে যে আমি তো সবাইকে এই ব্যাপারটা নিয়ে একটু ওয়ারিড হতে বলি যে এআই কিন্তু আসলেই মানুষের ক্যারিয়ারে একটা বড় একটা ধাক্কা দিবে। প্রোগ্রামিং ক্যারিয়ারে 4-5 বছর এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়াররা খুব ডিফিকাল্টিতে পড়ে যাবে জব পাওয়ার জন্য, কারণ তারা যেই লেভেলের কাজ করে সেটা এআই করে দিতে পারবে, ইজিলি পারবে, এখনই পারে, আর 5 বছর পরে গিয়ে তো পারবে। আমাদেরকে এখন তাহলে সবাইকে ওই প্রিপারেশনটা নিতে হবে, নতুন করে যারা স্পেশালি কম্পিউটার লাইনে আসছে, যে আমাকে শিখতে হবে যে আজকে থেকে 4-5 বছর পরে গিয়ে এআই এর লিমিটেশন কী থাকবে, সেই লিমিটেশনের পরের কাজগুলো যেন আমি করতে পারি, তার জন্য আমি যেন রেডি হই। এই প্ল্যানিংটা করতে হবে, এবং এটা খুব কঠিন। এটা উচিত যে ইউনিভার্সিটিগুলো যারা কম্পিউটার সায়েন্স পড়ে তাদের উচিত রিসার্চ করে বের করা যে এআই নেক্সট 4-5 বছরে কী কী করতে কেপেবল হবে, কী কী করতে কেপেবল হবে না। যেগুলো করতে হবে কেপেবল হবে না, কারিকুলামকে চেঞ্জ করে সেগুলোতে যেন স্টুডেন্টদেরকে পড়ায়। সেই কারিকুলাম চেঞ্জের ইনিশিয়েটিভটা স্যাডলি আমি এখনও দেখছি না। এখনও যে কারিকুলাম আছে সেই 1980-র কারিকুলামই এখনও পড়ানো হচ্ছে। যেই প্রোডাকশন, যেই স্টুডেন্টরা বের হচ্ছে তারা এখনও ইন্ডাস্ট্রিতে খুব স্ট্রাগল করছে জব পেতে। আর এআই আসলে তো তারা জব পাবেই না, কোনোভাবেই পাবে না। তো আমার মনে হয় কম্পিউটার সায়েন্স যারা পড়ান তাদের সিরিয়াসলি চিন্তা করে দেখা উচিত। এই জায়গাটাতে আমার আসলে আরেকটা জিনিস জানার আছে ভাই, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে মানুষজন চিন্তা করে কি যে আপনি তো যে কয়েকটা লেভেলের কথা বললেন যে লেভেল 1-এর কাজকাম মেজরিটি মানুষ করে ফেলতে পারবে। অনেকে ভাবে যে তাহলে লেভেল 1-এ আমি তো আসলে আমার চিন্তাভাবনা লেভেল 1 পর্যন্ত যাওয়া ছিল, লেভেল 1-এর কাজ তো এখন এআই করে ফেলবে, সো আমি এখন আর এগুলো না শিখি। কিন্তু আমার কাছে মনে হয় যে সবাইকে যে লেভেল 2 বা লেভেল 3-তে যায়, যে রকেটের কোড লিখতে চায়, তাকেও প্রথমে লেভেল 1 দিয়েই যাইতে হয়। তার লেভেল 1-এর ডিউরেশন হয়তো বা কম থাকে, সে হয়তো বা লেভেল 1-এ স্টে করে 3 মাস, কিন্তু একটা অ্যাভারেজ পার্সনের হয়তো বা লেভেল 1-এ 1 বছর 1.5 বছর থাকতে হবে। বাট সে যদি পুরো প্রসেসটার সাথে লেগে থাকে, কন্টিনিউয়াস লার্নিংয়ের ভিতরে থাকে, সে কিন্তু লেভেল 2 লেভেল 3-তে যাওয়া পসিবল। তার ক্ষেত্রে হয়তো বা 4-5 বছর সময় লাগবে, বাট ওই সময়টা ইনভেস্ট করলে যাওয়া সম্ভব। আপনি কিন্তু আপনার ক্যারিয়ারের, আমি যতটুকু জানি ভাই, প্রথম আপনার কাজকাম শুরু হয়েছিল ওয়েব ইকোসিস্টেম নিয়ে, আপনি ওয়েবের টেকনোলজি নিয়ে কাজ করতেন। মানুষজনের ভিতরে একটা কমন জিনিস আপনি দেখবেন যে ওয়েব ডেভেলপারের শব্দটা শুনলে কেমন জানি একটু নাকশিটকানি টাইপের একটা বিষয় চলে আসে, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার বললে একটা ভাব আসে একটা আলাদা, যে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে তো একটা মানে কুল একটা পশ জিনিস। এখন অনেকের আবার ধারণা হইতেছে যে ওমর আল জাবির হইতেছে খুবই এক্সেপশনাল একটা পার্সন, তাকে উপরাল্লাহ সব কিছু দিয়ে এখানে পাঠাইছে, সো সে এআইবিতে পড়ছে, প্রাইভেটে পড়ছে, স্টিল সে আসলে মেটা বা ওই টাইপের বড় কোম্পানিগুলোতে যাওয়া সম্ভব, কিন্তু একটা রেগুলার মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। একটা রেগুলার মানুষ ওয়েব দিয়ে যদি শুরু করে, সে আসলে ওই পর্যন্ত যাইতে পারবে না, কারণ ওয়েব দিয়ে আসলে কত দূরই যাবে, ওয়েবসাইট বানাইতে বানাইতে আর কত দূর পর্যন্ত যাওয়া সম্ভব। এই জিনিসটা নিয়ে যদি ভাই একটু বলতেন, একদম আপনার মানে ট্রু ফিলিং এবং ট্রু জার্নিটা নিয়ে আপনি যদি একটু যত ডিটেলে পসিবল আপনি বলতে পারেন, যে ওয়েব থেকে স্টার্ট করেও আসলে একটা লেভেল পর্যন্ত ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটও তৈরি করা যায় এবং বড় কোম্পানিতে বড় কমপ্লেক্স প্রবলেম পর্যন্ত যাওয়া সম্ভব। আমি যদি চিন্তা করি আমার প্রোগ্রামিং স্টার্ট করেছিলাম কখন, সে তো সেই 30 বছর আগের ঘটনা। চিন্তা করছি যে তখন পৃথিবীটা ছিল টেক্সট বেস, কোনো গ্রাফিক্সই ছিল না, ইন্টারনেটই ছিল না, ওয়েব তো দূরের কথা। তো তখন আমি যে অ্যাপ্লিকেশনগুলো বানাতাম ওগুলো বেশিরভাগই ছিল একটু আপনার লজিক টাইপের অ্যাপ্লিকেশন, ম্যাথমেটিক্স টাইপের অ্যাপ্লিকেশন, প্লাস খুবই লো লেভেল অ্যাপ্লিকেশন ছিল। তখন আমাদেরকে
সি দিয়ে বা অ্যাসেম্বলি লেভেলে গিয়ে কোডিং করতে হতো। কালারফুল মেনু বানানোর জন্য আমার মনে আছে যে অ্যাসেম্বলিতে কোড লিখতে হতো জাস্ট মেনু বানানো, কালার মেনুতে কালার আনার জন্য। তো সেখান থেকে শুরু করেছিলাম। তারপরে আমার নেক্সট মনে হয় অ্যাপ্লিকেশন ম্যানেজারদের মনে আছে যে আমি পেইন্ট ব্রাশের মতো ইকুইভ্যালেন্ট একটা জিনিস সেই ডসের সময় বানানোর চেষ্টা করেছিলাম, গ্রাফিক্স ড্রয়িং অ্যাপ্লিকেশন টাইপের একটা। তারপরে সেখান থেকে কিছুদিন গেম বানানোর চেষ্টা করেছিলাম যে মাউস ইউজ করে। তখন আর মাউস খুব জনপ্রিয় হওয়া শুরু হলো, মাউসের মতো একটা জিনিস আসছে যেটা নর্মাল স্ক্রিনে কার্সর নড়ে, সবাই খুবই অবাক। তো তখন সেই মাউস দিয়ে একটা গেম বানানোর চেষ্টা করেছিলাম, একটা প্লেনকে মাউস দিয়ে ফ্লাই করানো যাবে। তো এভাবে করে আস্তে আস্তে ওগুলো করতে গিয়ে যেটা হয়েছিল যে আমার কম্পিউটার ফান্ডামেন্টালস খুব স্ট্রং হয়েছিল, কম্পিউটার এক্স্যাক্টলি কীভাবে কাজ করে একদম লো লেভেলে সেগুলো আমার শেখা হয়েছিল। তারপরে একসময় ইন্টারনেট আসলো বাংলাদেশে, তখন ওয়েব খুব পপুলার হলো, তখন আমি আস্তে আস্তে ওয়েব টেকনোলজির দিকে গেলাম। তার আগে আমি আরেকটা কাজ করেছিলাম যে তখন ভিজুয়াল বেসিক নামে একটা ল্যাঙ্গুয়েজ প্রথম আসে যেটা দিয়ে উইন্ডোজে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো যেত। তো আমি ভিজুয়াল বেসিক দিয়ে কিছু মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন বানালাম, 4টা মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন বানিয়ে একটা সিডিতে করে সেল করতাম। ওটা ছিল আমার প্রথম স্টার্ট আপ। সেই আমার বয়স বোধহয় তখন 14 না 15 বছর। আমার প্রথম টেক স্টার্ট আপ ছিল এটা, বাংলাদেশে বোধহয় প্রথম টেক স্টার্ট আপ ওইটাই মনে হয় না কেউ। ইনফ্যাক্ট টেক স্টার্ট আপ ওয়ার্ডটা আসলে তখন ছিল না, এটা একটা অনেক পরে আসছে এই ওয়ার্ডটা। তো বলতে পারেন সেই ছিল আমার প্রথম মুদির দোকান কম্পিউটারে, যে আমি সিডি দিয়ে সফটওয়্যার বার্ন করে সেল করতাম আর কি। তো এরকম 4টা সফটওয়্যার বানিয়েছিলাম যে মাল্টিমিডিয়া দিয়ে বাচ্চাদেরকে কিভাবে ভিডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স দিয়ে ফিজিক্স শেখানো যায় তার জন্য একটা অ্যাপ্লিকেশন। তারপরে অ্যাস্ট্রোনমির উপরে নাসা থেকে ছবি টবি সব ডাউনলোড করে অ্যাস্ট্রোনমির উপরে একটা বেশ ভালো অ্যাপ্লিকেশন বানিয়েছিলাম। বাচ্চাদের জন্য একটা বানিয়েছিলাম যে বাচ্চারা যেন অ্যানিমেশন সহ গেম টেম সহ পড়ালেখা শিখতে পারে, অ্যালফাবেট শেখা, ছোট ছোট ওয়ার্ড শেখা। আর একটা বানিয়েছিলাম পর্যটনের জন্য, যে একটা বাংলাদেশের ম্যাপের মতো একটা উইন্ডো আসতো, ওখানে বিভিন্ন জায়গায় জেলাতে ক্লিক করলে জুম করে ওখানকার ছবি টবি ভিডিওগুলো আসতো। আমাদের একজন ভাই ছিলেন, বড় ভাই, উনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ছবি তুলেছেন, ভিডিও করেছিলেন, ওগুলো তখন দেখা যেত। এরকম বানিয়ে একটা সিডিতে করে তো সেল করলাম। তারপরে তো আসলো ইন্টারনেটের যুগ, তখন আস্তে আস্তে দেখলাম যে ওয়েব এখন খুব পপুলার হয়ে যাচ্ছে, তখন এই ওয়েব টেকনোলজি শেখা শুরু করলাম। প্রথম যেটা বানিয়েছিলাম আমার মনে আছে খুব বড় একটা সাড়া ফেলেছিল, যে সিম্পল এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস দিয়ে আমি পুরো উইন্ডোজের ইন্টারফেসটা ওয়েবে রেপ্লিকেট করেছিলাম। ব্রাউজারের মধ্যে গেলে একদম উইন্ডোজের ওয়ালপেপার, স্টার্ট মেনু আসতো, নোটপ্যাড ক্লিক করলে নোটপ্যাড আসতো, পেইন্ট ব্রাশ ক্লিক করলে পেইন্ট ব্রাশ আসতো, শাটডাউন ক্লিক করলে শাটডাউন হয়ে যেত। এরকম একটা ইন্টারফেস বানিয়েছিলাম যেটা খুব পপুলার হয়েছিল, যেটা ইভেন মাইক্রোসফটের কয়েকজন দেখে আমাকে ইনভাইট করেছিল যে বিভিন্ন কনফারেন্সে দেখানোর জন্য যে জাভাস্ক্রিপ্টের পাওয়ার কোথায় গেছে। তো এই ধরনের কিছু কাজ করেছিলাম আর কি, পায়োনিয়ারিং কাজ, যেগুলো আমাদেরকে মোটামুটি ইন্টারন্যাশনাল ফিল্ডে কিছু রিকগনিশন এনে দিয়েছিল। আমি তো মাইক্রোসফট এমভিপি হয়েছিলাম, মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল, প্রায় বোধহয় 11 না 12 বার অ্যাওয়ার্ড পেয়েছিলাম মাইক্রোসফট টেকনোলজিতে স্পেশালাইজেশনের জন্য। এইভাবে করেই আর কি আমার ক্যারিয়ার যাত্রাটা শুরু হয়েছে। তারপরে তো আস্তে আস্তে মাইক্রোসফট টেকনোলজি স্ট্যাক থেকে সরে পুরোপুরি লিনাক্স, জাভা, নোড.জেএস, পিএইচপি, পাইথন ওই স্ট্যাকগুলোতে কাজ করলাম। গত বোধহয় 15 বছর মাইক্রোসফট টেকনোলজির সাথে আর খুব একটা সম্পর্ক নেই, মোটামুটি এখন নন মাইক্রোসফট টেকনোলজিতে পুরোপুরি শিফট করে গিয়েছে। তো এই হচ্ছে আমার ক্যারিয়ার। না, এই জায়গাটাতে আমি আসলে যেটা জানার চেষ্টা করছি ভাই, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা স্টেপে যে আপনি প্রথমে ওয়েব টেকনোলজি বা ওয়েব ইকোসিস্টেম দিয়ে স্টার্ট করলেন, বাট ওভার দ্য টাইম আপনার যে লার্নিংয়ের প্রসেসটা, আপনি কোন সময় বা কিভাবে চিন্তা করছেন যে আমার নেক্সট স্টেপ এটা শেখা দরকার, বা আমি এই ওয়েতে আগাইলে আমি আরও বেটারভাবে কন্ট্রিবিউট করতে পারবো অ্যাজ এ ইঞ্জিনিয়ার, বা আমার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা তৈরি হবে। ওইটা তো আগের কনটেক্সট, বাট এখনকার কনটেক্সটও তো আপনি দেখতেছেন, কাহাফেও আপনাদের টেকনোলজি টিম আছে, আপনি মেটাতে যখন কাজ করছেন সেখানেও ইঞ্জিনিয়ারিং টিম আপনি দেখছেন হ্যান্ডসন। সো ওই জায়গাটা থেকে যদি বলেন যে এখনকার একটা পার্সন যে হয়তো বা জাস্ট ধরেন তার শুরুই হয়েছে যে জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক, রিঅ্যাক্ট দিয়ে সে মাত্র ঢুকছে, সে প্রোগ্রামিংয়ের অত ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, অত ফান্ডামেন্টাল সম্পর্কে তার ইনিশিয়াল কোনো ধারণা নেই। সে এরকম একটা জিনিস 6 থেকে 8 মাস শিখছে, একটা জায়গাতে ইন্টার্নশিপ করতেছে, ছোটোখাটো সফটওয়্যার এগুলো বানানো শুরু করছে, এআই দিয়েও হয়তো বা অল্প কিছু জিনিসপত্র করতেছে, বাট তাকে তো অনেক দূর যাইতে হবে, তাকে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে উঠতে হবে। তো তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ওঠার জন্য কী কী জানা দরকার? হ্যাঁ, ওটাই যে তাকে সময় দিতে হবে, এটা কিন্তু ওভারনাইট বা 1 বা 2 বছরের মধ্যে হবে না, অ্যাটলিস্ট 3-4 বছরের একটা জার্নি তাকে ডেডিকেট করতে হবে, যে জার্নিটাতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ফান্ডামেন্টাল শিখবে। এই সময়টা তাকে আসলে দিতে হবে।
আর আইটি ইন্ডাস্ট্রি এত র্যাপিডলি চেঞ্জ হয়, প্রতি 5 বছর পর পর দেখা যায় যে আগে সব কিছু অবসলিট হয়ে যাচ্ছে। তো 5 বছর আগে থেকে আমি চিন্তা করে রেখেছি যে আমি 5 বছর পরে ওখানে যাব, কিন্তু ওখানে পৌঁছাতে পৌঁছাতে আইটি ইন্ডাস্ট্রি ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এটা একটা খুব ডিফিকাল্ট, এই ইন্ডাস্ট্রির মতো এত র্যাপিডলি অন্য কোনো ইন্ডাস্ট্রি চেঞ্জ হয় না। কিন্তু মেকানিক্যাল ইন্ডাস্ট্রি চেঞ্জ হয় না, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি হয় না, সিভিলও হয় না, মেডিকেল ইন্ডাস্ট্রি হয় না, কোনো ইন্ডাস্ট্রি এই প্রতি 5 বছরে এত ড্রামাটিক শিফট হয় না। যার কারণে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারাই আসে তারাই খুব ডিফিকাল্ট একটা ক্যারিয়ার চ্যালেঞ্জে পড়ে, যে নেক্সট 4 বছর যে আমি ইনভেস্ট করব এই ইন্ডাস্ট্রি যে আর থাকবে, আমি যে রেলেভেন্ট থাকবো মার্কেটে, সেটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই, কেউ বলতে পারবে না। এটা একটা গ্যামলিং, আপনাকে এটা একটা টার্গেট নিতে হবে যে কাজে লাগলেও লাগতে পারে। কিন্তু এই গ্যাম্বলিং ছেড়ে তো আমরা আসলে থাকার উপায় নেই, কারণ সবকিছুর ভিতরে টেকনোলজি ঢুকে গেছে। হ্যাঁ, টেকনোলজি সবকিছুর ভিতরে ঢুকে যাচ্ছে, টেকনোলজির একটা ডিমান্ড তৈরি হচ্ছে। আগে হয়তো সেই ডিমান্ড একটা ছোট গণ্ডির মধ্যে ছিল, এখন সব জায়গায় টেকনোলজি ডিমান্ড চলে আসছে। স্টার্টিং ফ্রম ফ্রিজ, টিভি, ইউ নেম ইট, এভরিথিং, সবকিছুর ভিতরে এখন প্রোগ্রামিং আছে। এবং এটা আমাদের জন্য সুখবর একটা, যে আমাদের চাকরির অভাব হবে না ইনশাআল্লাহ। যে আমরা বড় বড় যত স্প্রেড হবে টেকনোলজি, তত বেশি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে আমরা কন্ট্রিবিউট করতে পারবো আমাদের টেক স্কিল দিয়ে। এখন সে ঘটনা হচ্ছে যে কোন স্কিলগুলো অবসলিট হয়ে যাওয়ার চান্স খুব কম, ওই স্কিলগুলো খুঁজে বের করতে হবে, কাউকে একটু সময় নিয়ে রিসার্চটা করতে হবে। এই রিসার্চটা কেমনে করা যায় আরও যদি একটু ডিটেলে ভেঙে বলেন, নাইলে অডিয়েন্স আসলে বুঝে উঠতে পারেন আর কি, যে কোন অ্যাঙ্গেলে চিন্তা করলে, বা ধরেন কোন একটা ক্লু, কোনো শব্দ বলে দিলেও অনেক ক্ষেত্রে সুবিধা হয়, যে এইটা লিখে সার্চ দিতে পারো। আমি সবগুলো এআই কে জিজ্ঞেস করেছিলাম আজকে 5 বছর পরে গিয়ে আমি এখন থেকে কি কি শেখা শুরু করতে পারি, যেন 5 বছর পরে গিয়ে আমি ইররিলেভেন্ট হয়ে না যাই, আমার স্কিলটা যেন আমাকে নেক্সট 10 বছর আমার নিজের রেজুমেটাই তো আপলোড করে দিতে পারি। দিতে পারেন, বাট আমি এআই কে স্পেসিফিক্যালি এই জিনিসটা জিজ্ঞেস করেছিলাম যে আমি আমার বাচ্চাকে রেডি করতে চাই, আমি নেক্সট 5 বছর ওকে রেডি করব, প্রিপারেশন নিব, কি কি শেখাতে পারি ওকে যেন সে 5 বছর পরে গিয়ে তার টাইমটা ওয়েস্ট না হয়, ইররিলেভেন্ট হয়ে না যায়। একটা এআইও গ্যারান্টি দিতে পারলো না, যেটা দেখে আমি খুবই অবাক হলাম। অ্যাটলিস্ট এআই সত্যি কথা বলছে, একটা প্রমাণ যে ওরা বললো যে এত র্যাপিডলি ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে যে হবে না। তো কিছু ডিফারেন্ট এআই ডিফারেন্ট ট্র্যাক সাজেস্ট করলো। কিছু এআই বললো যে জেনেটিক প্রোগ্রামিং দিকে যেতে, যে ডিএনএ কম্পিউটার বানাচ্ছে ওই দিকে কিছু স্টাডি করতে, ওইটা মনে হচ্ছে একটা আন্ডার ডেভেলপড এরিয়া, কিন্তু ওই এরিয়াটা যদি সাকসেসফুল হয় তখন ওইটা হয়ে যাবে সবচেয়ে হট এরিয়া, কারণ তখন রেগুলার মাইক্রোপ্রসেসর বাদ দিয়ে সবাই ওইদিকে যাওয়া শুরু করবে। সো এরকম একটা এরিয়া হতে পারে। বিভিন্ন রিসার্চ এরিয়া আমাকে বলেছিল, আর যেমন এআই এথিক্স নিয়ে বললো যে এআই 5 বছর পরে গিয়ে হিউম্যানিটির জন্য সবচেয়ে বড় ক্রাইসিস হয়ে যাবে। এআই এর কারণে এত বেশি ক্রাইম হবে যেটা এখন আমরা চিন্তাও করতে পারছি না। যেমন এখন অনলাইনে যে হার্মগুলো হয় সেগুলো করার জন্য মানুষকে বসে সময় দিয়ে অনেক কষ্ট করে টার্গেট খুঁজে বের করতে হয়, টার্গেটের পিছনে অনেক সময় দিতে হয়, দিয়ে তারপরে হার্ম করতে হয়। অলরেডি এখন শুরু হয়ে গেছে, সে এআইকে দিয়ে ছেড়ে দেয়, খুঁজে বের করো আমার টার্গেট, সেই টার্গেটগুলোকে কয়েকদিন গ্রুমিং করো, যেই টার্গেটগুলোকে গ্রুম করে মোটামুটি মনে হচ্ছে এদেরকে এক্সপ্লয়েট করা যাবে, ওগুলো শুধু আমাকে দাও, আমি তখন ওদের সাথে এঙ্গেজ হব। তারপর ডিপ ফেক বানানো হচ্ছে, শেখ আহমদুল্লাহ ডিপ ফেক বানিয়ে ওষুধ বিক্রি করছে সারা দেশে, মুফতি মেঙ্কের ডিপ ফেক বানিয়ে ফান্ড রেজিং হচ্ছে আফ্রিকাতে দেখলাম। তো ডিপ ফেক একটা বিরাট প্রবলেম হয়ে যাবে, যার কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিও বা ইমেজ দেখি কোনোটাই বিশ্বাস করতে পারবো না। ইনফ্যাক্ট আমি এখন সবাইকে বলবো যে আপনারা কেউ সোশ্যাল মিডিয়াতে যে ইমেজ বা ভিডিও দেখছেন বিশ্বাস করেন না। আজকাল ডিপ ফেক দিয়ে এমন জিনিস বানানোর সময় আপনি চিন্তা করতে পারবেন না যে সেটা সত্যি না মিথ্যা। পুরো এক ওয়াজ জেনারেট করে ফেলা যায় ডিপ ফেক দিয়ে। দেখা যাবে পুরো ওয়াজে সে এক কথা বলেছে, কিন্তু অডিও টোটালি চেঞ্জ করে অন্য আরেক কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো পলিটিশিয়ানদের জন্য তো ডিপ ফেক আজকাল একটা বিগেস্ট থ্রেট হয়ে গেছে। পলিটিশিয়ানদের ভিডিওর পর ভিডিও ক্লিপ বের হচ্ছে যেখানে এমন সব কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেগুলো তারা কোনোদিন বলেনি। তো এই ডিপ ফেক একটা খুব বড় প্রবলেম হবে। তারপরে এআই জেনারেটেড পোস্ট, আজকাল তো সোশ্যাল মিডিয়া এআই জেনারেটেড পোস্ট দিয়ে ভরে গেছে। আমরা মনে করছি যে পোস্টগুলো মানুষের লেখা, আজকাল কিন্তু অনেক পোস্ট পুরো প্রোফাইলটাই মানুষ না, পুরো প্রোফাইলটাই একটা এআই চালাচ্ছে। টুইটারে যেটা হয় যে টুইটারে তো মিলিয়ন এরকম ফেক অ্যাকাউন্ট আছে যেগুলো ইসরায়েলি ইন্টেলিজেন্স কোম্পানিগুলো ডিপ্লয় করেছে। মিলিয়ন ফেক অ্যাকাউন্ট প্রোফাইল বানিয়ে মিলিয়ন পোস্ট করছে, কমেন্ট করছে, যেগুলো দেখে মনে হবে মানুষ করছে, কিন্তু ওগুলো একটাও মানুষ না। তো এই এআই রিলেটেড যে হার্মগুলো হবে এগুলোর পিছনে সময় ইনভেস্ট করাটা হয়তো একটা গুড রিটার্ন হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই সাইডে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেতে পারে, কীভাবে এআই জেনারেটেড হার্ম ডিটেক্ট করে সেগুলোকে মিটিগেট করা, এআই যেন এই হার্মগুলো করতে না পারে তার জন্য এআই ট্রেডিংয়ের মধ্যে কিছু করে ফেলা যায় কিনা, এদিকে যাওয়া।
তারপরে স্পেস ইন্ডাস্ট্রিটা বেশ ভালো ডেভেলপ করবে, তো ওইখানে যে টেক দরকার ওই টেকগুলোর জন্য ইনভেস্ট করা যেতে পারে। ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স এই ইন্ডাস্ট্রিগুলো অনেক ডেভেলপ করবে, সেখানে হয়তো মেশিন অপারেট করার জন্য যে সফটওয়্যারগুলো বানানো দরকার সেদিকে যাওয়া যেতে পারে। জাস্ট রেগুলার ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা একটা অ্যাপ্লিকেশন বানানো যার একটা ফ্রন্ট এন্ড আছে, সে ডেটাবেস ডেটা ফেলে, ডেটাবেস থেকে ডেটা নিয়ে ফ্রন্ট এন্ডে দেখায়, ঘুরে ফিরে সেই কাজই করছে। বা মোবাইল একটা অ্যাপ আছে, বাটন ক্লিক করলে এপিআই কল হয়, এপিআই রেসপন্স ইউআইতে দেখানো হয়। এই ধরনের জিনিস বানানোর ডিমান্ড হয়তো আস্তে আস্তে খুব কমে যাবে, কারণ এগুলো এআই আজকাল অটোমেটিক্যালি জেনারেট করে ফেলতে পারবে এবং খুব তাড়াতাড়ি পারবে, মানুষ এআই কি দিয়ে করানো শুরু করবে। কিন্তু এই স্কিলগুলো হয়তো জাস্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য হয়তো কেউ শিখতে পারে, প্র্যাকটিস করতে পারে, কিন্তু তারপরে তাকে আস্তে আস্তে শিফট করতে হবে খুব হার্ড প্রবলেমের দিকে, যে হার্ড প্রবলেমগুলো হিউম্যানিটির দরকার এবং যেগুলোর সাথে লাইফ রিস্ক আছে, যেগুলো মানুষ এআই কি দিয়ে করাতে ভয় পাবে বা এআই কে দিয়ে করালেও কমপ্লায়েন্সে পাস করতে পারবে না, সেগুলো হয়তো সেই ইন্ডাস্ট্রিগুলোতে যাওয়াটা বোধহয় উচিত হবে। এই জায়গাটাতে আসলে যেটা করা যায় আমার কাছে মনে হয় যে ভাই, মানে কে কোন দিকে যাবে এটা তো আসলে সবার পক্ষে বলা মুশকিল আর কি, কারণ জিনিসপত্র খুবই র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। তো সেই জায়গাটাতে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে শুরু করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার আমার কাছে মনে হয় যে একটা উপায় হতে পারে এরকম যে ভাই, আমি প্রত্যেকটা প্রবলেমগুলো আমি নিজে বোঝার চেষ্টা করব, সেইটার আউট অফ দ্য বক্স সলিউশন যদি চিন্তা করা যায়। ইভেন আমি এআই দিয়ে কোড জেনারেট করতেছি, কিন্তু সেই কোডটা আমি এক্সপ্লেন করতে পারি কিনা, ফিউচারে যদি একটা প্রবলেম হয় ওই কোডটা দেখে আমি বুঝতে পারবো কিনা যে এখানে এররটা কোন জায়গায়, সেটা সলিউশন কী, সেটা কীভাবে আসলে ফিক্স করা যেতে পারে। তার মানে প্রত্যেকটা জিনিস দেখা গেলো যে একটা জায়গাতে একটা ফাংশন কেন ডিক্লেয়ার করা হয়েছে এটা সম্পর্কে যাতে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমার থাকে, যাতে পরবর্তীতে ইভেন এরকম যদি হয় যে আমি ডিফারেন্ট ফোল্ডার স্ট্রাকচারের ভিতরে আমার কোডগুলো রাখছি, ব্যাকএন্ডটাকে আমি আলাদা জায়গায় কেন রাখতেছি, আমি ব্যাকএন্ড একটা সেম ফাইলের ভিতরে রাখলে সমস্যা কী ছিল, এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার জানার চেষ্টা করা। যখন সে জানতে পারবে তখন তার একটা ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট আলটিমেটলি তৈরি হবে, এবং ওই মাইন্ডসেটটা দিয়ে তখন কিন্তু তার সামনে যেই অপরচুনিটি আসুক না কেন সেটা সে শিখে। এবং সবচেয়ে বড় স্কিল যেটা থাকা দরকার যে লার্নিং, আর একটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, যে আমি যে কোনো সিচুয়েশনে পড়লেই আমি ঘাবড়াই না, যে আমরা সবসময় যেটা করি কি যে আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে আমার ফিউচার চালাইতে পারি। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অবশ্যই একটা ক্লু বা একটা পয়েন্ট হিসেবে কাজ করে, বাট দ্যাটস নট দ্য এন্ডিং, কারণ ওখান থেকে তাকে আবার চিন্তা করতে হয় যে আমি নতুন জিনিসপত্র আমার ভিতরে নিব, সেটা প্রসেস করবো, অ্যান্ড দেন আমি সামনে আগাবো। এই বিষয়ে কিছু অ্যাড করতে চান কিনা ভাই? আমি মাঝে মাঝে বিভিন্ন কোম্পানিকে এআই অ্যাডপশন নিয়ে কিছু ট্রেনিং দিই, কীভাবে তারা এআই বেস্ট ইউজ করতে পারে। তো আমি প্রথমেই সবাইকে বলি যে এআই ইউজ করার জন্য দুটো মোড আছে, একটা হচ্ছে নন ইঞ্জিনিয়ার মোড, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার মোড। নন ইঞ্জিনিয়ার মোডটা হচ্ছে যে আমি এআইকে প্রম্পট দিব, সে কিছু জিনিস জেনারেট করবে, কি জেনারেট করেছে সেটা আমার দেখার দরকার নেই, কারণ আমি হয়তো একজন ইঞ্জিনিয়ার না বা আমার আর ইঞ্জিনিয়ার থাকার ইচ্ছা নেই, সো আমি সেটাকে সোজা ডিপ্লয় করে দিব। তো আরেকটা মোড হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ার মোডে থাকতে চাই, আমি প্রথমে কারেন্টলি কোড বেসটা পড়ে বোঝার চেষ্টা করব সেটা কীভাবে কাজ করে, যেন আমি এআইকে বলতে পারি এক্স্যাক্টলি এই জায়গায় গিয়ে চেঞ্জগুলো করো। তারপরে সে যে চেঞ্জটা করলো সেটাও পড়ে বোঝার চেষ্টা করব যে সেটা ঠিক মতো হয়েছে কিনা। হয়তো আমি ঠিক না বেঠিক বলতে পারবো না, বাট অ্যাটলিস্ট আমি বোঝার চেষ্টা করব যে আমার কোডে চেঞ্জটা কী হলো, তারপরে সেটা আমি ডিপ্লয়মেন্ট দিব। তো আমি সবাইকে বলি যে যারা ওই প্রথম মোডে নন ইঞ্জিনিয়ার মোডে কাজ করতে চান তারা বের হয়ে যান, তাদের কোনো ফিউচার নেই, তাদের আসলেই তাদের ক্যারিয়ার শেষ, সেখানেই শেষ, তাদের আসলে এআই শেখার কোনো দরকারই নেই। তো এই ইঞ্জিনিয়ার মোডটা যে প্রথমে কোডটাকে বোঝার চেষ্টা করা কীভাবে কাজ করে, এবং সেটার জন্য এআই ইউজ করা যায়। এআইকে যদি বলা হয় যে এই ফিচারটা কীভাবে কাজ করে, মানে এক্সিস্টিং ফার্স্টে গিয়ে আমাকে একটা প্রজেক্ট দেওয়া হলো এবং আমি গিয়ে প্রথমে প্রম্পট লিখে চেঞ্জ করা শুরু করলাম, সেটা না, কোডটা দেওয়া হলো, আমি এআইকে বলবো আমাকে একটু এক্সপ্লেন করো তো এই লগ ইন জার্নিটা কীভাবে হয়, কোন কোন কোডে হয়, এই যে আমি একটা অর্ডার সাবমিট করলাম, এই অর্ডার সাবমিটের কোডগুলো কী, কীভাবে ডেটা ফ্লো হচ্ছে, এক্সপ্লেন করো তো, ডেটাবেজের স্কিমাটা কি আমাকে একটু এক্সপ্লেন করো তো, জাস্টিফিকেশন কী। এভাবে একটু সময় নিয়ে প্রথমে এআইয়ের হেল্প নিয়ে খুব র্যাপিডলি কোডটাকে বোঝা, তারপরে এআইকে বলা যে চেঞ্জগুলো করো, চেঞ্জগুলো করার পরে সেই চেঞ্জগুলো আমি নিজে রিভিউ করব যাতে আমি বুঝতে পারি কী হলো। এরকম যদি আমরা না করি তাহলে যেটা হবে যে আমাদের ভিতরে যে প্রোগ্রামার স্পিরিটটা আছে এটা মরে যাবে, আপনি তখন আর ইঞ্জিনিয়ার থাকবো না, তখন আমি সিম্পলি একজন এআই অপারেটরে পরিণত হবো আর কি। তো এআই অপারেটরের কোনো ফিউচার নেই, ইঞ্জিনিয়ারদের ফিচার আছে। এই এআই অপারেটরের যুগে একটা খুবই জটিল কোশ্চেন হচ্ছে যে অনেক সময় আসলে একটা কমন কোশ্চেন যে আপনি কোনো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলে সে একটা কমন অ্যান্সার দেয় যে তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা বাড়াও, তোমার চিন্তাভাবনা করার ক্ষমতাটাকে বাড়াও, যাতে করে তুমি সার্ভাইভ করতে পারো। অনেক ক্ষেত্রে আসলে স্টুডেন্টরা বুঝে উঠতে পারে না যে আমার
লজিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিংয়ের অ্যাবিলিটিটা আমি আমার ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফে কীভাবে বাড়াইতে পারি, সেটা প্র্যাকটিস করার উপায়টা কি? একটা তো আছে যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারি, সেটার মাধ্যমে আমার একটা এক্সারসাইজ হবে, মাথায় একটা ভালো মতো চলবে। যে ওইটার দিকে যাইতে পারতেছে না, তার ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন ভাই? যে কীভাবে তার লজিক্যাল থিঙ্কিংটাকে সে ইমপ্রুভ করতে পারে? অনলাইনে তো এরকম অনেক প্রবলেম সলভিং সাইট আছে, যে লিড কোড, গিগস ফর গিগস আর গিগস বাই গিগস, গিগস ফর গিগস, তারপরে হ্যাকার র্যাঙ্কের ভিতরে ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকে। হ্যাঁ এরকম, তারপরে বিভিন্ন রকম হ্যাকাথন হয়, বাগ বাউন্টি হয়, ওগুলো কিন্তু বেশ ভালো এই প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করার জন্য। আমি সবাইকে রিকমেন্ড করবো যে ওই প্র্যাকটিক্যাল প্রবলেমের মধ্যে ঢুকে যাও, প্র্যাকটিক্যাল প্রবলেম সলভগুলো করা। ডেটা স্ট্রাকচার অনেক অনেক বেসিক লেভেল ডেটা স্ট্রাকচার চ্যালেঞ্জও থাকে। আমি জানি না ওই চ্যালেঞ্জগুলো কতটা রেলেভেন্ট হবে সবার জন্য। আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ডেটা স্ট্রাকচার রিলেটেড প্রবলেমগুলো যারা ওই হার্ডকোর কম্পিউটার সায়েন্টিস্ট হতে চায়, 20% অফ দ্য পপুলেশন, ওদের জন্য কাজের। বাকি 80% পপুলেশন কখনো সেরকম হবেও না, তাদেরকে জোর করে সেরকম কিছু হতে যাওয়ার চেষ্টা করাটা উচিতও না। সেই রেস্ট অফ দ্য 80% যারা ডেটা স্ট্রাকচার রিলেটেড প্রবলেম সলভ করতে চায় না বা ম্যাথমেটিক্সে খুব একটা স্ট্রং না, তারা কি করতে পারে? তারা এখন যেদিকে ইনভেস্ট করতে পারে সেটা হচ্ছে যে কিভাবে এআইকে দিয়ে র্যাপিডলি আমি বিভিন্ন বিজনেস প্রবলেম সলভ করতে পারি। তো বিজনেস প্রবলেমগুলো ভালো মতো বোঝা, কাস্টমার কী চায় সেটা ভালো মতো বোঝা, কাস্টমারের সাথে ঠিক মতো কমিউনিকেট করা, এক্সপেকটেশন ম্যানেজ করা, কাস্টমার যা চেয়েছে আমি কি সেটাই শেষ পর্যন্ত দিচ্ছি কি না, তারপরে খুব ভালো হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রডিউস করা এবং সেটার জন্য হাই কোয়ালিটি প্রোডাক্ট নিজে প্রচুর ইউজ করা। এই জিনিসটা অনেকে করে না। অনেকে কিন্তু প্রচুর অ্যাপস ডাউনলোড করে ইউজ করে দেখে না যে কোন অ্যাপসের কোন জিনিসটা ভালো, কোনটা সুন্দরভাবে কাজ করছে, কোনটা ইউজেবিলিটি বেটার, কোন নেভিগেশনগুলো স্মুদার মনে হয়, অ্যাট্রাকটিভ মনে হয়। ইভেন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোও যদি কেউ খুব ভালো করে সময় নিয়ে স্টাডি করে দেখে, ওগুলোর পিছনে কিন্তু অনেক টাইম ইনভেস্ট করা হয়েছে তার ইউআইটাকে পারফেক্ট করার জন্য। বহু ইঞ্জিনিয়ারিং প্রবলেম তারা সলভ করেছে। তো এই স্টাডি করাটা খুব দরকার। আমি তো এরকম ধরেন হাজার হাজার ওয়েবসাইট, হাজার হাজার অ্যাপস নিচে ডাউনলোড করে ইউজ করে স্টাডি করে লার্ন করেছি ওদের বেস্ট প্র্যাকটিসগুলো কী, এবং আমি অনেকের প্র্যাকটিসগুলো কপি করি। আমার মনে হয় না এই কপিতে কোনো অসম্মানের কিছু আছে। ভালো আইডিয়া পেলে আমরা কপি করবই। এই ভালো ভালো আইডিয়ার একটা বিরাট কালেকশন কিন্তু আমার কাছে আছে, যে আমি কালেক্ট করে রেখেছি যে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য ওই অ্যাপের এই আইডিয়াটা খুব ভালো ছিল। এরকম হাজার হাজার প্রবলেমের সলভ করার খুব ভালো ভালো আইডিয়ার একটা কালেকশন আমি আমার মাথার মধ্যে ক্যারি করে বেড়াই। তো যখন আমি প্রবলেমগুলো পাচ্ছি আমি তখন ওই সলিউশনটা কপি করে ফেলি একদম। নিজের কষ্ট করে চিন্তা করার কি দরকার, অলরেডি কেউ একজন এই প্রবলেমটা খুব সুন্দরভাবে সলভ করেছে। তো এই মাইন্ডসেটটা খুব জরুরি, যে ভালো ভালো জিনিস, ভালো ভালো অ্যাপ, ভালো ভালো সলিউশন দেখে শিখে সেটাকে মনে রাখা এবং নেক্সট টাইম এরকম প্রবলেমগুলো ওইভাবে সলভ করা। শুরু থেকে সব কিছু চিন্তা করে নিজে সলভ করতে গেলে সবসময় ভালো আউটপুট আসে না, বরং যারা অলরেডি খুব সাকসেসফুল হয়েছে তাদেরকে কপি করাটাও কিন্তু একটা স্কিল। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমার যতটুকু ধারণা যে আপনি যখন শুরুতে প্রোগ্রামিংয়ের ভিতরে আসছেন, আপনি তো কম্পিটিটিভ প্রোগ্রামিং তো করেন নাই, বেশি দিন করিনি, হয়তো বছরখানেক করছেন। এবং আপনার বাচ্চারা এখন যে ওরা যে প্রোগ্রামিং করতেছে বা কোডিং করতেছে, ওরা তো শুরুতে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জিনিসপত্র তো করতেছে না, ছোট, ওর জন্য রিয়েল লাইফ প্রবলেম সলভ করতেছে। সো রিয়েল লাইফ প্রবলেম দিয়ে ওই যে রেস্ট অফ দ্য 80% পিপল আমার কাছে মনে হয় যে যেটা করতে পারে, যে তার চারপাশের প্রবলেমগুলোকে দেখতে পারে, যে কোনটাকে সে ডিজিটালাইজ করে ফেলতে পারে, কোনটাকে সে ওইটার ভিতরে টেকনোলজি ইন্টিগ্রেট করা যায় যাতে ওইটার এফিসিয়েন্সি বাড়ে, ওটা অটোমেশনটা চলে আসে। আমি যে ইউনিভার্সিটি, কলেজ বা ইনস্টিটিউশনে পড়াশোনা করি, ওদের কিছু প্রসেসকে আমি অটোমেট করে দিতে পারি কিনা। ইভেন প্রচুর পরিমাণে ইনস্টিটিউট আছে যেখানে আমার ওই ইনস্টিটিউটের প্রত্যেকটা জিনিস, ইভেন ফাইন্যান্স থেকে শুরু করে অ্যাকাউন্টিং সব কিছু ম্যানুয়ালি হয়। হয় নট আমি এটা তৈরি, মানে আমার নিজের ভিতরে প্রোগ্রামিংয়ের কিছুটা স্কিল আছে, আমি এআই টুলসগুলো ইউটিলাইজ করে ওরকম একটা ছোটোখাটো সফটওয়্যার কিন্তু আমি তৈরি করে ওয়েবেই হোস্ট করে রেখে দিতে পারি। এটা ওই স্কুল কলেজ ইউজ করতে পারে। তো এইভাবে ওভার দ্য টাইম করতে করতে তখন দেখা যাবে ওই স্কুল এটা ব্যবহার করতে করতে ওইটার ইউজ কেস অনেক বেড়ে গেছে, ওইটার ডেটাবেস অনেক ভারী হয়ে গেছে, স্লো হয়ে যাচ্ছে। এরপর আমি চেষ্টা করবো, আচ্ছা ডেটাবেসটা স্লো হয়ে গেলো, টেবিলের বা স্কিমেন্ট আমি কেমনে ডিজাইন করছিলাম, এখন আমি ডেটাবেস নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম, অ্যান্ড দেন ওইটা আমি ফিক্স করে ফেললাম। এই ওয়েতে আগাইলে কেমন হয় ভাই? এটা একটা খুব এফেক্টিভ ওয়ে। ইনফ্যাক্ট আমিও ছোটবেলায় এই কাজই করেছিলাম। এক্স্যাক্টলি, যে আমিও ছোটবেলায় বিভিন্ন কোম্পানিতে গিয়ে দেখতাম ওদের কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের জন্য আমার যে সফটওয়্যার স্কিল আছে এটাতে আমি কোনো সলিউশন দিতে পারি কিনা। বাংলাদেশে এখনও হাইলি আন্ডার ডেভেলপ টেকের ইমপ্লিমেন্টেশনে কত দোকান আছে যেগুলো খুব আউটডেটেড সফটওয়্যার ইউজ করছে, যাদেরকে হয়তো কেউ গিয়ে একটা বেটার সফটওয়্যার বানিয়ে দিতে পারে। বহু ইন্ডাস্ট্রি আছে মেশিনারি ইউজ করছে যেগুলোর কোনো অটোমেশন নেই।
অনেক ফ্যাক্টরি আছে যাদের কোনো ভালো ইআরপি সিস্টেম নেই, অ্যাকাউন্টিং সিস্টেম নেই, অনেক পুরনো অ্যাকাউন্টিং সিস্টেম এখনও ইউজ করে যাচ্ছে। তো অনেকেই এই কাজটা করতে পারে যে ইভেন দোকানগুলোতে গিয়েও সে যদি বলে যে আমি আপনাকে একটা মোবাইল অ্যাপ বানিয়ে দিব যেটাতে আপনি আপনার দোকানে ইনভেন্টরি খুব সহজে ট্র্যাক করতে পারবেন, ইনভেন্টরি কোনো একটা আইটেম কমে গেলে আপনাকে অ্যালার্ট দিবে, আপনি তখন আগে থেকে অর্ডার দিয়ে এনে নিয়ে রাখতে পারবেন। এরকম অ্যাপও কিন্তু মানুষ বানিয়ে দিতে পারে। তো এই যে ঘুরে ঘুরে বিভিন্ন বিজনেসে গিয়ে বোঝার চেষ্টা করা যে তাদের প্রবলেমটা কি, তাদের কোথায় ইনএফিসিয়েন্সি আছে, কোনোভাবে আমি একটা সফটওয়্যার বানাতে পারি কিনা। আর এখন এআই আসার কারণে তো খুব সহজ হয়ে গেছে, আমি ইচ্ছা করে এআইকে ইউজ করে প্রবলেমটা বললি হয়তো সে হয়তো আমাকে একটা ভালো কাজের সলিউশন বানিয়ে দিবে। প্রথম দিকে আমি হয়তো সেটা খুব একটা বুঝবো না, কিন্তু আস্তে আস্তে আমি সেটাকে শিখে সেটাকে ফাইন টিউন করে ভার্সন 2, 3, 4 বানাতে পারবো। তো এখনো বাংলাদেশে এই অপরচুনিটিটা আছে। আমার মনে হয় বাংলাদেশে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে তারা এই খোঁজ খবরগুলো রাখতে পারে যে আমার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের যত বিজনেস আছে তাদের কোথায় কোথায় সমস্যা আছে, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি কিনা। অ্যাকাউন্টিং যেরকম, অ্যাকাউন্টিং এখনো একটা খুবই আন্ডার টেক ইউটিলাইজড এরিয়া। তো অ্যাকাউন্টিংয়ে কিন্তু অনেক অটোমেশনের সুযোগ আছে। এবং মূল বিষয় যে জায়গাটাতে হয় যে যখন আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম ইভেন এক্সিস্টিং সলিউশনকে কপি করার চেষ্টা করি, সেটার ভিতরে হেভি লার্নিং হয়। অনেক সময় আমাদের প্রথমে মাথার ভিতরে চিন্তাটা আসে আমি যে জিনিসটা করবো এটা থেকে টাকা কত টাকা পাবো। এখন অনেক সময় চিন্তা করি যে ভাই আমি এত কষ্ট করে একটা মোবাইল অ্যাপ বানাবো, এই দোকানদার তো আমার টাকা দিবে না। আমার কাছে মনে হয় যে দোকানদার যদি আমাকে 1000 টাকাও দেয় অ্যাবসলিউটলি ফাইন। কেন ফাইন? কারণ যদি আমি স্টুডেন্ট হিসেবে এটা করে থাকি, আমার এক্সপিরিয়েন্স দরকার। আমি একটা অ্যাপটা বানাবো, ওই লোক যদি ব্যবহার করে আমি কিন্তু একটা ইন্টারভিউ বোর্ডে যে বলতে পারবো আমি একটা অ্যাপ বানিয়ে একটা দোকানে দিছি, ওই লোক 6 মাস ধরে ব্যবহার করতেছে, তার এখন পুরো প্রসেসটা ওইটার ভিতরে চলতেছে। আমি কিন্তু ইন্টারভিউ বোর্ডে যে বলবো না যে আমার 1000 টাকা দিছে। ইন্টারভিউ বোর্ডে কিন্তু এটাও জিজ্ঞাসা করে না যে আমার কত টাকা দিছিল, কিন্তু ওইটা আমার পোর্টফোলিওর ভিতরে একটা হিসেবে কাজ করলো। এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে আছে যে আমি 2018 সালে হঠাৎ মাথার ভিতরে আসছিল, তখন পাঠাও খুব ভালো চলা শুরু করছে। তা আমার মাথায় আসলো যে হয় নট অ্যাম্বুলেন্সের জন্য এরকম কিছু একটা তৈরি করা যায়। কারণ অ্যাম্বুলেন্সগুলো অনেক সময় উত্তরাতে যায়, ওই আশেপাশে যদি কারো অ্যাম্বুলেন্স লাগে, তখন 999 অত বেশি পপুলার না, এবং তখন 999 ছিল না মোস্ট লাইকলি, যে আমি কল দিব বা সেখান থেকে আসবে, ওই কানেক্ট করা, এটা তো খুব ক্রিটিক্যাল। রেদার আমি জাস্ট অ্যাপের মধ্যে পাঠাও যেভাবে ডাকি ওইভাবে যদি অ্যাম্বুলেন্স ডাকি তাহলে তো আমার হয়ে গেল। তখন কিন্তু আমি ধরেন মোবাইল অ্যাপ বানানো বা এটা সেটা কিছুই জানি না। আমি তখন পর্যন্ত ওয়েব টেকনোলজি সম্পর্কে আমার ধারণা আছে। তো আমি তখন ইউনিভার্সিটির ভিতরে খোঁজা শুরু করলাম যে ভাই মোবাইল অ্যাপ খারাপ বানাইতে পারে, তাই আমি তো এদেরকে টাকা পয়সা দিতে পারবো না। তা আমি খুঁজে খুঁজে বের করলাম যে 4th ইয়ারে পড়ে এই টাইপের বড় ভাই, তখন কিন্তু আমি 1st ইয়ারে পড়ি। তো আমি ওনাদেরকে বললাম যে ভাই দেখেন, আপনি যদি এই অ্যাপটা তৈরি করেন, আমি এখন ফাইন্যান্সিয়ালি আপনাকে টাকা পয়সা দিতে পারবো, কারণ আমারই তো ইনকাম নেই, কিন্তু আপনি যেটা যদি তৈরি করেন আমি বিভিন্ন জায়গাতে পিচিং করবো, সেখান থেকে যদি কোনো আর্নিং বা এটা সেটা আসে, তখন অবশ্যই আমি আপনার যে পর্যায়ে মানে আপনি ন্যায্য যে মজুরি আছে সেটা আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এই যে মোবাইল অ্যাপটা বানালেন, এটা কিন্তু আপনি এই যে 4 বছর আপনার শেষ হয়ে যাইতেছে, চাকরি বাকরিতে যাওয়ার সময় কিন্তু বলতে পারবেন যে ভাই এই জিনিসটা বানান। ওই অ্যাপটা বানানোর সময় প্রথম আমি একটা জিনিস শিখছিলাম, সেটা হইতেছে আমরা নর্মালি যখন কোনো এপিআই ডিজাইন করে এটা গেট অথবা পোস্ট এই ওয়েতে কাজ করে, কিন্তু আমি যখন এরকম রিয়েল টাইম লোকেশন আপডেট হবে, রিকোয়েস্ট যাবে, তখন এটা একটা ওপেন গেট সিস্টেম তৈরি করতে হয়, এবং ওইটার জন্য গো খুব ভালো মতো কাজ করে। এটা আমি এর আগে জানতামই না প্রোগ্রামিং, বাট ওই প্রজেক্ট কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয় নাই। ওটাতে টাকা পয়সা ওই ভাইরা মোবাইল অ্যাপটা তৈরি করে তাদের এটা একটা লার্নিং হয়েছে, আমি নিজেও এটা শিখছি যে আসলে ওই টেকনোলজিটা কেমনে কাজ করে। সুতরাং মাইন্ডসেটটা হইতেছে যে আমি চারপাশে যা দেখতেছি সেটাই বানানোর চেষ্টা করি। এটাকে এন্টারপ্রেনার মাইন্ডসেটটা যে আপনার ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বেশিরভাগেরই চাকরিজীবী স্লেভ মেন্টালিটি আছে। আমি একটা চাকরি করব, আমাকে যা করতে বলবে করব, হ্যাঁ মাস শেষে বেতন নিব, ব্যাস, এর বেশি চিন্তা করার কোনো দরকার নেই আমার। এই মেন্টালিটি থেকে আমাদের মুসলিম উম্মার বের হওয়া খুব দরকার। আমরা কেন জানি মুসলিম উম্মার মধ্যে স্লেভ মেন্টালিটিটা বেশি, নন মুসলিমদের মধ্যে অতটা দেখা যায় না। তো এই যে এন্টারপ্রেনার টাইপের যে মাইন্ডসেট, যে আমি একটা প্রবলেম সলভ করব, আমি নিজে একটা বিজনেস দাঁড় করাবো, আমি নিজে একটা এমন কিছু বানাবো যেটা কোনো না কোনো জায়গায় গিয়ে আমি সেল করে বিজনেস করতে পারবো। সেটা হতে পারে তার সাইড ইনকাম, হতে পারে যে তার চাকরির পাশাপাশি আরেকটা সে এরকম সাইড বিজনেস দাঁড় করাতে চাচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় খুব ইউজফুল, এটা সবসময় করাটা দরকার। আমি সবসময় এই কাজ করেছি যে আমার সবসময় চাকরির পাশাপাশি আমার একটা অলওয়েজ একটা সাইড বিজনেস ছিল। ওই সাইড বিজনেসগুলো আমি দেখেছি যে আমাকে ওই নেটওয়ার্ক বিল্ডিংয়ে, আমার ইন্টারন্যাশনাল রিকগনিশনে অনেক হেল্প করেছে। এখানে ইথিক্সের একটা ব্যাপার আছে যে কেউ যেন আবার এটা করতে গিয়ে তার চাকরিটাকে আবার কম্প্রোমাইজ না করে, ওই কোম্পানির সাথে কথাবার্তা বলে পারমিশন নিয়ে করাটাই বেটার। তো এই আজকের দিনের ভাই মোটামুটি শেষ কোশ্চেনের ভিতরে একটা হচ্ছে, অনেক সময় আমরা যারা বিশেষ করে ইউনিভার্সিটিতে পড়াশুনো করে, ইভেন স্কুল কলেজে পড়ে, অনেক সময় আমরা আসলে কী কোশ্চেন করবো সেটা বুঝে উঠতে পারি না।
যেমন একটা কমন কোশ্চেন আমি কম বেশি সবসময় পাই যে কেমনে এই যে গুগল মাইক্রোসফটের মতো কোম্পানিতে যাওয়া যায়। ধরেন আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার পেজ থেকে যে ওমরাল জাবির ভাইয়ের কাছে তোমরা কি জানতে চাও, তো এখানে অধিকাংশ কোশ্চেন খুবই জেনেরিক টাইপের কোশ্চেন যে গুগল মেটাছে বা ওই টাইপের কোম্পানিতে কেমন। এই কোশ্চেনের অ্যান্সার তো এখন জিপিটির কাছেই আছে। এই কোশ্চেনের অ্যান্সার আপনার জিমিনি বলে দিতে পারে খুব ভালো মতো। ইভেন এই কোশ্চেন নিয়ে বাংলাদেশি প্রচুর গুগলার আছে, ফেসবুকার আছে যারা হইতেছে ইউটিউবে তাদের বিভিন্ন ধরনের ভিডিওস আছে, সেগুলো দেখলে ইভেন ইন্টারভিউ প্রসেসে কী ধরনের কোশ্চেন, ইভেন ইন্টারন্যাশনাল অনেক ভিডিওসই আছে যে গুগল বা ফেসবুকের মতো কোম্পানিতে আমার সিভি রেজুমি আমি কেমনে পাঠাইতে পারি, কোন ওয়েতে আগাইলে আমার জন্য ভালো, সব কিছু এখানে আছে। তো এইটা আসলে খুবই জেনেরিক কোশ্চেন, কিন্তু কোনো একটা পার্সনকে আমি যদি তার কাছে কিছু শিখতে চাই তাহলে একটা ভালো কোশ্চেন আসলে কিভাবে জিজ্ঞাসা করা যাইতে পারে ভাই? ধরেন আপনার সাথে এখন মোস্ট লাইকলি আপনি জাকির নায়কের সাথে মিট করছেন, আপনি বা নিজাম ভাই করছিলেন মনে হয়, আমরা গিয়েছিলাম তার সাথে। হ্যাঁ আপনারা তার সাথে মিট করছেন। সো ধরেন ওই টাইপের একটা বড় মানুষ, অথবা আপনি চিন্তা করলেন আপনার সাথে কালকে ইলন মাস্কের দেখা হয়েছে, আপনি কি কোশ্চেন করবেন? বা আপনি 2-3 দিন আগে থেকে জানেন যে ইলন মাস্কের সাথে আমার দেখা হইতে যাচ্ছে, আই উইল গেট অনলি 15 মিনিটস or 20 মিনিটস। দেন আপনার চিন্তা ভাবনা করার জার্নিটা কেমনে শুরু হবে, আপনি রিসার্চ করবেন কেমনে, আপনি সাজাবেন কেমনে, যে অনেক কোশ্চেনই তো আছে, তার মধ্যে আমি 2-3টা অ্যান্সার পাওয়ার আমার সুযোগ আছে, কিভাবে আপনি এই জার্নিটা করার চেষ্টা করবেন? আমি তো চেষ্টা করব যে তার যে এরিয়াতে স্পেশালাইজেশন আছে এবং আমার একটা প্রবলেম আছে এই রিলেটেড একটা কোয়েশ্চেন করার। তাকে তো ইররিলেভেন্ট কোয়েশ্চেন করে লাভ নেই। তাকে আমি একটা কোয়েশ্চেন করলাম একটা ব্যাপারে যেটা আমার জানাটা খুব একটা দরকারও না বা আমার একটা প্রবলেম না, সে আমাকে একটা খুব ইউজফুল অ্যান্সার দিল, নিয়ে আমি করবোটা কি? বা আমার একটা প্রবলেম আছে যে প্রবলেম নিয়ে তার কোনো স্পেশালাইজেশন নেই, তো সে এখন আমাকে একটা কিছু বললো, কিন্তু সেটা আমি কিভাবে বুঝবো যে সে আসলে একটা স্পেশালিস্ট থেকে অ্যান্সার দিচ্ছে, সেটা আমি বুঝতে পারবো না। তো এই দুটো জিনিস একসাথে করাটা দরকার, যে আমার একটা প্রবলেম আছে এবং আমি যাকে জিজ্ঞেস করছি তার সেই ব্যাপারে স্পেশালাইজেশন আছে, সেই অ্যাঙ্গেল থেকে একটা কোয়েশ্চেন করাটা দরকার। এবং সেই জায়গাটাতে জেনারিক কোশ্চেন না করে নিজের পার্সোনাল স্টোরিটা যদি কানেক্ট করে দাও, যে আমি এই বিষয়ে অলরেডি রিসার্চ করছি, আমি অনেকগুলো জিনিস দেখছি, বাট পার্টিকুলারলি একটা জায়গাতে মনে হইতেছে যে আমি আসলে প্রবলেমটা সলভ করে উঠতে পারতেছি না, তখন ওইটা কিন্তু একটা সলিড কোশ্চেন হয় এবং আপনার অ্যান্সার করতেও কিন্তু মজা লাগবে যে না ঠিক আছে একটা ভালো জিনিস বলছে। কারণ মেজরিটি জিনিস তো ইন্টারনেটের ভিতরে অ্যাভেলেবল আছে, সেগুলো আমি প্র্যাকটিস করছি, দেখছি যে ঠিকঠাক মতো কাজ করে কিনা, দেন একটাতে আমি আটকে গেছি, সেইটা আমি ওই স্পেশালাইজড কোনো একটা পার্সনের কাছে যখন জিজ্ঞাসা করবো তখন কিন্তু ওই লোকটা বুঝবে যে না ছেলেটা তো রিসার্চ করে আসছে। এটা খুব জরুরি যে কেউ কি জাস্ট কোয়েশ্চেন করছে, নিজে কোনো স্টাডি না করে রিসার্চ না করে জাস্ট একজন কাউকে ধরতে পেরেছে দেখি কোয়েশ্চেন করছে, সেটা সাধারণত যখন এই ধরনের এক্সপার্টরা বুঝতে পারে তারা খুব একটা অ্যাটেনশন দেয় না, তারা চায় যে কেউ একজন তাদের লেভেলে গিয়ে কমপ্লেক্স কোয়েশ্চেন করুক। সো সেটার জন্য স্টাডিটা দরকার। বাট আপনি একটা জিনিস একটু কিছুক্ষণ আগে বললেন যেটা আমার কাছে মনে হচ্ছে ডিসকাস করা দরকার, যে অনেকেই কোয়েশ্চেন করছে গুগল মেটাতে কিভাবে যাওয়া যায়। দিস আ রং কোয়েশ্চেন এবং এটা একটা রং গোল। কারো লাইফের গোল থাকা উচিত না। আমাকে বললো যে আপনি অলরেডি গেছেন, আপনার অনেক টাকা পয়সা ইনকাম হয়ে গেছে, এখন এই কারণে বলতেছেন। হ্যাঁ সেটা বলতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু ইউনিভার্সিটি থেকে বের হয়ে চিন্তা করিনি কখনো। আমি প্রথমে চিন্তা করে দেখেছি যে এখন আমার কাছে যে অপরচুনিটিগুলো আছে সেগুলোর বেস্ট ইউটিলাইজেশন আমি কীভাবে করতে পারি। আর আমি বলবো না যে এখন মুসলিমদের আর চিন্তা করা উচিত গুগল মেটাতে কীভাবে যেতে পারি, কারণ এই দুটো কোম্পানি এত বেশি অ্যান্টি ইসলামিক হয়ে গেছে, মুসলিমদের এত ক্ষতি করে ফেলেছে। আমাদের বড় এখন খুঁজে বের করা দরকার যে এরকম বড় কোম্পানি আছে যারা মুসলিমদের ক্ষতি করছে না, মুসলিমদের উপকারে লাগবে, এরকম কোম্পানিগুলোতে আমি এখন কিভাবে যেতে পারি। হয়তো এখন আমাদের রাইট কোয়েশ্চেন করা দরকার, আমি এখন কিভাবে আলিবাবাতে গিয়ে জয়েন করতে পারি, আলিবাবার ক্লাউডে গিয়ে জয়েন করতে পারি, বা বাইট ড্যান্সের যে ক্লাউডটা আছে, ইভেন মালয়েশিয়ান অনেকগুলো কোম্পানি আছে, মালয়েশিয়ার বড় বড় কোম্পানি আছে। আমাদের উচিত হবে এখন সবারই চিন্তা করা যে অনেক তো মার খেলাম, তাই না? আমরা গিয়ে সবাই এদেরকে অনেক সার্ভিস দিলাম, এদেরকে উপরে ওঠালাম এবং এরা এখন আমাদেরকে মারে। আর কত আমরা এদেরকে সার্ভিস দিব, এদেরকে উপরে উঠাবো যেন এরা আমাদেরকে আরও ভালোভাবে মারতে পারে। সেই চিন্তা না করে বরং এখন আমাদের চিন্তা করা উচিত যে আমরা এখন কাদেরকে স্ট্রং করতে পারি যারা আমাদের পক্ষে কাজ করবে এবং আমাদেরকে এই যে সামনে যে বিরাট যুদ্ধ আসতে যাচ্ছে এই যুদ্ধের মধ্যে আমাদেরকে হেল্প করবে। যুদ্ধ বলতে ফিজিক্যাল যুদ্ধ না, ইন্টেলেকচুয়াল যুদ্ধ। আবার কেউ যেন অন্য চিন্তা না করে যে ইন্টেলেকচুয়াল যুদ্ধ যে আসছে, টেকনোলজির যুদ্ধটা যে আসবে, সায়েন্সের যে যুদ্ধটা সামনে আসছে,
যেটাতে মুসলিমরা হেরে গেলে শেষ, একদম শেষ, আর কোনো আশাই নেই, রিকভারির কোনো আশাই নেই। ফিনান্সিয়াল যে ব্যাটেলটা হবে, এই ব্যাটেলগুলোতে কিভাবে আমরা স্ট্রেংথ করতে পারি, আমাদের সাপোর্টে যেই গ্রুপগুলো আছে তাদেরকে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। তো এই অ্যাম্বিশনটা আমার মনে হয় এখন রাইট অ্যাম্বিশন হবে। রাইট ভাই। সো আজকের দিনের শেষ কোশ্চেন ভাই, আপনার এর আগেটা না শেষ ছিল? শেষ এটা। আচ্ছা, শেষ। আপনার 2025 কেমন গেল এবং ওভারঅল 2026 নিয়ে আপনার জেনেরিক প্ল্যান বলতে পারেন, এবং কেউ যদি একটা বছর নিয়ে চিন্তা ভাবনা করতে চায় তো কীভাবে চিন্তা ভাবনা করলে সেই বছরটা মোটামুটি একটা রিজনেবলভাবে সে শান্তি মতো একটু ফুলফিলিং ওয়েতে, আমি সাকসেসফুল শব্দটা ব্যবহার করলাম না ইন্টেনশনালি, কিন্তু ফুলফিলিং ওয়েতে বছর শেষে তার একটা তৃপ্তির স্বাদ সে পায় যে না আমি একটা ভালো কাজ করে এই বছরটা পার করছি। আসলে মানুষের লাইফ তো অনেক কমপ্লিকেটেড, এক একজনের জন্য সেটা এক এক রকম হবে, এত ডিফারেন্ট ডাইভার্স টাইপের মানুষের জীবন হয়, জেনেরিক অ্যান্সার দেওয়াটা আসলে খুব মুশকিল। মুশকিল। আমি হয়তো আমার লাইফ বলতে পারি, কিন্তু সেটা কয়জনের সাথে ম্যাচ করবে আমি জানি না। আমার লাইফে যেরকম আমার 2025-এর টার্গেট ছিল যে আমাদের কাফ থেকে প্রোডাক্টগুলোকে একটা ভালো ম্যাচিউর স্টেজে নিয়ে যাওয়া, যেন সেগুলো মানুষ সত্যি সত্যি ইউজ করে বেনিফিট পেতে পারে। তো সেই স্টেজে আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি। 2026 এখন পুরোটাই হবে যে এগুলো মানুষের কাছে পৌঁছানো, যতটুকু সম্ভব প্রসার করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। ডিজিটাল মার্কেটিংয়ে আমরা এখন অনেক বেশি মনোযোগ দেব, মানুষকে অ্যাওয়্যার করা যে মানুষ যে অনেক ক্ষতির মধ্যে আছে এবং সেটা থেকে বাঁচার সলিউশন যে এখন মুসলিমরাই নিয়ে এসছে, তাদেরকে আর ইসরায়েলি সফটওয়্যার ইউজ করতে হবে না, এখন মুসলিমরাই তাদের জন্য সফটওয়্যার বানিয়ে নিয়ে আসছে। এটা মানুষকে জানানোটা, প্রচার করাটা হচ্ছে আমাদের নেক্সট 2026-এর টার্গেট। এখন এটা অনেকের নাও হতে পারে। তো জেনেরিক যে চিন্তাটা আমি সবসময় করি, যে আমি যখনই কোনো গোল সেটিং করতে যাই নেক্সট 1 বছরের জন্য, আমার মাথায় সবসময় একটা জিনিস চিন্তা থাকে যে যেটাকে বলে রিগ্রেট মিনিমাইজেশন, যে আমি বছর শেষে গিয়ে কি কি রিগ্রেট আমার হতে পারে, যে আমি এগুলো করতে পারতাম কিন্তু করি নাই, এই কারণে আমার এখন এই রিগ্রেটগুলো হচ্ছে, বা আমি এই ডিসিশনগুলো নিয়ে এখন ভুগছি। কীভাবে আমি রিগ্রেট কমাতে পারি আমার লাইফে। তো মানুষ বয়সের সাথে সাথে দেখা যায় যে তার রিগ্রেট কিন্তু অ্যাকুমুলেট হতে থাকে, যত মানুষের বয়স বাড়ে তত রিগ্রেট অ্যাকুমুলেট হতে থাকে। একটা সময় গিয়ে মিড লাইফ ক্রাইসিসে, আমার মতো 45 ইয়ার্স যারা আছে তারা এখন বেশিরভাগই মিড লাইফ ক্রাইসিসে ভুগছে, লাইফ ভর্তি রিগ্রেট। যে কেন আমি যখন 20 বছর ছিলাম, 30 বছর ছিলাম, এগুলো করি নাই, বা কেন আমি আমার ফ্যামিলিতে এমন কিছু জিনিস হারিয়ে ফেলেছি যেগুলো আমি কোনোদিন আর ফিরে পাবো না, একটু ব্যালেন্স করলে এত বড় লসটা হতো না। এরকম বিভিন্ন রিগ্রেট জমা হতে থাকে, জমা হতে হতে মানুষ একসময় বড় ধরনের ক্রাইসিসে ভোগে এবং মারা যায় হচ্ছে শত শত রিগ্রেট নিয়ে। তো আমার সবসময় চিন্তা থাকে যে কীভাবে এর পরের বছর আরও কম রিগ্রেট, তারপরের বছর আরও কম রিগ্রেট থাকবে। তো আমি যখনই প্ল্যান করি, যে আমি চিন্তা করি যে আগামী বছর এইসব এরিয়াতে আমি ফোকাস করব, একটা চিন্তা আমার মাথায় থাকে যেন রিগ্রেটটা কমে। কী কী জিনিস করলে আমি রিগ্রেট করব, সেখান থেকে আমি চিন্তা করি যে কোনটাতে সবচেয়ে কম রিগ্রেট হওয়ার চান্স আছে। অনেকে আমি চিন্তা করে যে আমার সামনে 3টা অপশন আছে, কোন অপশনটা নিলে আমি সবচেয়ে বেশি টাকা অর্জন করতে পারবো বা সবচেয়ে বেশি সাকসেসফুল হতে পারবো। আমি চিন্তা করি আমার কাছে 3টা অপশন আছে, কোন অপশনটা নিলে আমার সবচেয়ে কম রিগ্রেট হবে। আলহামদুলিল্লাহ এভাবে আমার মোটামুটি হচ্ছে। আমি দেখছি যে আমি সাধারণত দেখা যায় যে যেইটা আমি কম রিগ্রেট হবে চিন্তা করেছিলাম, ওইটাই আমার রাইট ইনভেস্টমেন্ট ছিল আমার টাইম এবং ফোকাসের, এবং ওইটা আমার জন্য যথেষ্ট প্রফিটেবল হয়ে গেছে। এটা আবার অনেকে বলবেন যে আপনার অলরেডি অনেক টাকা আছে, এই কারণে আপনি ওই বেশি টাকার অপশন চুজ করেন নাই। হ্যাঁ, অনেকে সবার জীবন একরকম না। যেমন আমাকে যদি কেউ বলতো যে আজকে থেকে 10 বছর আগে যদি বলতো, 10 বছর আগে তো আমার চিন্তা হচ্ছে বাড়ি ভাড়া দিব কীভাবে, ট্রিটমেন্ট করবো কীভাবে, বাচ্চা কাচ্চা স্কুলের পড়ার খরচ দিব কীভাবে, তাই না? তখন ওরকম আমার ফিনান্সিয়াল ক্রাইসিস তো আমারও ছিল। আমি তো আমার জীবনের বেশিরভাগ সময় ফিনান্সিয়াল ক্রাইসিসে পার করেছি। তখন আমাকে কেউ যদি বড় বড় কথা বলতো, রিগ্রেট মিনিমাইজেশন, থেকে আসছে এসব ফালতু কথা বলছে। কিন্তু আমি চিন্তা করে দেখেছি যে এই যে ওয়ে অফ থিঙ্কিং, এটা তখনও অ্যাপ্লিকেবল। তো আমিও তো যখন আর্লি স্টেজে আমার সামনে 3টা অপশন ছিল, আমি ওই অপশনটাই নিয়েছি যে অপশনটাতে সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে। সেটা নেওয়ার পরে কিন্তু আমার রিগ্রেট চলছেই। 10 বছর 15 বছর পার হয়ে গেছে, আমি সাফার করছি এখনো সেটার জন্য। তো লাভ কী হলো শেষ পর্যন্ত? আমি যদি অপশন এ সবচেয়ে বেশি টাকাটা না নিয়ে অপশন বিটা নিতাম, যেটাতে টাকা এবং রিগ্রেটও কম হবে, তাহলে কিন্তু আমি খুব একটা খারাপ থাকতাম না, তখন আমি ভালোই থাকতাম। তো
তো এটাই যে আমাদের এখন আমাদের সামনে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে একটু চিন্তা করে দেখা দরকার, ব্যালেন্স করা দরকার যে আমি কিসের রিগ্রেট সেটা চিন্তা করব না, আমাকে যেভাবে হোক টাকা আর্ন করতে হবে, যেভাবে কমফোর্টেবল লাইফের দিকে যেতে হবে। ওই মাইন্ডসেটে যারা চলে তারা কেউ সুখী হয় না। 40 বা 45 বা 50-র পর থেকে গিয়ে তারা সবাই ক্রাইসিসে ভোগে। তো এবং শেষ পর্যন্ত সে মারা যাবে অনেক সাফার করে। তো সেই লাইফটা আসলে কেউ চায় না। যারা এখন অভাবে আছে, 30 ইয়ারও অভাবে আছে, তারা মনে করছে যে 40-50-তে কী হবে এসব নিয়ে এখন চিন্তা করলাম না, আমাকে এখন যেভাবে হোক টাকা কামাতে হবে, আমাকে এখন যেভাবে হোক নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি আর মানুষের কাছে হাত পাতবো না, আমি কোনো দুশ্চিন্তায় থাকতে চাই না, যেভাবে হোক ভালো থাকবো। ওকে ফাইন, নেক্সট 10 বছর সে দুশ্চিন্তা হয়তো কিছু কমালো, তারপরে গিয়ে 30-40 বছর তো শুধু দুশ্চিন্তা আর রিগ্রেট, লাভ হলো না, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু সে সাফার করবে। রাইট। তো এটাই যে একজনের একই সিচুয়েশন। কিছু কিছু মানুষ আছে তার সামনে কোনো 3টা অপশনই নেই, একটাই অপশন, এটা না করলে সে নেক্সট মাসে কি খাবে, বাড়ি ভাড়া থাকবে না, তাকে বের করে দেওয়া হবে, কিছুই সে করতে পারবে না। ওই রকম সিচুয়েশনে তো তার আর কোনো অপশন নেই, অপশনই একটা, সে ওদিকেই যাক। কিন্তু যাদেরই এরকম মাল্টিপল অপশন আছে তাদেরকে আমি বলবো যে একটু ব্যালেন্স করতে। রাইট ভাই। সো আজকের মতো আমরা ডিসকাশন ভাই এখানেই শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় করে আজকে আসছেন, আবার আপনি ছুটিতে আসছেন, বাট ছুটির ভিতরে আপনাকে পাওয়া গেছে, এটা একটা খুবই ভালো বিষয়, আমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ ভালো বিষয় হইলো। ওভারঅল আজকে ডিসকাশন আপনার কেমন লাগছে? আপনি কি আজকে কি আমি অনেক বেশি কথা বলে ফেলছি কিনা, বা কোশ্চেন ঠিকঠাক ছিল? আপনার ভিডিওতে দেখলাম সবাই কমেন্ট করে আপনি বেশি কথা বলেন, কিন্তু আমার মনে হয় এই যে ন্যাচারাল কনভারসেশনটা, এটার একটা বেনিফিট আছে। না হলে যেটা হয় যে দেখা যায় কিছু গদবাঁধা কোয়েশ্চেন থাকে, গদবাঁধা অ্যান্সার করি, মানুষের লাইফের যে রিয়েল চ্যালেঞ্জগুলো, প্রবলেমগুলো নিয়ে খুব একটা কথাবার্তা হয় না, অনেকটা বইয়ের কথাবার্তার মতো হয়ে যায়। এবং বেশিরভাগ পডকাস্টে আমার এই জিনিসটা খুব দুঃখ লাগে যে পডকাস্টে হোস্টরা যে কথাগুলো বলেন সেগুলো হচ্ছে জাস্ট বই থেকে পড়ে এসে হুবহু কপি করে কথাগুলো বলছে। তো ওই কথাগুলোর আমি যখনই দেখি যে কেউ একজন এমন একটা কথা বলছে যেটা আমি এর আগে একটা বইয়ে পড়েছি, সে সিম্পলি সেটাকে বাংলা অনুবাদ করে বলছে, আমি বুঝে যাই যে তার কথা শুনে লাভ নেই, সে আসলে সিরিয়াসলি চিন্তা করেনি। বরং আমাদের দরকার হচ্ছে এই যে জীবন ঘনিষ্ঠ কথাবার্তা, লাইফের প্রত্যেক মানুষের জীবনে যে সমস্যাগুলো ডেইলি হচ্ছে এইগুলো নিয়ে কথাবার্তা বলাগুলো দরকার, এটা আলোচনা করলেই বের হয়ে আসে। আসলে একটা রিসার্চ করছিলাম আজকে সকালে, সেটা হইতেছে যে আপনার ওভারঅল 5টা বা 6টা যে পডকাস্ট আছে সেটা পুরো ট্রান্সক্রাইব ডাউনলোড করছি একটা টুল দিয়ে, নোট জিপিটি নামে একটা টুল আছে, এটা দিয়ে করা যায়। অ্যান্ড দেন করে আমি এটা জেমিনিকে দিছি, এরপর ক্লডকে দিছি, এরপরে হচ্ছে পারপ্লেক্সিটিকেও দিয়ে বলছি যে এই ভদ্রলোক অলরেডি 6টা পডকাস্টে গেছে, তা এই জিনিসগুলো নিয়ে কথা বলছে, আর নতুন বাংলাদেশের হচ্ছে আর কি বলা যায়। খুবই দুর্ভাগ্যের বিষয়, ও খুবই জেনেরিক কিছু জিনিসপত্র বলছে যেগুলা ধরেন ইউজুয়ালি পডকাস্টগুলোতে জিজ্ঞাসা করে, বাট আমি দেখলাম যে ওটা আসলে অত ইন্টারেস্টিং জিনিসপত্র হবে না। রেদার আমাদের টিম থেকেও রিসার্চ করে 4 পাতা কোশ্চেন বের করছে, বাট এখান থেকে কিছু জিনিসপত্র আমি কভার করার চেষ্টা করছি, বাট বাকিগুলা মানে আমার মাথায় যেগুলো উপরওয়ালার অশেষ রহমতে আসছে সেগুলা একটু ডিসকাস করার চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আবারও ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।